আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিওর আরও একটি নতুন ক্লাসে। আমি ইমরান মাহমুদুল শিফাত, তোমাদের ইংলিশ ইনস্ট্রাক্টর, চলে এলাম তোমাদের জন্য আরও একটি নতুন ক্লাস নিয়ে। আজকে আমরা ইউনিট 2 এর লেসন 2 এর বি যে পড়াটি রয়েছে, আজকে আমরা এই পার্টটি শেষ করব। আমরা যদি এই ক্লাসটি শুরু করি, সবার প্রথমে আমাদেরকে যে কাজটি করতে হবে, কোনো একটি প্যাসেজ ভালো করে বোঝার জন্য প্যাসেজের যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলো খুব ভালোভাবে পড়তে হবে এবং সেই ওয়ার্ডের যে সিনোনিম অ্যান্টোনিমগুলো রয়েছে, মানে হচ্ছে অপোজিট ওয়ার্ড বা হচ্ছে সেম মিনিংয়ের যে ওয়ার্ড যেগুলো রয়েছে, অ্যান্টোনিম আর হচ্ছে সিনোনিম, এগুলো একটু ভালো করে পড়ে নিতে হবে। ঠিক আছে, তো আমরা যদি একটু দেখি, আজকে আমরা এনভায়রনমেন্ট পলিউশন পড়াবো। এনভায়রনমেন্ট পলিউশন শব্দের অর্থ হচ্ছে পরিবেশ দূষণ। এটা নিয়ে যদি আমরা একটু শুরু করি, এই শব্দটা এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাভয়েড। অ্যাভয়েড শব্দের অর্থ হচ্ছে পরিহার করা। এটা কিপ অ্যাওয়ে ফ্রম, কিপ অ্যাওয়ে মানে হচ্ছে দূরে রাখা। অ্যাওয়ে কোনো সেন্টেন্সের মধ্যে অ্যাওয়ে থাকলে সেটা আমরা বুঝবো হচ্ছে দূরে, কোনো কিছু থেকে দূরে রাখা। এই যে এখানে অ্যাভার্ট, অ্যাভার্ট, এই রে কিপ অ্যাওয়ের পরে ফ্রম বসছে না, এই অ্যাভার্টের পরেও কিন্তু ফ্রমই বসবে। ঠিক আছে, অ্যাভার্ট ফ্রম মানেও কিন্তু দূরে রাখা। ইভেইড দূরে রাখা। ফেস মানে হচ্ছে সামনাসামনি রাখা। এনকাউন্টার মানে হচ্ছে সামনাসামনি কিছু বা কাছাকাছি কিছু। হ্যাঁ, অ্যাভয়েড মানে হচ্ছে পরিহার করা, বাদ দিয়ে। অ্যাবান্ডন ছিল না, পরিত্যাগ করা, অনেকটা ওই রকম কাছাকাছি একটা মিনিং দেয়। ঠিক আছে, কাছে টানা হচ্ছে অ্যান্টোনিম হবে। এটার সিনোনিম আমরা দেখতে পেলাম। আবার যদি দেখি, কোপ মানে হচ্ছে মোকাবেলা করা। মোকাবেলা করতে হলে অবশ্যই ফেস করতে হবে, ডিল করতে হবে, তাই না? কারো কোনো কিছুর সাথে ফেস করা বা ডিল উইথ, কোনো কিছুর সাথে ডিল করা। হ্যাঁ, ডিল উইথ রেসপন্সিবিলিটিস, আমাদের যে দায়িত্বগুলো রয়েছে সেই দায়িত্বগুলো আমাদেরকে সুন্দরভাবে সম্পন্ন করা, এটাই হলো কোপ। ঠিক আছে, মোকাবেলা করা। এই কোপের আরেকটা হচ্ছে কনফ্রন্ট। কনফ্রন্ট মানে সম্মুখমুখী হওয়া, মানে এক কথা আমাদের সামনে আসলে বুক চিতিয়ে, কোনো সমস্যার সামনে আসলে বুক চিতিয়ে সেই সমস্যার সামনে দাঁড়ানো, এটাকে বলা হয় কনফ্রন্ট। আর আবার দেওয়া আছে ম্যানেজ। আমরা কোনো কিছু ম্যানেজ করা মানে কি, অবশ্যই সেটার মুখোমুখি হয়ে তারপরে সেটাকে ম্যানেজ করি, তাই না? তাহলে এখানে কোপ, হ্যাঁ, কোপ আপ উইথ মানে কোনো কিছু তার সাথে তাল মিলিয়ে চলা, কোনো কিছু ম্যানেজ করা। আবার পাশাপাশি আমি লিখতে পারি কোনো কিছু কনফ্রন্ট করা, একই জিনিস। ঠিক আছে, আর হচ্ছে ইল্ড। ইল্ড হচ্ছে এখানে আমরা ছেড়ে দেয়া, ছেড়ে দেয়া অর্থে। সারেন্ডার মানে হচ্ছে আমি আর পারলাম না, আমাকে দিয়ে আর হবে না। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে সারেন্ডার, এটাকে বলা হচ্ছে ইল্ড, মানে আমি আত্মসমর্পণ করা, একটা মিনিং আসে ছেড়ে দেয়া এরকম। তারপরে হচ্ছে ডিকেই। ডিকে এখানে ভার্ব। ডিকেই শব্দের অর্থ হচ্ছে ক্ষয়ে যাওয়া, ক্ষয় হওয়া। হ্যাঁ, ডিকম্পোজ মানেও হচ্ছে ক্ষয় হওয়া। টু বিকাম ডিকম্পোজড শব্দের অর্থ হচ্ছে ক্ষয় হওয়া, বিনষ্ট হয়ে যাওয়া। কলাপস শব্দের অর্থ হচ্ছে ভেঙে পড়া বা ক্ষয়ে যাওয়া। ব্লাইটটা একটু সুন্দর করে মনে রাখবা, লাইট কথাটার আগে বি লাগাই দিলে ব্লাইট। হ্যাঁ, এই দেখো, লাইট কথাটার অর্থ হচ্ছে আলো দেয় যে আর কি, লাইট। হ্যাঁ, আমরা যদি বৈদ্যুতিক বাতি ধরি, এর আগে একটা বি লাগালে সেই লাইট কথাটার অর্থটা ভেঙে গেল না, লাইট কথাটার অর্থটা পরিবর্তন হলো না। তাহলে সেভাবে মনে রাখবা, লাইটের আগে বি বসালে পুরো অর্থ হয় ব্লাইট, আর ব্লাইটের মাধ্যমে লাইটটা ভেঙে যায়, লাইটটা নষ্ট হয়ে যায়, এভাবে মনে রাখবা। ব্লাইট দ্বারা মূলত বোঝাই হচ্ছে ক্ষয়ে যাওয়া। আর যখন আমরা কোনো কিছু ধ্বংসপ্রাপ্ত হওয়ার বিপরীত বুঝবো, তাহলে এটা কী করা, নতুন করে তৈরি হওয়া হতে পারে, বা সেটার ভালো কিছু হওয়া হতে পারে, বা বর্তমান অবস্থার যে পরিবর্তন হতে পারে। তাহলে সেই সকল ক্ষেত্রে গ্রোথ। গ্রোথ মানে বেড়ে ওঠা। যে জিনিস নষ্ট হয়ে যায়, কোনো কিছু নষ্ট হয়ে যাওয়া মানে তার সেখানেই শেষ, সেখানেই তার সমাপ্তি। কিন্তু সেই জিনিসটা যদি বড় হয়, গ্রোথ হয়, বেড়ে ওঠে, তার মানে কি হলো, সেই ভেঙে পড়ার বিপরীত শব্দ হচ্ছে গ্রোথ। আবার দেখি প্রসপ্যারিটি। প্রসপ্যারিটি মানে উন্নয়ন ঘটা, উন্নয়ন ঘটা, তাই না? বর্তমান অবস্থার যদি পরিবর্তন হয় তাহলে সেটাকে বলা হবে হচ্ছে উন্নয়ন ঘটা। আবার যদি দেখি ডেভেলপমেন্ট, কথাটা শব্দের অর্থই হচ্ছে উন্নয়ন। ঠিক আছে, তাহলে এইটা যেমন ভার্ব, এটা হচ্ছে ডেভেলপমেন্ট। এটা ডেভেলপমেন্ট না লিখে লিখবে হচ্ছে ডেভেলপ, শুধুমাত্র ডেভেলপ। এটা শুধু লিখবে প্রসপার, এটা শুধুমাত্র ডেভেলপ, এটা হচ্ছে প্রসপার। এটা শুধু লিখবে হচ্ছে গ্রো, এই অংশটুকু শুধু লিখবা গ্রো। গ্রো মানে বাড়া, বাড়া। প্রসপার মানে হচ্ছে উন্নত করা, ডেভেলপ মানে উন্নত করা। এটা একটু মনে রাখবা, ঠিক আছে? আর এই দুইটা ঠিক আছে, এই দুইটা পরিবর্তন করার প্রয়োজন নেই। ওকে, আচ্ছা, ডিসপোজাল শব্দের এটা হচ্ছে নাউন। ডিসপোজাল মানে হচ্ছে আবর্জনা অপসারণ। অপসারণ করা বলা হয় না, আবর্জনাকে অপসারণ বোঝানো হয়েছে। এই অপসারণ এটা একটা কাজের নাম, নাউন। গেটিং রিড অফ সামথিং, কোনো কিছু থেকে মুক্তি পাওয়া। তার মানে হচ্ছে আমার কাছে যদি বাজে কিছু থাকে সেটাকে দূরে সরিয়ে রাখাটা হচ্ছে অপসারণ করা। গেট রিড মানে মুক্তি পাওয়া। এখানে হচ্ছে টার্নিং অ্যাওয়ে, কোনো কিছুকে দূরে সরানো,
বিরক্তিকর কোনো কিছুকে দূরে সরানো। আর সেই জিনিসটাকে যদি দূরে সরাই তাহলে সেটা হয়ে যাবে ডিসপোজাল, আর যদি কাছে নিয়ে আসি সেটা হয়ে যাবে হচ্ছে প্রিজার্ভ। তাহলে এইটা যদি হয় হচ্ছে ডিসপোজাল, এটার বিপরীত শব্দ হবে হচ্ছে প্রিজার্ভ। ঠিক আছে, এরপরে যদি আমরা আবার একটু দেখি, ডুয়েলার্স মানে হচ্ছে অধিবাসীগণ। হ্যাঁ, ডুয়েলার শব্দের অর্থ হচ্ছে অধিবাসীগণ। ডুয়েল মানে বসবাস করা, ডুয়েল শব্দের অর্থ হচ্ছে বসবাস করা। ডুয়েলার্স মানে যারা বসবাস করে। ডুয়েলার্স মানে অধিবাসী গণ। ইনহেবিটেন্স মানে হচ্ছে বসবাসকারী। ইনহেবিটেন্স শব্দের অর্থ হচ্ছে বসবাসকারী। রেসিডেন্স মানে হচ্ছে বসবাসকারী। এটার আসলে অ্যান্টোনিম আপাতত নাই, কারণ এই সেন্টেন্সের মধ্যে ডুয়েলার্স যে অর্থে ব্যবহৃত হয়েছে, ঠিক আছে, এইখানে সেই অর্থে আমরা আসলে অ্যান্টোনিম দিতে পারি না। আমরা চাইলে এলিয়েন ব্যবহার করতে পারি। এলিয়েন মানে কি, যে মূলত এখানে কি থাকে না, অন্য জায়গা থেকে আসছে, এরকম একটা মিনিং আমরা চাইলেই দিতে পারি। এলিয়েন মানে হচ্ছে মানে যে বাইরে থাকে আর কি। এরপরে আমরা যদি আবার একটু দেখি এমিশন। এমিশন মানে নির্গতকরণ। এমিশনে যে SION আছে, TION, SION এগুলো থাকলে হচ্ছে শোন, শান, এগুলো থাকলে নাউন। নির্গতকরণ, লেটিং আউট, ডিসচার্জ অফ সামথিং। ওই যে বললাম না, কোনো কিছুকে দূরে সরানো, বের করে দেয়া, সেটা হচ্ছে কোনো কিছুকে বের করে দেয়। স্পেশালি গ্যাসেস, বিশেষ করে কোনো কিছুকে কী করা, গ্যাস জাতীয় কোনো কিছুকে নির্গত করে দেয়া, এমিশন। ডিসচার্জ মানে হচ্ছে দূরে সরানো, ডিসচার্জ। সিক্রেশন, এই যে এটাকে মনে রাখতে হবে, সিক্রেশন। সিক্রেশন গোপনে কোনো কিছুকে সরিয়ে দেওয়াও হচ্ছে সিক্রেট থেকে সিক্রেশন। সিক্রেট মানে গোপন বোঝায় না, তো এখানে আমরা যদি কোনো কিছু সিক্রেটভাবে কোনো কিছুকে দূরে সরাই তাহলে সেটা হয়ে যাবে হচ্ছে সিক্রেশন, রাইট। আর কোনো কিছুকে দূরে সরানো, এটার বিপরীত কি, কাছে নিয়ে আসা। হ্যাঁ, কাছে নিয়ে আসা। আর গ্যাসের ক্ষেত্রে সেটাকে বলা হয় অ্যাবজর্পশন। অ্যাবজর্ব আমরা পড়িয়েছিলাম ABSORB। অ্যাবজর্ব মানে শোষণ করা, অ্যাবজর্পশন মানে হচ্ছে নিজের কাছে রেখে দেয়া, শুষে নেয়া, এরকম বোঝায়, একে অপরের বিপরীত। আমরা যদি দেখি ইরোশন শব্দের অর্থ কি, ইরোশন হচ্ছে ভূমিক্ষয়, ভাঙন। পূর্ববর্তী ক্লাসে এটা আমরা দেখেছিলাম। এটা দ্বারা আসলে কি বোঝায়, ড্যামেজ হওয়া বোঝায়, বা রিমুভাল অফ সয়েল, মাটির সরে যাওয়াকে বোঝায়। বাই দ্য সি, কিসের মাধ্যমে, সমুদ্রের, আচ্ছা বাই দ্য সি বলতে হ্যাঁ সমুদ্রের মাধ্যমে, সমুদ্রের রেইন, বৃষ্টির মাধ্যমে অথবা বাতাসের মাধ্যমে মাটির সরে যাওয়াকে বোঝায় বা মাটি ক্ষতি হওয়াকে বোঝায়। অ্যাব্রাশনটা মনে রাখবা, অ্যাব্রাশন। আর হচ্ছে ফর্মেশন। অ্যাব্রাশন মানে হচ্ছে মানে স্থানচ্যুতি, এক জায়গা থেকে বিচ্যুত হয়ে অন্য জায়গায় চলে যাওয়া। আর ফর্মেশন মানে হচ্ছে গঠিত হওয়া। ফর্মেশন শব্দের অর্থ হচ্ছে গঠিত হওয়া। এরপরে যদি এক্সাস্ট, এক্সাস্ট মানে এক্সাস্ট বলতে বোঝায় কঠিন তরল বায়বীয় যেটাই হোক না কেন সেই পদার্থ কি হয়ে যাওয়া, বের হয়ে যাওয়া, এবং সেই পদার্থটা বের হয়ে যাওয়া। কি বলেছে, ডিসচার্জ অফ ওয়েস্ট গ্যাসেস, মূলত বর্জ্য পদার্থ, বর্জ্য গ্যাস কোথার থেকে, ফ্রম ইঞ্জিন আর মেশিন, মানে যে কোনো প্রকার ইঞ্জিন অথবা মেশিন থেকে বের হয়ে যাওয়াকেই মূলত হচ্ছে এক্সাস্ট। এক্সাস্ট হচ্ছে এখানে ভ্যাকেট মানে বায়ু শূন্য হওয়া, এখানে যেহেতু গ্যাস বের হয়ে যাওয়ার কথা বলা হচ্ছে এই জন্য এক্সাস্ট আর হচ্ছে ভ্যাকেট হচ্ছে সিনোনিম। ওই যে আমরা বলি না যে ভ্যাকুয়াম, ভ্যাকুয়াম থেকে মানে ভ্যাকেট থেকেই ভ্যাকুয়াম আসছে। ভ্যাকুয়াম শব্দের অর্থ হচ্ছে শূন্য, বায়ু শূন্য। তার মানে আমরা এখান থেকে বুঝলাম যে গ্যাস বের হয়ে যাওয়াটাই হচ্ছে এক্সাস্ট, ওই কাজটার নামই হচ্ছে নির্গমন হওয়াকে এক্সাস্ট। আর এখানে রিফ্রেশ, রিফ্রেশ মানে কি, রিফ্রেশ মানে পরিপূর্ণ হওয়া। রিফ্রেশ শব্দের অর্থ হচ্ছে পরিপূর্ণ হওয়া। আমরা সকালবেলায় ফ্রেশ হওয়ার জন্য মূলত আমরা দেখি না, আমরা অনেক টায়ার্ড হয়ে যাই, তাই না, অনেক টায়ার্ড হয়ে গেলে আমরা কী করে হাত মুখ ধুই, শাওয়ার নিই, তাই না, এগুলো হচ্ছে রিফ্রেশমেন্টের জন্য, বিনোদনের জন্য। একইভাবে আমরা এখানে লিখতে পারি ভ্যাকেট, রিফ্রেশ, পরস্পর সিনোনিম, অ্যান্টোনিম। গ্রিপ, গ্রিপ মানে হচ্ছে আঁকড়ে ধরা বা খামচে ধরা। আমরা এরকম করে খামচে ধরি না, হয়তো বন্ধু বান্ধবী বা ছোটো ভাই বোনরা এসে আমাদেরকেও ধরে। গ্রিপ শব্দের অর্থ হচ্ছে খামচে ধরা। যারা ক্রিকেট খেলো তারা দেখবা ব্যাটের উপরে যে লাগানো হয়, হ্যাঁ মানে স্টিকারের মতো যে অংশ, বড় অংশটা লাগানো হয়, যেটার উপরে ধরে আমরা মূলত ব্যাটটাকে ধরে রাখি, তাই না, সুন্দরভাবে ধরা যায়, সেটাকে গ্রিপ বলে। আচ্ছা, গ্রিপ মানে হচ্ছে খামচে ধরা বা আঁকড়ে ধরা। হোল্ডিং টাইটলি, যেটার মাধ্যমে টাইটলি ধরা যায়। হ্যাভ এ স্ট্রং অর অ্যাডভার্স ইফেক্ট অন, কোনো কিছুর উপরে, এখানে সামথিং, কোনো কিছুর উপরে, মানে যেটা কি অ্যাডভার্স হচ্ছে ইফেক্ট, একটা অ্যাডভার্স ইফেক্ট আসবে, বিভিন্ন রকমের মানে কি আসবে, বিপরীতে একটা প্রভাব ফেলতে পারে, এমন যে কোনো ভালো কিছু হবে এমনই না, বাজে প্রভাবও আসতে পারে। গ্রাস্প মানে হচ্ছে আটকে ধরা। এই যে গ্রাস্পল লসল, মানে তুমি যদি সব কিছু আঁকড়ে ধরতে যাও তুমি সব কিছুই হারিয়ে ফেলবা। গ্রাস্প মানে হচ্ছে আঁকড়ে ধরা। হোল্ড,
হোল্ড মানে ধারণ করা, নিজের কাছে রাখা। তা আমি যদি কোনো কিছু না ধরি আমি নিজের কাছে রাখতে পারবো না, ঠিক আছে। রিলিজ মানে হচ্ছে ছেড়ে দেওয়া, পরস্পর কিন্তু কানেক্টেড সবগুলোই, যেটা এখানে নিজের কাছে রাখা, এখানে ছেড়ে দেওয়া, এরকম কিছু বোঝাচ্ছে, ঠিক আছে। আমরা এরপরের অংশটুকু যদি একটু দেখি, পরের অংশ হচ্ছে হ্যাজার্ডাস মানে হচ্ছে ঝুঁকিপূর্ণ। এটা কি হবে? পোটেনশিয়াল ডেঞ্জার, যেখানে কি অবশ্যই বিপদ থাকে। ডেঞ্জারাস ইনভলভিং রিস্ক অর ডেঞ্জার, মানে যেখানে মূলত রিস্ক আছে এবং অবশ্যই সেটা কি ঝুঁকিপূর্ণ, এটা বোঝাচ্ছে হচ্ছে হ্যাজার্ডাস বা ঝুঁকিপূর্ণ দিয়ে। আনসেফ মানে ঝুঁকিপূর্ণ, রিস্কি মানে ঝুঁকিপূর্ণ। আর আনসেফের পরিবর্তে সেফ হবে, সেফ। রিস্কির পরিবর্তে হার্মলেস, যেখানে ক্ষতি হয় না, এটা বোঝায়, তাই তো। এরপরে যদি আমরা আবার একটু দেখি ইনডিসক্রিমিনেট, ডিসক্রিমিনেট মানে হচ্ছে যত্রতত্র বা এলোপাতারি, বাছ বিচারহীনভাবে বোঝায়। কোনো প্রকার যে উইদাউট কেয়ারফুল জাজমেন্ট, কোনো প্রকার বাছ বিচার ছাড়াই কিছু করা। এই হুইমসিক্যাল, হুইমসিক্যাল মানে হচ্ছে যত্রতত্র, অগোছালো, এলোপাতারি, হুইমসিক্যাল, এটা মনে রাখবা, খুবই ব্যবহৃত হয় এরকম একটা শব্দ। প্রুডেন্ট গোছালো, সিলেক্টিভ গোছালো, বাছাই করা, মানে শুধু এর সিলেক্টিভ মানে বাছাইকৃত, প্রুডেন্ট মানে গোছালো, এটা প্রুডেন্টটা মনে রাখবা, ইম্পর্টেন্ট আছে এখানে। হুইমসিক্যাল, এখানে প্রুডেন্ট, পরস্পরের বিপরীত শব্দ। আমরা যদি আরেকটু দেখি, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন মানে শিল্পায়ন। শিল্পায়ন বলতে বড় বড় শিল্প কারখানা গড়ে তোলা, এটাকে বলা হয় শিল্পায়ন, এটা নাউন। এই যে অবশ্যই TION দিয়ে শেষ হয়েছে। দ্য অ্যাক্ট অফ, সেই কাজ, ইন্ডাস্ট্রিয়ালাইজিং মানে শিল্পায়িত করা, ডেভেলপিং ইন্ডাস্ট্রি ইন দ্য কান্ট্রি, দেশের কলকারখানাগুলোকে আরও ভালো করা, উন্নয়ন ঘটানো। ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট, এই যে ডেভেলপমেন্ট মনে রাখবা, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট একই জিনিস। আর কি ডি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অথবা রুরালাইজেশন। রুরালাইজেশন মানে গ্রাম্যকরণ, তার মানে হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন মানে হচ্ছে শহরায়ন, মানে এটাকে আমরা এটার পরিবর্তে আরবান দিতে পারি। আরবান কি আরবানায়ন যে দেওয়া যায়, আরবানাইজেশন হয় শহরায়ন। তাহলে এটা যদি এই যে শিল্পায়ন, এটার সিনোনিম হচ্ছে আরবানাইজেশন বা শহরায়ন হতে পারে। এটার অ্যান্টোনিম হবে রুরালাইজেশন, মানে গ্রাম্যকরণ, এটা হতে পারে শিল্পায়ন। আচ্ছা, লিকেজ নিয়ে যদি একটু দেখি, লিকেজ মানে হচ্ছে ছিদ্র নির্গত পদার্থ। কোনো একটা ছিদ্র থেকে যে পদার্থগুলো বের হয়ে আসে সেগুলোই হচ্ছে লিকেজ। কোনো একটা লিক এর মাঝখান দিয়ে, লিক মানে ছিদ্র, সেই লিকের মাঝখান দিয়ে যা বের হয়ে আসবে সেটাই হচ্ছে লিকেজ পদার্থ, ঠিক আছে। লিক থেকে লিকেজ বের হয়, লিক থেকে লিকেজ বের হয়, ঠিক আছে। লিকেজ মানে কিন্তু গর্ত বা ছিদ্র বুঝায় না, ছিদ্রের মাঝখান দিয়ে বা লিকের মাঝখান দিয়ে যেটা বের হয়ে আসবে, যে পদার্থটা বের হয়ে আসবে সেটাকে বলা হবে লিকেজ, ঠিক আছে। সামথিং দ্যাট লিকস, সেই পদ্ধতি। ডিসচার্জ মানে বের হওয়া, এর আগে শিখেছি। স্টপেজ মানে হচ্ছে বাধাপ্রাপ্ত হওয়া, এটা হচ্ছে বাধাপ্রাপ্ত না হওয়া, নিরবচ্ছিন্নভাবে বের হওয়া। আর স্টপেজ মানে হচ্ছে বাধাপ্রাপ্ত হওয়া। লিটারিং, লিটারিং শব্দের অর্থ যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা। লিটারিং, এটা মনে রাখবা, লিটারিং শব্দের অর্থ হচ্ছে যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা। লিভিং ওয়েস্ট ম্যাটেরিয়াল ইন পাবলিক প্লেস, মানে যে লিভ মানে হচ্ছে ছেড়ে আসা, কোথায় কি ছেড়ে আসা, ওয়েস্ট ম্যাটেরিয়াল মানে আবর্জনা পদার্থ ছেড়ে আসা, কোথায়, পাবলিক প্লেস মানে কি, মানে পাবলিক প্লেস শব্দের অর্থ হচ্ছে জনকোলাহলপূর্ণ জায়গায় ময়লা আবর্জনা ফেলে আসা। এই যে ডাম্পিং আমরা যাকে বলি, ডাম্প মানে আবর্জনা, ওয়েস্ট মানে আবর্জনা, ডাম্প মানে হচ্ছে আবর্জনা ফেলা, ডাম্পিং মানে হচ্ছে আবর্জনা ফেলে আসা। এই যে ট্রাইডিং, ট্রাইডিং মানে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন, আর ক্লিনিং তো আমরা বুঝি, এটা পরিষ্কার পরিচ্ছন্ন করা, যেটাই হোক, এটা ময়লা ফেলা আর হচ্ছে ময়লা পরিষ্কার রাখা, পরিষ্কার করা আর পরিষ্কার রাখা, এটা বোঝায়। পেস্টিসাইডস মানে কীটনাশক, যে কোনো প্রকার CIDE সাইড থাকলেই সেটা দ্বারা তোমার কি বুঝাবে, পোকামাকড় বুঝায়। পেস্টিসাইডস মানে হচ্ছে কীটনাশক, পেস্ট কিলিং কম্পাউন্ড, সেই উপাদান যা মূলত কী করে, পেস্ট বা পোকামাকড়কে হত্যা করে। যে সাইড মানে হচ্ছে হত্যা বিষয়ক বিষয় বুঝায়, এই যে নাশ, সাইড থাকলে সেটা নাশ বুঝাবে, ধ্বংস বুঝাবে, ঠিক আছে। আচ্ছা, আমরা এই অংশটুকু যদি আবার একটু দেখি, আচ্ছা, পেস্টিসাইডস গেল। এখান থেকে পেস্টিসাইডসের সিনোনিম হচ্ছে ইনসেকটিসাইড। এই যে ইনসেক্ট মানে পোকা, পোকামাকড়, সাইড মানে নাশ করা, ধ্বংস করা, হত্যা করা। ইনসেকটিসাইড মানে হচ্ছে পোকামাকড় ধ্বংসকারক পদার্থ, কীটনাশক পদার্থ। শুধু কীটনাশক মানে যা বোঝায়
কীটনাশক পদার্থ একই জিনিস বোঝায়। ইনসেকটিসাইড যেটা মূলত কী করে, এমন একটি পদার্থ যা মূলত পোকামাকড় ধ্বংস করে। এরপরে আমরা যদি দেখি এটার অ্যান্টোনিম নাই, পলিউটেন্ট মানে দূষক। অ্যান্টোনিম হয়তো থাকবে, কিন্তু কথা হচ্ছে যে অর্থে এই সেন্টেন্সের মধ্যে ব্যবহৃত হচ্ছে সেই অর্থের কোনো অ্যান্টোনিম আমরা এখানে খুঁজে পাইনি। পলিউটেন্ট মানে দূষক, পলিউশন মানে হচ্ছে কি দূষণ, আর পলিউটেন্ট মানে যে দূষণ ঘটায়, দূষক। থিংস, পলিউটেন্ট দ্বারা কোনো একটা থিংসকে বোঝায় যেটা মূলত কী করে, দূষণ ঘটায়। টক্সিন, টক্সিন শব্দের অর্থে দূষক, টক্সিন, টক্সিন শব্দের অর্থে দূষক। আর কন্টেমিনেন্ট, কন্টেমিনেন্ট মানে হচ্ছে দূষক পদার্থ। হ্যাঁ, আমরা যখন কন্টেমিনেন্ট দূষক বলবো, কন্টেমিনেন্ট হচ্ছে দূষক। আর তোমার আনকন্টেমিনেন্ট বুঝালে হচ্ছে সেটা বিশুদ্ধ পদার্থ বুঝাবে। এই যে পিউরিফায়ার মানে যে মূলত কী করে, পরিষ্কার করে। ডিটক্সিফায়ার, এই যে টক্সিক, টক্সি মানে হচ্ছে হলো কি বিষ, টক্সিফায়ার মানে কি বিষকরণ, আর ডিটক্সিফায়ার মানে কি বিষমুক্তকরণ পদার্থ, বিষমুক্তকরণ পদার্থ। রিলোকেট মানে স্থানান্তর করা, লোকেট মানে সে একটা জায়গায় আছে, সেটাকে পুনরায় আরেকটা জায়গায় নেওয়াই হচ্ছে রিলোকেট করা, স্থানান্তর করা, একটা জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া, মুভ করা, ঠিক আছে। আর রিমেইন হচ্ছে আগের জায়গায় রেখে দেয়া, রিমেইন মানে হচ্ছে আগের জায়গাতেই রেখে দেয়া। রিজার্ভার, রিজার্ভার মানে হচ্ছে কি জলাধার, যেখানে পানি রিজার্ভ করে রাখা হয়, যাকে আমরা চৌবাচ্চা বলি। বিভিন্ন মুভিতে আমরা দেখতে পাই, তাই না? বিশেষ করে তামিল মুভিগুলোতে এটা দেখা যায়। হ্যাঁ, অনেক বড় একটা পুকুরের মধ্যে ছোট্ট একটা জায়গার মধ্যে করে রেখেছে, সেখান থেকে আমরা পানি নিয়ে দেখা যাচ্ছে ইউজ করছে। এটাকে রিজার্ভার বা হচ্ছে জলাধার বা চৌবাচ্চা বলা হয়। আর্টিফিশিয়াল লেক, নিজেদের বানানো একটা লেক, হোয়ারাস ওয়াটার স্টোর, যেখানে শুধু পানি রাখা হয়। কন্টেইনার বলা যায়, ট্যাঙ্ক বলা যায়, আমরা সবাই তো চিনি, তাই না? গাজী ট্যাঙ্ক আছে, মদিনা ট্যাঙ্ক আছে, এগুলো তো আমরা দেখি, তাই না? এগুলোর বাংলা হচ্ছে ট্যাঙ্ক বা হচ্ছে জলাধার, যাকে আমরা রিজার্ভার বলতে পারি। কিন্তু এই রিজার্ভারের মধ্যে কিন্তু এখানে শুধুমাত্র রিজার্ভার দ্বারা, এটা জলাধার বলতে কিন্তু এটা পুকুর, নদী, খাল, বিল এগুলোকেও কিন্তু বোঝাচ্ছে। এই সেন্টেন্সের মধ্যে, যে সেন্টেন্সের মধ্যে বলতে প্যাসেজের মধ্যে মূলত ব্যবহার করা হয়েছে এই তোমার আর্টিফিশিয়াল লেক বা হচ্ছে তোমার শুধুমাত্র চৌবাচ্চা হিসেবেই। সেডিমেন্ট মানে তলানি বা পানি, সেডিমেন্ট তলানি বা পানি। এ সলিড সাবস্টেন্স দ্যাট ফর্মস এ লেয়ার অ্যাট দ্য বটম অফ লিকুইড, মানে পানির নিচের যে বালির একটা আস্তরণ আছে না, সেটাকেই বলা হচ্ছে সেডিমেন্ট। এখানে কি বলা হচ্ছে, সিল্ট অথবা রেসিডিউ, সিল্ট অথবা রেসিডিউ, ঠিক আছে। এই দুইটাই মূলত আমরা সেন্টেন্সের মধ্যে পেয়ে থাকি। মানে এই পানির তলানি, পানির তলানিতে এক কথা মাটি, একদম মাটি এবং পানির মাঝের যে একটা লিকুইডের একটা লেয়ার আছে, সেই লেয়ারকে বোঝানো হচ্ছে। সিগনিফিকেন্ট মানে তাৎপর্যপূর্ণ, ইম্পর্টেন্ট বোঝায়। অ্যাটেনশন এতটাই তাৎপর্যপূর্ণ যেটা কি যে কারো আকর্ষণ পেতে পারে। তাৎপর্যপূর্ণ মানে আকর্ষণ পাওয়ার যোগ্য। ইম্পর্টেন্ট বলা যায়, ভাইটাল বলা যায়, দুইটা ইম্পর্টেন্ট। ভাইটালটা মুখস্থ রেখো, ভাইটাল, ভাইটালটা মুখস্থ রাখবা। ইনসিগনিফিকেন্ট তাৎপর্যপূর্ণ নয়, আনইম্পর্টেন্ট অতটা ইম্পর্টেন্ট না, এরকম অর্থ দেয়। তারপরে আমরা যদি দেখি স্প্রিড মানে কি, স্প্রিড মানে হচ্ছে ছড়িয়ে দেওয়া, ছড়ানো। টু ডিস্ট্রিবিউট, এজ এ ডিস্ট্রিবিউট ওভার এ গ্রেট এরিয়া অফ স্পেস, মানে ডিস্ট্রিবিউট ওভার কোনো একটি বিশেষ জায়গা জুড়ে ছড়িয়ে দেওয়া। এক্সপ্যান্ড মানে ছড়ানো, এক্সপ্যান্ড এক্স কথাটা থাকলেই মনে করবা বড় বা বাইরে বোঝায়। এক্সপ্যান্ড মানে বাইরে ছড়িয়ে দেওয়া। আর কম্প্রেস মানে কি, ওই যে তোমরা সিএনজি গাড়িতে উঠো না, ওইখানে সিএনজি কি আসলে ওইটা সিএনজি কি বোঝায়, কম্প্রেসড মানে হচ্ছে চাপ বোঝায়, কম্প্রেস মানে চাপ। সিএনজির পূর্ণরূপ কি, কম্প্রেস ন্যাচারাল গ্যাস না, হ্যাঁ, চাপ দিয়ে যেটাকে তরল বানানো হয়, তাহলে কম্প্রেস মানে যেটাকে চাপ দেয়া হচ্ছে, ঠিক আছে। তাহলে এক্সপ্যান্ড মানে ছড়িয়ে দেয়া। আর চাপ দিলে কি সেটা দূরে সরে যায়, তুমি কোনো পদার্থকে চাপ দিলে সেটা আরও ছোট হয়, যদি সেটা কঠিন পদার্থ না হয়, গ্যাসীয় পদার্থ হলে সেটা আরও ছোট হয়। তাহলে কম্প্রেস হচ্ছে চাপ দেয়া, মানে ছোট করা। এক্সপ্যান্ড মানে হচ্ছে সম্প্রসারণ করা, কম্প্রেস মানে হচ্ছে সংকুচিত করা। সাফারার মানে হচ্ছে ভুক্তভোগী বা দুঃখভোগী। সাফারার কোনো কষ্টে যারা থাকে তাদেরকে সাফারার বলা হয়, ভুক্তভোগী। ওয়ান হু হ্যাজ সাফার্ড, যে মূলত কী করেছেন, যিনি মূলত কষ্ট ভোগ করেন, তিনি মূলত ভুক্তভোগী। এই যেখানে আমরা ভিকটিম বলতে পারি, অ্যাফ্লিক্টেড, এখানে আমরা ভিকটিম বলতে পারি। ভিকটিম শব্দের অর্থ হচ্ছে ভুক্তভোগী। ভিকটিম শব্দের অর্থ কি, ভিকটিম শব্দের অর্থ হচ্ছে ভুক্তভোগী। আর এই যে লাস্টে গিয়ে আমরা যদি আরেকটু খেয়াল করি, আমাদের কাছে কি আছে, আমাদের কাছে আছে হচ্ছে টক্সিক। টক্সিক শব্দের অর্থ হচ্ছে বিষাক্ত। বিষাক্ত যেটা পয়জন থেকে পয়জনাস আসে, তাই না, বিষাক্ত, পয়জনাস বা ইনজুরিয়াস ক্ষতিকর, এটা দুইটা সেম অ্যান্টোনিম আসবে। হার্মলেস, সেফ, যেটা আমাদের ক্ষতি করে না অথবা যেটি আমাদের ক্ষতিহীন কোনো পদার্থ বোঝায়, তাহলে সেটা হয়ে যাবে হচ্ছে হার্মলেস অথবা সেফ, ঠিক আছে। এছাড়া আমরা যদি আরও একটু দেখি, আরও কিছু আছে। আচ্ছা, আমরা এখান থেকে আবার শুরু করছি।
অল্টারনেটিভস থেকে আমরা শুরু করছি। অল্টারনেটিভস দেখো, অল্টারনেটিভস মানে হচ্ছে বিকল্প, এটা নাউন হিসেবে বসে। অল্টারনেটিভ মানে কোনো কিছুর বিকল্প বোঝায়, মানে ওয়ান অফ টু অর মোর থিং, দুইটি বা তিনটি জিনিসের মধ্যে কোনো একটি বোঝাচ্ছে, ঠিক আছে, এটাকে অল্টারনেটিভ বলা হয়। অল্টারনেটিভ সিনোনিম হচ্ছে, এখানে কি বলছে, সিনোনিম হচ্ছে সাবস্টিটিউট। আমরা দেখি না অনেক খেলায় সাবস্টিটিউট খেলোয়াড় থাকে। সাবস্টিটিউট খেলোয়াড় একজন যখন ইনজিউর্ড হয়, আহত হয়, তখন ওনার পরিবর্তে অন্য যে কেউ খেলতে পারে, তাই না, এটাকে বলা হয় সাবস্টিটিউট প্লেয়ার। সাবস্টিটিউট বিকল্প, অল্টারনেটিভস। ডিসপোজ আমরা ওই পেশে পড়েছি। ডিসপোজ মানে হচ্ছে ছড়িয়ে দেওয়া, বিন্যস্ত করা, পড়েছিলাম না, অ্যারেঞ্জ করা। বিন্যস্ত করা মানে সাজানো, এটা আর কি, সাজানো। সিনোনিম কি হবে, অ্যারে। অ্যারে মানে হচ্ছে সাজানো। আর রিটেইন মানে যেমন আছে তেমনই রাখা, মানে কোনো কিছুকে যদি আমরা ধরো যেভাবে আছে সেভাবেই যদি রেখে দিই তাহলে সেটা হবে হচ্ছে রিটেইন। আর ওই জিনিসটাকে যদি আমরা সাজাই তাহলে সেটাকে বলা হবে ডিসপোজ। ডিসপোজাল না, কিন্তু ডিসপোজ মানে সাজানো, সাজানো অর্থে বসে। ড্রেইনেজ, ড্রেইনেজ মানে নিষ্কাশন। ড্রেনেজ শব্দের অর্থ হচ্ছে নিষ্কাশন। এ সিস্টেম অফ ড্রেন, এ সিস্টেম অফ ড্রেন মানে হচ্ছে কোনো কিছু বের হয়ে যাওয়ার যে সিস্টেমটা আর কি, ওইটাকে বলা হয় নিষ্কাশন। সুয়ারেজ যাকে আমরা বলি, সুয়ারেজ, এটা আমরা কিন্তু আবার লুইস সুয়ারেজ না, খেলোয়াড় না। এই সুয়ারেজ বলতে মূলত বোঝাচ্ছে বাজে যে পানি বলো বা যেটা বলো, আমরা যেটা দেখতে পাই যে আমাদের অব্যবহৃত, মানে যেটা ব্যবহারযোগ্য না, সেই পানি বা সেই ধরনের লিকুইড বের হয়ে যাওয়ার যে পথ, সেটাকে আমরা সুয়ারেজ অথবা কি বলতে পারি, ড্রেনেজ বলতে পারি, ঠিক আছে। এটা মনে রাখবো, এটা শেষেও AGE আছে, এটা শেষেও AGE আছে, ঠিক আছে, ড্রেনেজ অথবা সুয়ারেজ। এরপর হচ্ছে অ্যানর্মাস। অ্যানর্মাস মানে হচ্ছে বিশাল। অ্যানর্মাস শব্দের অর্থ হচ্ছে বিশাল পরিমাণ বোঝায়। এই যে অ্যানর্মাস শব্দের অর্থ বিশাল, পরিমাণে অনেক বড় বোঝায়। হিউজ যেটাকে বলি, এটাকে আরেকটা দেওয়া যায়, এই যে জাইগান্টিক একটা ওয়ার্ড ব্যবহার করা যায়, এই যে এটা, ঠিক আছে, অনেক বড় বোঝায়, দৈত্যাকার বোঝায় জাইগান্টিক। এটা হিউজ বোঝায় অনেক বড়, লার্জ বোঝায় অনেক বড়, টিনি অথবা স্মল ছোট অথবা, মানে দুইটাই ছোট বোঝায়। ফার্টিলিটি মানে উর্বরতা। ফার্টিলিটি শব্দের অর্থ হচ্ছে উর্বরতা। রিচনেস অফ দ্য সয়েল, রিচনেস অফ দ্য সয়েল মানে হচ্ছে সমৃদ্ধ, মাটি কি উর্বর, যোগ্য, ফার্টাইল, এটা আমরা পড়েছি না, ফার্টাইল থেকে ফার্টিলিটি, ফার্টাইল থেকে ফার্টিলিটি, আমরা গত ক্লাসে এটা পড়িয়েছি। ফার্টিলিটি আসছে, উর্বরতা বুঝায়। এটাকে কি, এখান থেকে আমরা দেখি যে ফেকান্ডিটি, ফেকান্ডিটি এটাও হতে পারে, দেখেছো, এই যে সিনোনিম হচ্ছে ফেকান্ডিটি, ফার্টিলিটি, ফেকান্ডিটি। ইনফার্টিলিটি, বিয়ারনেস, এই যে ব্যারেননেস, দেখেছো, এই যে ব্যারেন ছিল না, আমরা উপরে লিখেছিলাম না ব্যারেন, ব্যারেন থেকে নাউন ফর্ম হবে হচ্ছে ব্যারেননেস। তাহলে এখান থেকে আমরা পেলাম হচ্ছে ফেকান্ডিটি, এটার ফেকান্ডিটির সিনোনিম হচ্ছে ফার্টিলিটি, আর এই দুইটার অ্যান্টোনিম আবার ইনফার্টিলিটি অথবা ব্যারেননেস। আমরা এটা সেন্টেন্সের মধ্যে ব্যবহার করতে পারি। ফার্টিলাইজার মানে সার, এটার ক্ষেত্রে সেই সকল উপাদান বোঝা হয় যেটা মূলত ফার্টিলাইজ করে, মাটিকে উর্বর করে, সেই সকল উপাদান যা মাটিকে উর্বর করে। যেমন এখানে কি আছে, ম্যানিউর দেওয়া আছে অথবা কম্পোস্ট দেওয়া আছে। কম্পোস্ট মানেও সার বোঝায়। আমরা কম্পোস্ট কথাটার পরে যে নতুন করে সার লিখি প্রয়োজন নাই, শুধুমাত্র কম্পোস্ট মানেই সার বুঝায়, ঠিক আছে। এরপর দেখছি ইন্ডাস্ট্রিয়াল মানে হচ্ছে শিল্প কারখানা সংশ্লিষ্ট। ইন্ডাস্ট্রিয়াল মানে হচ্ছে শিল্প কারখানা মানে সংশ্লিষ্ট। ইন্ডাস্ট্রি মানে শিল্প কারখানা, ইন্ডাস্ট্রিয়াল শব্দের অর্থ হচ্ছে শিল্প কারখানা সংশ্লিষ্ট কোনো বিষয়, রিলেটিং টু ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রি বিষয়ক কোনো বিষয়। ম্যানুফ্যাকচার, তাহলে এখানে ইন্ডাস্ট্রিয়াল বা ম্যানুফ্যাকচার দুইটাই সেম জিনিস। ম্যানুফ্যাকচার মানে অ্যাডজেক্টিভ বুঝাবে, হ্যাঁ, এটা কিন্তু দুইটাই অ্যাডজেক্টিভ। এখন বলতে পারো স্যার এইটা তাহলে নাউন ফর্ম কী হবে, নাউন ফর্ম হবে ম্যানুফ্যাকচারিং, এটা হবে হচ্ছে ইন্ডাস্ট্রি, এটা হবে ম্যানুফ্যাকচারিং। এটা যখন হয়ে যাবে ইন্ডাস্ট্রিয়াল, এটা হবে ম্যানুফ্যাকচার, অ্যাডজেক্টিভ, এটা অ্যান্টোনিম নাই। ল্যান্ডফিল মানে হচ্ছে ভাগার, ভাগার বলি না, মানে যেখানে ময়লা আবর্জনা ফেলা হয় সেটা হচ্ছে ল্যান্ডফিল। সেখানে আমরা এ লো এরিয়া, এটি একটি নিচু এলাকা হবে। বিল্ড আপ ফ্রম ডিপ ডিপোজিট অফ সলিড রিফিউজ, মানে কঠিন যে আবর্জনাগুলো ফেলা হয় সেই আবর্জনাগুলো ফেলার যে এই ফেলার জন্যই তৈরি করা হয়েছে এমন ছোট্ট একটি, ছোট্ট না মানে নিচু জমি আর কি, নিচু এলাকা, নিচু এলাকা যেখানে মূলত ভাগার মানে পতিত জমি, ওখানে কেউ চাষাবাদ করে না, মানে ওইখানে ময়লা আবর্জনা ফেলা হয়, এটাকে বলা হয় ভাগার, যাকে আমরা সেন্টেন্সের মধ্যে বা এই প্যাসেজের মধ্যে ল্যান্ড ফিল মানে, ল্যান্ড মানে জমি, ফিল মানে কি পূর্ণ করা। কেন পূর্ণ করা হলো, সে আগে থেকে খালি ছিল, তাহলে খালি ছিল মানে কি, সেটা কি দিয়ে পরিপূর্ণ করা হয়েছে, সলিড। এখানে কি বলা হয়েছে, রিফিউজ, রিফিউজ মানে কি প্রত্যাখ্যান। দ্যাট মিনস আমরা যে
সলিড ডিফিউজ, ডিপোজিট অফ সলিড ডিফিউজ, মানে আমরা যে সকল পদার্থ রিফিউজ করি আবর্জনা সেইগুলো দিয়েই মূলত ভরা হয়েছে যেই জমি তাকেই বলা হয় কি ল্যান্ডফিল। বুঝাতে পেরেছি? মনে রাখবে ডাম্প মানে আবর্জনা, জাঙ্ক ইয়ার্ড, জাঙ্ক মানে আবর্জনা, ইয়ার্ড মানে উঠান, জাঙ্ক ইয়ার্ড মানে হচ্ছে আবর্জনার উঠান। এভাবে মনে রাখতে হবে। মিসম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট মানে ব্যবস্থাপনা, শব্দের অর্থ হচ্ছে যেটা মিস হয়ে যায়, মানে মিসম্যানেজমেন্ট মানে হচ্ছে ব্যবস্থাপনার অভাব, অব্যবস্থাপনা বুঝে। আশা করি বুঝাতে পেরেছি। এরপরে তোমরা যদি একটু খেয়াল করো, দ্য প্রসেস অফ অর্গানাইজিং আর কন্ট্রোলিং সামথিং ব্যাডলি, মানে একদমই অব্যবস্থাপনা বলতে খারাপভাবে যদি আমরা কোনো কিছু কী করি, সঠিকভাবে যদি করতে না পারি, অর্গানাইজ করতে না পারি, কন্ট্রোল করতে না পারি, তাহলে সেটাই হয়ে যাবে মিসম্যানেজমেন্ট। সেটা কি হয়ে যাবে? মিসম্যানেজমেন্ট। ওকে, আচ্ছা, এরপরের অংশ যদি একটু দেখি আমরা, তোমরা একটু খেয়াল করো, এরপরের অংশ যদি একটু মনোযোগ দাও তাহলে সেটার ক্ষেত্রে কী আসবে? মিসম্যানেজমেন্ট। তারপরে পার্টিকুলারলি, আচ্ছা মিসম্যানেজমেন্ট শেষ হয়নি। মিসম্যানেজমেন্ট এটা হচ্ছে সিনোনিম হচ্ছে অ্যারোর বলে অনেকে, ইরোর বলে অনেকে, ইরোর বলতে পারো, অ্যারো বলতে পারো, দুইটাই চলে। ব্লান্ডার মানে হচ্ছে অব্যবস্থাপনা, ব্লান্ডার। গ্লিচ মানে অব্যবস্থাপনা। অ্যারো মানে ভুল, আমরা যারা কম্পিউটার চালাই, যারা ফোন চালাই, তারা আমরা এটা জানি অ্যারো মানে হচ্ছে ভুল বুঝায়। এছাড়া আমরা ব্লান্ডার ইউজ করতে পারি। ব্লান্ডার মানেও অব্যবস্থাপনা বা ভুলকে বোঝায়। গ্লিচ মানেও ভুল। পারফেকশন, হ্যাঁ মিস্টার পারফেক্টের মতো অনেকটা, তাই না? পারফেকশন যেখানে কী রয়েছে, সব ধরনের যোগ্যতা রয়েছে এবং অব্যবস্থাপনা নেই, সঠিকভাবে কাজ সম্পন্ন হয়, ঠিক আছে, সেটাকে বলা হয় পারফেকশন। সুনিপুণ বুঝায়, সুনিপুণ। আচ্ছা, পার্টিকুলারলি শব্দের অর্থ বিশেষ ক্ষেত্রে, স্পেশাল কেস মানে বিশেষ ক্ষেত্র বুঝায়, স্পেসিফিক্যালি মানে বিশেষত বা বিশেষভাবে এটাকে বলা হয় স্পেসিফিক্যালি মানে বিশেষভাবে। প্রিভেন্ট মানে প্রতিরোধ করা, টু কিপ ফ্রম অকারিং, হ্যাঁ, কোনো ধরনের দুর্ঘটনা ছাড়া, কোনো কিছু দুর্ঘটনা থেকে দূরে রাখাই মানে কি প্রতিরোধ করা। আর অ্যাভার্ট, এই যে অ্যাভার্টের পরে ফ্রম বসবে, কিছুক্ষণ আগে বললাম না, ব্লক মানে হচ্ছে কি করা, আবদ্ধ রাখা, অ্যাভার্ট মানে দূরে রাখা। আর কোনো কিছুকে কাছে আসার অনুমতি দেওয়া অর্থে হচ্ছে অ্যালাও বসে। তাহলে সব কিছু থেকে দূরে রাখা অর্থে আমরা কি ব্যবহার করব? প্রিভেন্ট ব্যবহার করব। আর কাছে আসার অনুমতি দেওয়া অর্থে আমরা কি ব্যবহার করব? অ্যালাউ। তাহলে আমরা প্রিভেন্ট আর অ্যাভার্ট এই দুইটার সিনোনিম হিসেবে আমরা অ্যালাউকে মুখস্থ করব। রিডিউস মানে কি কমানো, হ্রাস করা। এই যে কি বলছে, টু ব্রিং ডাউন টু এ স্মলার এক্সটেন্ট, মানে একদম ছোট্ট অংশে নিয়ে আসার জন্যই হচ্ছে, নিয়ে আসাটাই হচ্ছে হ্রাস করা বা কমিয়ে নিয়ে আসা। পরিমাণে কমানো। লেসন মানে কমানো, এটা আমরা অনেক বেশি পাই, মনে রাখবা। লিসন, আমরা লেসন পড়েছি না, LESSON, এই যে লাস্টের দুইটা, এই শুধু ইটা ওটা না দিয়ে ই বসিয়ে দিলে লেসেন মানে কমানো, কমে যাবে। লেসেন মানে কমানো, ডিক্রিজ মানে কমানো, ইনহ্যান্স মানে বৃদ্ধি করা, অগমেন্ট এটাও দ্বারাও হচ্ছে বৃদ্ধি করা, ঠিক আছে। এই দুইটাই আমরা ভার্ব হিসেবে ব্যবহার করতে পারবো। রিফিউজ মানে কি? রিফিউজ মানে হচ্ছে আবর্জনা, জঞ্জাল। রিফিউজ মানে হচ্ছে কি অস্বীকার করা, ওইটা হচ্ছে তোমার ভার্ব, কিন্তু এখানে বুঝতেছে কি হিসেবে? নাউন হিসেবে। তাহলে যেটাকে আমরা, যে জিনিসটাকে আমরা কি করি, রিফিউজ করি, সেটাই হচ্ছে হলো জঞ্জাল বা আবর্জনা। সামথিং দ্যাট ইজ ডিসকার্ডেড অ্যাজ ওর্থলেস অর ইউজলেস, মানে যেটাকে মূলত বিবেচনা করা হয়। রিগার্ডেডও বলা যায়, সামথিং দ্যাট ইজ রিগার্ডেড অ্যাজ ওর্থলেস মানে মূল্যহীন, ইউজলেস মানে কি যেটা ব্যবহার হবে না, সেটাকে কি বলা হয়? গার্বেজ বলা হয়, রাবিশ বলা হয়। সেটা হচ্ছে গার্বেজ মানে আবর্জনা, রাবিশ মানেও আবর্জনা। ড্যাম্পও বলা যায়, ড্যাম্প মানেও আবর্জনা, ড্যাম্প, ঠিক আছে, এটাও তুমি ব্যবহার করতে পারো, আবর্জনা। এটার অ্যান্টোনিম আসলে নাই, মানে আছে কিন্তু এই প্যাসেজে যেভাবে ব্যবহৃত হয়েছে সেই প্যাসেজের ব্যবহারযোগ্য হিসেবে আসলে নাই। আচ্ছা, সিপ শব্দের অর্থ হচ্ছে চুইয়ে পড়া, নিজে থেকে পড়া, ঠিক আছে, নিজে পড়া। টু পাস মানে হচ্ছে বের হয়ে আসা, ফ্লো মানে হচ্ছে বয়ে চলা, উজ গ্র্যাজুয়ালি ধীরে ধীরে বেয়ে পড়া, থ্রু সামথিং কোনো কিছুর ভেতর থেকে, উজ বা লিক শব্দের অর্থ হচ্ছে চুইয়ে পড়া, পোর শব্দের অর্থ হচ্ছে ঢালা, ঠিক আছে। এখন ঢালতে তো আমরা অনেক বেশি পরিমাণে ঢালি, কারণ বাট চুয়ে পড়ার সময় কিন্তু সামান্য একটু পরিমাণে, সেখানে পরিমাণটাকে মাথায় নিতে হবে, ঠিক আছে। তাহলে এখানে সিরিয়াস মানে হচ্ছে মারাত্মক, অফ গ্রেভ অর সোম্বার ডিসপোজিশন, হ্যাঁ, এখানে হচ্ছে সিরিয়াস মানে মারাত্মক একটা বিষয় বোঝায়, সিভিয়ার মানে তীব্র বিষয়, ডেঞ্জারাস ভয়ানক বিষয়, ফ্রেন্ডলি মানে হচ্ছে বন্ধুভাবাপন্ন মানে ক্ষতি হয় না এমন।
আমি কি ডেঞ্জারাস কথাটাকে কি ভালো কথার ক্ষেত্রে মানে পজিটিভ কোনো বিষয়ের ক্ষেত্রে লাগাতে পারবো? আমি কি বলতে পারি যে কি একজন ধরো নামাজ পড়তেছে, তোমার খুব ভালো লাগছে নামাজ দেখে, তুমি কি বলতে পারো ডেঞ্জারাস নামাজ পড়তেছে? এটা বলা যাবে? এটাও বলা যাবে না। আবার যদি বলো খুব ভালো নামাজ পড়তেছে, শান্তিপ্রিয়ভাবে নামাজ পড়তেছে, তোমার কাছে মনে হলো খুব সুন্দর নামাজ পড়ে, তুমি ওইটা সুন্দর কথাটা এটার সাথে মিল আছে। এখন একটা অ্যাক্সিডেন্ট দেখে এসে তুমি কি বলবা খুব সুন্দর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে? এটা কি হবে? আদৌ হবে না। তোমার নাউনের সাথে মিল রেখে অ্যাডজেক্টিভকে বসাতে হবে। তাহলে এখানে সেভিয়ার মানে তীব্র, ডেঞ্জারাস মানে হচ্ছে বিপজ্জনক, আর সিরিয়াস কথাটাও আসলে কি এরকম ভয়ানক কিছুর সঙ্গেই বসে। ফ্রেন্ডলি মানে হচ্ছে বন্ধুভাবাপন্ন, ভালো ওয়ার্ডের সাথে বলবে। থ্রেট মানে হচ্ছে হুমকি বা ঝুঁকি। থ্রেট শব্দের অর্থ হচ্ছে হুমকি অথবা ঝুঁকি বোঝায়। ইন্ডিকেশন মানে হচ্ছে নির্দেশনা, নির্দেশ করা দেয়া। আর ওয়ার্নিং, এটা একটা ওয়ার্নিং। অফ প্রবেবল ট্রাবল, সম্ভাব্য একটি ঝুঁকি, সম্ভাব্য একটা ঝুঁকির নির্দেশনা বোঝায়। ওয়ার্নিং বা পেরিল, এই যেখানে পেরিল মনে রাখবা, তোমরা মেরিল ইউজ করো না বাসায়, মনে রাখবা পেরিল। ওয়ার্নিং মানে হচ্ছে হুমকি, পেরিল মানে হুমকি। আর হুমকি না দেয়া মানে কি, এটা কি হিসেবে বসে? নাউন। না দেয়া না, হুমকি। আর হুমকি যদি না থাকে, তা যেখানে হুমকি নেই সেখানে সেফটি আছে। তার মানে হুমকি আর সেফটি এরা পরস্পর হচ্ছে বিপরীত ওয়ার্ড, ঠিক আছে? এরপরে ভলিউম মানে পরিমাণ, পরিমাণ। ভলিউম মানে হচ্ছে পরিমাণ, আয়তন বোঝায়। এ ম্যাস অর কোয়ান্টিটি, পরিমাণ বোঝায়, স্পেশালি লার্জ, বড় কোনো কিছুর পরিমাণ বোঝাচ্ছে ভলিউম। এখানে ভলিউমের পরিবর্তে অ্যামাউন্ট আসে, ভলিউমের পরিবর্তে কোয়ান্টিটি আসে, ঠিক আছে? আর সবার শেষে চলে আসছি আমরা, সবার শেষে ওয়েস্ট মানে হচ্ছে বর্জ্য। এনিথিং লেফট ওভার মানে যেটা লাস্টে পড়ে থাকে। আর সুপারফ্লুয়াস, সুপারফ্লুয়াস, সুপারফ্লুয়াস যেটা হচ্ছে সবার শেষে রয়ে গেল, সেটা হচ্ছে বর্জ্য পদার্থ। রিফিউজ বা ট্র্যাশ, এই যে ডাম্পের জায়গায় কিন্তু আমরা ড্যাম্প ব্যবহার করেছিলাম না, সেটার পরিবর্তে আমরা ট্র্যাশও ব্যবহার করতে পারি। বুঝাতে পেরেছি কি? আচ্ছা, এরপরের অংশ আমরা আরেকটা দেখব। এখন আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি এখানে একটি প্যাসেজ আছে, প্যাসেজটি আমরা একটু পড়ে শোনাবো, ঠিক আছে? দেখি চলো আমরা প্যাসেজের মধ্যে অ্যাকচুয়ালি কী আছে আমরা একটু পড়ে শোনাই। এই প্যাসেজটিতে মূলত আমরা যেটা দেখতে পাচ্ছি, বাংলাদেশ ইজ নাও ইন দ্য গ্রিপ অফ অল সোর্স অফ পলিউশন লাইক এয়ার পলিউশন, সয়েল পলিউশন অ্যান্ড ওয়াটার পলিউশন। বাংলাদেশ হচ্ছে এখন, মানে গ্রিপ মানে আমরা ধরার জায়গা বুঝাই, অনেকটা ধরার বিষয় বুঝাই। বাংলাদেশ ইজ নাও, বাংলাদেশ হচ্ছে এখন দ্য গ্রিপ অফ, আক্রান্ত, অফ অল সোর্স অফ পলিউশন, সকল ধরনের একটা পলিউশনে, লাইক এয়ার পলিউশন, সয়েল পলিউশন, ওয়াটার পলিউশন। বাংলাদেশ হচ্ছে এমন একটি জায়গা হয়ে গিয়েছে, যেটা বা এমন একটা স্থান হয়ে গিয়েছে যেখানে সকল ধরনের পলিউশন পাওয়া যাচ্ছে, যেখানে বায়ু দূষণ রয়েছে, মাটি দূষণ রয়েছে, ওয়াটার পলিউশন বা পানি দূষণও রয়েছে। দ্য ডুয়েলার্স অফ দ্য আরবান এরিয়া, আরবান মানে হচ্ছে শহুরে যে এলাকা, এই শহুরে এলাকার মানুষেরা আর দ্য ওয়ার্স্ট সাফারার, তারা মানে হচ্ছে সবচেয়ে বেশি ভুক্তভোগী, অফ সাচ পলিউশন, এই সকল দূষণের জন্য সবচেয়ে বেশি ভুক্তভোগী। দ্য ইনডিসক্রিমিনেট ইন্ডাস্ট্রিয়ালাইজেশন মানে যত্রতত্র কী করা হচ্ছে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন মানে শিল্পায়ন বা শিল্প কারখানার উন্নয়ন ঘটানোর ফলে, বা উন্নয়ন ঘটানোর যে প্রসেস বা এই প্রক্রিয়াটা, ইন বাংলাদেশ, বাংলাদেশের যত্রতত্র ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বা হচ্ছে শিল্প কারখানা সৃষ্টিকরণ, ওভার দ্য পাস্ট ডিকেডস, বিগত কয়েক দশক ধরে। ডিকেড শব্দের অর্থ দশক, 10 বছরগুলোকে 10টা করে বছরকে একত্রে ডিকেডস বলা হয়। বিগত সময় ধরে যে বিগত দশকগুলোতে গড়ে উঠেছে যে শিল্পায়নগুলো হয়েছে, হ্যাজ ক্রিয়েটেড সিগনিফিক্যান্ট এনভায়রনমেন্টাল প্রবলেম। হ্যাজ ক্রিয়েটেড মূলত সৃষ্টি করেছে, সিগনিফিক্যান্ট মানে তাৎপর্যপূর্ণ, ইম্পর্ট্যান্ট এবং সেটা অবশ্যই কী করে মানুষের চিন্তার জন্ম দেয়, সেটাকে বলা হয় সিগনিফিক্যান্ট এনভায়রনমেন্টাল প্রবলেম। যেখানে মূলত কী রয়েছে, এনভায়রনমেন্টাল প্রবলেম মানে হচ্ছে প্রাকৃতিক সমস্যার সৃষ্টি করেছে। উই উইল নাও রিড অ্যাবাউট সাম অফ, আমরা এখন পড়ব অ্যাবাউট সাম অফ দ্য মোস্ট কমন টাইপস অফ এনভায়রনমেন্টাল পলিউশন। আমরা এই ধরনের কিছু সাধারণ কিছু ধরন পড়ব, অ্যান্ড ওয়েস অফ কোপিং উইথ দেম, এবং কীভাবে এগুলোর সাথে তাল মিলিয়ে চলতে হয়, কীভাবে এগুলোর সঙ্গে, কোপিং শব্দ আমরা পড়েছি এর আগে, তাই না? কোপ শব্দের অর্থ পড়েছি এবং তোমাদের পড়িয়েছি, এই যে মোকাবেলা করা, তাল মিলিয়ে চলা, ঠিক আছে? কীভাবে এটার সঙ্গে তাল মিলাবো বা কীভাবে এটার সঙ্গে আমরা মোকাবিলা করবো এই বিষয়গুলোকে, সেটা নিয়ে আমরা আলোচনা করবো আজকে। ওয়াটার পলিউশন ক্যান অকিউর, এটা ঘটতে পারে ইন ওশান, সমুদ্রে হতে পারে, রিভার্স নদীতে হতে পারে, লেক হ্রদে হতে পারে, হ্রদ কাকে বলে বলছি, পন্ডস পুকুরে হতে পারে, অ্যান্ড আন্ডারগ্রাউন্ড রিজার্ভার্স মানে হচ্ছে পানির নিচের যে জলাধারগুলোতে রয়েছে সেখানে হতে পারে। লেকস হচ্ছে যখন ছোট্ট একটা জায়গা বা পাহাড়ের ছোট্ট একটা জায়গা উপর থেকে যখন পানি নিচে পড়ছে, আমরা সেখানে গোসল করছি, সেটাকে আমরা ঝর্ণা বলছি বা শাওয়ার বলছি।
ঠিক আছে, আমাদের ওয়াশরুমেও থাকে, বাথরুমেও থাকে, তাই না, এটাকে আমরা শাওয়ার বলি। আর যে বিষয়টা, এই ছোট্ট শাওয়ারটাই যখন বিশাল আকারে, যখন অনেক দূর বলতে অনেক বিশাল জায়গা জুড়ে ওপর থেকে নিচের দিকে পড়ছে, এবং নিচে একটা পুকুরের মতো জায়গায়, ছোট পুকুর বলতে ছোট বুঝলাম আমরা যেটা দেখি সবসময় আর কি, এরকম ছোট্ট জায়গায় যদি পানি জমা হয়, আসলে পানিতে জমা হয় ছোট্ট জায়গায়, তো আমরা বলছি, কিন্তু এটা তো এতই বড়, আসলে বলে বোঝানোর মতো না। এত বড় জায়গায় যদি পানিটা জমা হয়, তাহলে সেই উপর থেকে পড়া যে পানির যে জলধারা, এটাকে বলা হবে হচ্ছে লেক বা হ্রদ। এটা বিভিন্নভাবে, মানে এই সকল জায়গার পানি মূলত কি হতে পারে, ওয়াটার পলিউশন এই সকল জায়গায় হতে পারে। অ্যাজ ডিফারেন্ট ওয়াটার সোর্সেস ফ্লো টুগেদার দ্য পলিউশন ক্যান স্প্রেড ইজিলি অ্যান্ড কুইকলি। তাহলে এখানে আমরা অ্যাজ মানে হচ্ছে যেহেতু ভিন্ন ভিন্ন পানির উৎসগুলো ফ্লো টুগেদার একই সাথে বাহিত হয়, মানে ধরো এইখানে একটা নদী, এইখানে একটা নদী, একটা সময় গিয়ে নদী দুইটা কি হয়েছে, একসাথে মিলিত হয়ে গেল, তাই না। বিভিন্ন ওয়াটার সোর্সেস বা পানির উৎসগুলো একটা সময় যেহেতু একসাথে বাহিত হচ্ছে বা একসাথে মিলে যাচ্ছে, দ্য পলিউশন ক্যান স্প্রেড, অবশ্যই কি হতে পারে, এই দূষণটা স্পিড ছড়িয়ে যেতে পারে, ইজিলি অ্যান্ড কুইকলি, খুবই ইজিভাবে এবং কুইকলি, সহজভাবে এবং কুইকলি মানে হচ্ছে দ্রুততার সাথে এটা কি করতে পারে, ছড়িয়ে যেতে পারে। কজেস অফ ওয়াটার পলিউশন ইনক্লুড, মানে এখানে এই যে পানি দূষণের কারণগুলো এখানে উল্লেখ করা হয়েছে, পানি দূষণের কারণগুলো এখানে উল্লেখ করা হলো। কি কি, ইনক্রিজ সেডিমেন্ট ফ্রম সয়েল, মানে যেখানে সেডিমেন্ট মানে এক কথায় হচ্ছে কি, সেডিমেন্ট মধ্যে আমরা বালির আস্তরণ বুঝিয়েছি, এটা হচ্ছে মানে পানির নিচের অংশর আস্তরণ এবং মানে মাটির ওপরের অংশ, ঠিক যেখানে মাটি এবং পানি মিলিত হয়েছে এখানে বালির একটা আস্তরণ পাওয়া যায়, এটাকে আমরা সেডিমেন্ট বলি। সেই সেডিমেন্টের পরিমাণ মাটির থেকে, মানে ফ্রম সয়েল মানে মাটির পরিমাণ থেকে, যদি মানে মাটির ওপরে যে সেডিমেন্ট বা বালির তৈরি হয়, সেই আস্তরণটা যদি বেড়ে যায়, ইরোশন মানে নদী ভাঙন, ইমপ্রপার ওয়েস্ট ডিসপোজাল অ্যান্ড লিটারিং, ইমপ্রপার ওয়েস্ট ডিসপোজাল অ্যান্ড লিটারিং, তার মানে এখানে ওয়েস্ট ডিসপোজাল অ্যান্ড লিটারিং বলতে কি বোঝায়, অনুপযুক্ত পরিত্যক্ত বর্জ্য এবং আবর্জনা পাত্র। লিটারিং অনুপযুক্ত পরিত্যক্ত বর্জ্য, মানে এক কথায় যদি আমরা সঠিকভাবে বর্জ্যকে কী করতে না পারি, ডিসপোজাল করতে না পারি, এবং লিটারিং মানে হচ্ছে আবর্জনার পাত্র, এইগুলোকে যদি আমরা অনুপযুক্ত জায়গায় রাখি, এক কথায় বলতে গেলে আমরা আবর্জনাকে যদি অনুপযুক্ত জায়গায় রাখি বা হচ্ছে বর্জ্যগুলোকে যদি সঠিক জায়গায় রাখতে না পারি, তাহলে এটার মাধ্যমে আমাদের ওয়াটার পলিউশন হতে পারে। লিকেজ অফ সয়েল পলিউশন ইনটু ওয়াটার সাপ্লাইজ, মানে হচ্ছে সয়েল পলিউশনের মাধ্যমে, এই সয়েল পলিউশনের মাধ্যমে যে বিষাক্ত গ্যাস বলো বা যেটাই তৈরি হোক, সেটা যদি পানিতে মিশে যায়, তাহলে অবশ্যই কী হতে পারে, ওয়াটার পলিউশন হতে পারে। অর্গানিক ম্যাটেরিয়ালস দ্যাট ডিকে ইন ওয়াটার সাপ্লাই, তাহলে এখানে ক্ষয়প্রাপ্ত রাসায়নিক দ্রব্য যেগুলো রয়েছে সেগুলো পানির সরবরাহ, অর্গানিক ম্যাটেরিয়ালস, তাহলে এখানে উপাদানগুলো কি হয়, দ্যাট ডিকে ইন ওয়াটার সাপ্লাইজ, মানে হচ্ছে লিকেজ অফ সয়েল পলিউশন ইনটু ওয়াটার সাপ্লাইজ, মানে পানিতে মিশে যাওয়া। আর অর্গানিক ম্যাটেরিয়াল, জৈব যে উপাদানসমূহ রয়েছে, সেই জৈব রাসায়নিক উপাদানসমূহ যদি কি হয়, ডিকে ইন ওয়াটার সাপ্লাই, যেটা যদি কি হয়, দ্যাট ডিকে, অলরেডি যেটা কি হয়েছে, ক্ষয়প্রাপ্ত হয়েছে, হ্যাঁ, তাহলে এখানে মূল কথাটা হলো ক্ষয়প্রাপ্ত জৈব উপাদানসমূহ যদি পানিতে মিশে যায়, তাহলেও সেটা কি হয়ে যায়, তাহলে সেটা পানি দূষণ ঘটাতে পারে। ঠিক আছে, আচ্ছা, এরপরের অংশ যদি আমরা একটু দেখি, ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে পলিউটিং দ্য ল্যান্ড মিনস পলিউটিং দ্য ওয়াটার, মানে এক কথা ভূমি দূষণ মানে মাটি দূষণ শব্দের অর্থই হচ্ছে, ল্যান্ড মানে আমরা ভূমি ধরি, ল্যান্ড মানে যদি আমরা ভূমি ধরে আগাই, তাহলে এটা কী হবে, ভূমি বা জমির দূষণ ঘটানো মানেই হচ্ছে পানিকে দূষিত করা। থ্রোয়িং অ্যাওয়ে, ছুঁড়ে ফেলা, অ্যাওয়ে মানে দূরে বলেছিলাম, এ টক্সিক সাবস্টেন্স মানে উপাদান, বিষাক্ত উপাদান ছুঁড়ে ফেলা, অন দ্য গ্রাউন্ড নিয়ার এ ওয়াটার সোর্স, মানে হচ্ছে পানির উৎসের কাছে যদি কোনো বিষাক্ত পদার্থ ছুঁড়ে ফেলা হয়, মিনস এটা দ্বারা বোঝায় ইট ইভেনচুয়ালি রিচেস দ্য বডি অফ ওয়াটার, মানে কি পানির ধার, পানিকে ধারণ করেছে হচ্ছে, এখানে আমরা কাকে দিতে পারি, পানিকে ধারণ করে পুকুর, নদী, নালা, খাল, বিল, এগুলোর আশেপাশে যদি আমরা এগুলোকে কোনো বিষাক্ত পদার্থ ফেলে দিই, তাহলে এটি অবশ্যই রিচ করবে, পৌঁছাবে কোথায়, পানির ধারক বা হচ্ছে পানি ধারণ করেছে যেখানে সেখানে। অ্যাজ আ রেজাল্ট, ফলশ্রুতিতে দ্য ওয়াটার ইজ পলিউটেড, পানি কি হয়, পানি মূলত দূষিত হয়। ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্টেজ মাস্ট নট বি
ডিসপোজড ইন রিভার্স অফ লেক অর লেকস, মানে নদীতে এবং হ্রদে কোনোভাবেই কী করা উচিত না, ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্টেজ মানে হচ্ছে এই শিল্প কারখানার বর্জ্যগুলো ফেলা উচিত না। উই নিড টু বি মোর কেয়ারফুল অ্যাবাউট ডিসপোজিং হাউসহোল্ড ওয়েস্টেজ টু, আমাদের আরও কেয়ারফুল হওয়া উচিত, যত্নবান হওয়া উচিত অ্যাবাউট ডিসপোজিং হাউসহোল্ড ওয়েস্টেজ, মানে বাসা বাড়ির যে বর্জ্য পদার্থ রয়েছে সেগুলোকে ফেলার ক্ষেত্রেও, আমাদের ডিসপোজ করার ক্ষেত্রেও, ছুঁড়ে ফেলার ক্ষেত্রেও আমাদের কী করতে হবে, অবশ্যই যত্নবান বা যত্নশীল হতে হবে। ইউজ অফ পেস্টিসাইডস মানে কীটনাশক যেগুলো রয়েছে বা ইনসেকটিসাইডস, কীটনাশক বা পোকানাশক যেটাই বলো না কেন, মিনস এটা দ্বারা বোঝায় দ্যাট, এটা দ্বারা বোঝাচ্ছে হোয়েন ইট রেইনস, দুঃখিত, ইউজ অফ পেস্টিসাইডস, ইউজ অফ পেস্টিসাইডস মানে হচ্ছে এই যে পেস্টিসাইডসের ব্যবহার, মিনস দ্যাট এটা দ্বারা বোঝায় যে হোয়েন ইট রেইনস কেমিক্যালস ইউজড ইন লন অর গার্ডেন ওয়াশ ইনটু দ্য ওয়াটার বডিজ, মানে বোঝাচ্ছে যখন কোনো দীর্ঘ বা এখানে ইন দ্য লন, লন মানে হচ্ছে দীর্ঘ বাগান, বোঝায় দীর্ঘ জায়গায়, বড় জায়গা, লম্বা জায়গায়, অথবা গার্ডেন, যখন এগুলোর মধ্যে কি করা হয়, এই যে তোমার কেমিক্যাল ফেলা হয়, কেমিক্যালগুলো ফেলা মিশ্রিত করা হয়েছে, যখন বৃষ্টি হয় সেগুলো মিশে কোথায় চলে যায়, ইনটু ওয়াটার বডিজ, এই যে পানির ধারক, পুকুর, খালবিল এগুলোতে মিশে চলে যাচ্ছে। আচ্ছা, দেয়ারফর তাই উই মাস্ট বি অ্যাওয়ার অফ, আমাদের সচেতন হওয়া উচিত, অফ দ্য ডেঞ্জার্স অফ ইউজিং পেস্টিসাইডস মানে হচ্ছে কীটনাশক ব্যবহারের ক্ষেত্রে এর যে বিপদগুলো আছে সেগুলোর ব্যাপারে আমাদের সচেতন হওয়া উচিত। অ্যাজ মানে কেননা, কারণ দে মে পলিউট, তারা হয়তো দূষণ ঘটাতে পারে, আওয়ার রিভার্স আমাদের নদীতে, ক্যানালস, হ্যাঁ ক্যানাল মানে খালবিল, এবং লেকস হচ্ছে হ্রদে। এই পর্যন্ত এই জায়গাগুলোতে আমরা মূলত কী কী দেখতে পাই, খাল বিল বা হচ্ছে নদী নালায় মূলত এরা দূষণ ঘটাতে পারে। এক কথায় বলতে গেলে আমাদের অবশ্যই এই পেস্টিসাইডস বা কীটনাশক ব্যবহারের ক্ষেত্রে সচেতন হতে হবে, কেননা এরা রিভার, নদী, ক্যানাল, খাল বিল এবং সবার শেষে আমাদের লেকসমূহকে কী করতে পারে, অবশ্যই লেকসমূহকে এখানে দূষণ ঘটাতে পারে। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, আমরা সেট 1 নিয়ে আলোচনা করেছি, এখন আমরা সেট 2 নিয়ে আলোচনা করব। তোমরা একটু মনোযোগ দাও, এখানে দেখো সেট 2 তে কি বলেছে, হোয়াট ডাজ দ্য ফ্রেজ, এখানে একটা ফ্রেজের কথা বলা হয়েছে, ইন দ্য গ্রিপ অফ, ইন দ্য ফার্স্ট লাইনে ইন দ্য গ্রিপ অফ কথাটি রয়েছে, একটা ফ্রেজ রয়েছে, কয়েকটি ওয়ার্ডের সমন্বয়। এখানে ইন দ্য গ্রিপ অফ শব্দটির অর্থ কি বোঝানো হচ্ছে, তোমাদের কি মনে আছে কিনা, বাংলাদেশ হচ্ছে কি ইন দ্য গ্রিপ অফ, মানে কিছু দুর্যোগের কথা বলা হয়েছে, এখানে দুর্যোগের ভিকটিম বোঝায়, তাই না? ভিকটিম বলতে এই দুর্যোগের শিকার বা হচ্ছে দুর্যোগের ঝুঁকিতে থাকা, আর ঝুঁকিতে থাকা অর্থে আমরা মূলত বলতে পারি যে ভিকটিম হওয়া। আন্ডার দ্য কন্ট্রোল অফ, আমরা কি দুর্যোগের কন্ট্রোলে রয়েছি? দুর্যোগ কিন্তু আমাদেরকে, মানে দুর্যোগ মাঝে মধ্যে আসে, সবসময় আমাদের কন্ট্রোল করে না, এজন্য আমাদের ইন দ্য কন্ট্রোল অফ এটা অ্যান্সারটা হবে না, দ্য ভিকটিম অফ এটা নিয়ে আমরা কথা বলছি। ইন দ্য আই অফ, ইন দ্য আই অফ মানে চোখে বোঝায়, হ্যাঁ দুর্যোগের চোখে আমরা রয়েছি, দুর্যোগের চোখে, এটা কেমন একটা কথা হলো না? আর হচ্ছে দ্য লিডার অফ, উই আর দ্য লিডার অফ, এখানে দ্য লিডার অফ আমরা নিজেরা কি মানে দুর্যোগকে লিড করছি? দুর্যোগকে কিন্তু আমরা লিড করছি না, তাই না? তাহলে এখানে আমরা মূল উত্তর হচ্ছে আমরা কিসে ভিকটিম, আমরা হচ্ছে ভিকটিম, কিসের শিকার? আমরা হচ্ছে দুর্যোগের শিকার, বিভিন্ন প্রকার দুর্যোগের শিকার। এজন্য আমাদের কথার অর্থ মিলানোর জন্য এখানে আমাদের অ্যাকচুয়াল অর্থটা হবে হচ্ছে ইন দ্য গ্রিপ অফ। এরপরের অংশটা যদি দেখি, প্রশ্ন নম্বর বি, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড রিলোকেট মিনস? রিলোকেট মানে কি? দেখো লোকেট মানে লোকেশন মানে স্থান, লোকেট মানে স্থান দেয়া, লোকেট শব্দের অর্থ হচ্ছে স্থান দেয়া, আর রিলোকেট শব্দের অর্থ হচ্ছে একটা জায়গায় ছিল সেখান থেকে স্থানান্তরিত করে অন্য একটা জায়গায় তাকে স্থানান্তরিত করা বা হচ্ছে নতুন করে তৈরি করা। তাহলে রিলোকেট শব্দের অর্থ হচ্ছে নতুন করে তৈরি করা। তাহলে এখানে টু ইস্টাবলিশ সামথিং, কিছু একটা প্রতিষ্ঠা করা, টু মুভ সামথিং কোনো কিছুকে সরিয়ে দেয়া, ঠিক আছে? তারপরে আমরা যদি বলতে পারি কোনো কিছু সরানো, টু মুভ সামথিং টু এ নিউ প্লেস, নতুন একটা জায়গায় সরানো, টু গিভ ইম্পর্টেন্স অন সামথিং কোনো কিছুর উপরে গুরুত্ব প্রদান করা। তাহলে তোমরা একটু খেয়াল করো, আমরা একটা জিনিসকে টু মুভ সামথিং কোনো কিছুকে সরানো, আমরা জাস্ট শুধু সরানো, সরানো বলতে আমি এখানে ধরো আমার যদি একটা ফোন থাকে আমি হাতে নিলাম, নিয়ে আমি হাতে রেখে দিয়েছি, তাকে কোথাও রাখিনি, এটা একটা বিষয় বোঝায়। আর হচ্ছে আমি জিনিসটা এখান থেকে নিয়ে আমি অন্য একটা জায়গায় রেখে দিয়েছি। তাহলে রাখা আর না রাখার মধ্যে কিন্তু একটা গ্যাপ আছে, একটা পার্থক্য আছে না, ডিফারেন্স আছে না? তাহলে এখানে মুভ বলতে বোঝাচ্ছে এক জায়গা থেকে ছিল সেখান থেকে সরিয়ে আমি অন্য একটা জায়গায় রেখে দিলাম, তাই না? নতুন আরেকটি জায়গায় রাখা। মুভ মানে তো নাড়ানোও বোঝায়। এখন আমার এইখানে একটা ফোন ছিল, এই হাতে আমার একটা কলম ছিল, এইটাকে নিয়ে আমি কিছুক্ষণ আমার হাতে রেখে আমি আবার আগের জায়গায় রেখে দিলাম, তাহলে এটা কি
স্থানান্তরিত করা হলো না, আগের জায়গাতেই রাখা হয়েছে। ঠিক একইভাবে রিলোকেট শব্দের অর্থ হচ্ছে এক জায়গা থেকে সরিয়ে নতুন আরও একটি জায়গায় রাখা, আগের জায়গায় না রাখা। তাহলে এখানে আমাদের অ্যান্সারটা কি হবে? আমাদের অ্যান্সারটা হবে হচ্ছে টু মুভ সামথিং টু এ নিউ প্লেস, নতুন একটা জায়গায় রাখা। এখানে শুধুমাত্র টু মুভ সামথিং, কোনো কিছুকে নাড়ানো, কোনো কিছুকে কী করা, স্থানান্তরিত করায়। স্থানান্তরিত করে যদি আমি আবার আগের জায়গাতেই রাখি তাহলে সেটা কি স্থানান্তরিত করা বোঝায়? অবশ্যই না। তাহলে আমাদের অ্যান্সার হবে হচ্ছে টু মুভ সামথিং টু এ নিউ প্লেস, এটা আমাদের হবে অ্যান্সার। তারপর দ্য পিপল আর দ্য ওর্স্ট ভিকটিম, সবচেয়ে জঘন্য রকমের কি মানে শিকার হওয়া, মানে এখানে ভিকটিম বলতে বোঝাচ্ছে কোনো কিছু শিকার হওয়া এবং বাজেভাবে কোনো কিছু শিকার হওয়া, ভয়ানক মাত্রায় শিকার হওয়া। কিসের শিকার? অফ ভ্যারিয়াস পলিউশন। দ্য ড্যাশ পিপল, কোথাকার মানুষেরা মূলত এইটাতে বেশি পড়ছে? মূলত আমরা দেখেছিলাম যে আরবান বা শহুরে মানুষ যারা রয়েছে, যারা শহরে বসবাস করে, তারাই কিন্তু এটার শিকার সবচেয়ে বেশি হচ্ছে, তাই না? আরবান মানে হচ্ছে শহুরে। ওকে, সিটি পিপল যাকে আমরা বলি আর কি, সেটাকে আমরা অ্যাডজেক্টিভ যদি বানাই তাহলে সেটা হচ্ছে আরবান। তাহলে এখানে রুরাল, গ্রামীণ হবে না, রুরাল। ভিলেজ থেকে হচ্ছে রুরাল হয় আর সিটি থেকে আরবান হয়, এটা আমাদেরকে মনে রাখতে হবে। আনকনশাস মানে অসচেতন মানুষেরা, অসচেতন না, যারা সচেতন তারা যদি শহরে বসবাস করে তাদের এখানে কোনো হাত নেই, ঠিক আছে? কারণ এটা তো আর তারা মেনটেন করছে না, তাই না? যারা যেখানে দেখা যাচ্ছে যে কি হচ্ছে, দুর্যোগ হচ্ছে, সেই দুর্যোগের মধ্যে দেখা যাচ্ছে এখানে তার কিছু করার থাকে না, এখানে সে ভিকটিম, সে যতই সচেতন হোক না কেন। এজন্য আমাদের সচেতন অসচেতনতায় মূলত সে ভিকটিম হওয়া না হওয়ার উপরে কিছু ডিপেন্ড করছে না। আমাদের যারা শহরে বসবাস করছে তারা না চাইতেও এই বিভিন্ন দূষণের সবচেয়ে বাজেভাবে শিকার হচ্ছে। তাহলে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে আরবান বা শহুরে, আরবান পিপল বা শহুরে মানুষেরা। এরপরে বাই মেকিং লেস ইউজ অফ মোটর ভেহিকলস এয়ার পলিউশন ক্যান বি, আমরা যদি মোটর ভেহিকল, মোটর ইঞ্জিন চালিত যে গাড়িগুলো রয়েছে সেগুলো যদি আমরা কি করতে পারি, কম ব্যবহার করতে পারি, তাহলে এখানে কি হবে, এয়ার পলিউশন ক্যান বি। এই যে এয়ার পলিউশন, বায়ু দূষণ কি হতে পারে, বায়ু দূষণ কি বাড়বে নাকি কমবে নাকি ধ্বংস হয়ে যাবে? টু এ গ্রেট এক্সটেন্ট মানে হচ্ছে এটা দ্বারা কি বোঝায়, ভীষণ মাত্রায়, বহু মাত্রায়, এক্সটেন্ট বোঝায়। তাহলে এখানে এয়ার পলিউশনটা কি হবে, ইনক্রিজ মানে বেড়ে যাওয়া। আমরা যদি মোটর ভেহিকলকে ব্যবহার কমিয়ে দিই, মোটরের ব্যবহার যদি কমিয়ে দিই তাহলে কি হবে? তো আমরা এখানে যেটা দেখছিলাম যে ইনক্রিজ মানে হচ্ছে বাড়িয়ে দেওয়া। এখন এয়ার পলিউশন যদি আমাদের মোটর ভেহিকেলের যে ব্যবহারটা রয়েছে, মোটর ভেহিকেলের ব্যবহারটা যদি আমরা কি করে দিই, কমিয়ে দিই, তাহলে কি আমাদের এয়ার পলিউশন বেড়ে যাবে? না, এয়ার পলিউশন কমে যাবে। তাহলে সেক্ষেত্রে আমাদের ইনক্রিজটা হবে না। ডেভেলপ মানে হচ্ছে উন্নত হওয়া। কি উন্নত হওয়া? এয়ার পলিউশন উন্নত হবে, মানে বায়ু দূষণ উন্নত হওয়া, মানে বায়ু দূষণ আরও বেড়ে যাবে, একই মিনিং আসছে। তাহলে এটা কিন্তু অ্যান্সার নেওয়া যাবে না। আর ডিক্রিজ মানে হচ্ছে হ্রাস পাওয়া, আর ডিভাস্টেড মানে ধ্বংস করা। তাহলে এখন দেখো, আমরা যদি ব্যবহারটা কমিয়ে দিই, অনেকগুলো কারণের মধ্যে এই মোটর সাইকেলের ব্যবহার বা মোটর ভেহিকেল, মোটর ইঞ্জিনের ব্যবহারটা হচ্ছে সবচেয়ে বেশি, মানে সবচেয়ে বেশি বলতে এটা ওয়ান অফ দ্য কজেস, যতগুলো কারণ আছে তার মধ্যে একটা। তাহলে এই কারণটা যদি আমরা শুধুমাত্র এটা যদি কমিয়ে দিই তাহলে মাত্রাটা কমে আসবে, এয়ার পলিউশনের মাত্রাটা কমে আসবে। কিন্তু এয়ার পলিউশন একবারে ধ্বংস হয়ে যাবে না, একদম শেষ হয়ে যাবে না, থেকে যাবে, তবে সামান্য পরিমাণ কমে যাবে। এই জন্য আমরা ডিভাস্টেড দিতে পারবো না, আমাদেরকে দিতে হবে কি, ডিক্রিজড। ঠিক আছে, আমাদের অ্যান্সার হবে হচ্ছে ডিক্রিজড। ওকে, এরপরেরটাতে যদি আমরা যাই, ডিয়ার স্টুডেন্টস, হ্যাজার্ডাস ইন্ডাস্ট্রিজ, হ্যাজার্ডাস মানে হচ্ছে বিপজ্জনক বা ঝুঁকিপূর্ণ। হ্যাঁ, ঝুঁকিপূর্ণ ইন্ডাস্ট্রিজ বা কারখানা যেগুলো রয়েছে, শিল্প কারখানা, শুড বি রিলোকেটেড, এটাকে কী করা উচিত, স্থানান্তর করা উচিত বা হচ্ছে অন্য জায়গায় নিয়ে যাওয়া উচিত। কোথায়? রেসিডেন্সিয়াল এরিয়া। রেসিডেন্সিয়াল মানে কি জানো? রেসিডেন্সিয়াল মানে যেখানে মানুষ বসবাস করে, আবাসস্থল, মানুষ যেখানে বসবাস করে বা আবাসিক এলাকা, সেখান থেকে কি করতে হবে, সেখানকার ক্লোজ টু, সেখানকে কাছে নেওয়া উচিত। সেগুলো মানুষের কাছেই যদি রাখি তাহলে তো সেটা আরও বেশি ক্ষতিকর হবে। তাহলে এখানে কি করা যাবে না, কাছে নেওয়া যাবে না, নিয়ার টু এটাও হবে না। আবার উইদিন মানে হচ্ছে অভ্যন্তরে বা ভিতরে, মানুষ যেখানে বসবাস করে সেই জায়গার ভিতরে, আবাসিক এলাকার মধ্যে সেটাকে নিয়ে যাওয়া উচিত? অবশ্যই না, মানুষ থেকে দূরে নেওয়া উচিত। এই জন্য এখানে অ্যাওয়ে ফ্রম বা ফার ফ্রম, যদি এখানে ফার ফ্রম থাকে তাহলে সেটা দিতে হবে, অ্যাওয়ে ফ্রম বা হচ্ছে ফার ফ্রম। আশা করি বুঝাতে পেরেছি। আচ্ছা, ব্রিক কিল্ন ইন্ডাস্ট্রি ইজ নোন, এটি পরিচিত, কী হিসেবে পরিচিত? অ্যাজ ওয়ান অফ দ্য মেজর কজেস অফ, এই যে ইট ভাটার যে শিল্প রয়েছে এটি পরিচিত কী হিসেবে? মেজর কজেস মানে কি, প্রধান কারণ হিসেবে। কিসের কারণ হিসেবে? ওয়াটার পলিউশন, সয়েল পলিউশন,
রিভার ইরোশন নাকি এয়ার পলিউশন? দেখো ইটের ভাটা কিন্তু কিসের সাথে সম্পর্কিত? ইটের ভাটা থেকে কি বের হয়? ইট ভাটা থেকে আমরা জানি বিষাক্ত ধোঁয়া বের হয়, তাই না? স্মোক বা ফিউম আমরা যেটাই বলি না কেন, বিষাক্ত ধোঁয়া বের হচ্ছে, তাহলে ধোঁয়া বের হয়ে সেটাকে কি করে? বায়ু দূষিত করে, তাই না? এটা আমরা প্যাসেজের মধ্যেও পড়েছি। তাহলে যেহেতু এটাকে বায়ু দূষণের সাথে সম্পর্কিত, সেহেতু আমাদের এখানে অ্যান্সারটা হবে হচ্ছে এয়ার পলিউশন, রাইট? Brick kilns industry is known as one of the major causes of air pollution. হ্যাঁ, ঠিক আছে। এফ নম্বরে আমরা এটা দেখলাম। এখন এরপরের অংশ যদি আমরা একটু দেখি, আচ্ছা জি নম্বর যদি একটু দেখি, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ড ডিসক্রাইবড, বর্ণনা করে, দ্য ইফেক্ট অফ পলিউশন, মানে পলিউশনের প্রভাব বর্ণনা করে। এখানে যে যে সেন্টেন্সগুলো রয়েছে, সেই সেন্টেন্সগুলো বা হচ্ছে ফ্রেজ রয়েছে, সেই ফ্রেজগুলো মূলত কি অনেক কিছুই ব্যাখ্যা করবে। তার মধ্যে কোনটা দ্বারা মূলত পলিউশনের ইফেক্ট বা প্রভাবকে ব্যাখ্যা করছে? কি বলছে? অ্যাসিলারেট মানে ত্বরান্বিত করা, ক্লাইমেট অ্যাডভান্টেজেস। হ্যাঁ, এখানে কি কোনোভাবে আমাদের যে পলিউশনের কারণে আমাদের কি কি অ্যাডভান্টেজ হয়, জলবায়ু সংক্রান্ত সুবিধা হয়? কখনোই না। তাহলে আমাদের এখানে অ্যান্সারটা আসবে না। এরপর যদি দেখা যায় ইউজফুল মানে উপকারী, এটা দেখেই তো তুমি কেটে দিবা। এটা কি আমাদের জন্য উপকারী? মানে পলিউশনের কারণে কি আমাদের কোনো উপকার হচ্ছে? কখনোই না, ঠিক আছে? তাহলে এটা আমরা অ্যান্সার ধরবো না। হার্মফুল মানে ক্ষতিকর, টু অল ক্রিয়েচার্স অন আর্থ, পৃথিবীতে থাকা সকল প্রাণীর জন্য, জীবিত প্রাণী বা জীবন্ত প্রাণীর জন্য এটা ক্ষতিকর, এটা কিন্তু হতে পারে, তাই না? আর এক্সারসাইজ নো ইনফ্লুয়েন্স অন এনভায়রনমেন্ট, এটা কি কোনো প্রভাব ফেলে না? কোনো প্রভাবই ফেলে না, অবশ্যই প্রভাব ফেলে। তাহলে এখানে আমাদের এটার অ্যান্সার হবে না। আমাদের কারেক্ট অ্যান্সার কি হবে? এটা আমাদের জীবিত সকল প্রাণীর জন্য ক্ষতিকর, ঠিক আছে? প্রিয় শিক্ষার্থীরা, সেট 3-তে যদি আমরা আবার যাই, সেট 2 আমাদের শেষ হয়ে গেছে। সেট 3-তে আমরা কি করব? হোয়াট ইজ দ্য পারপোজ অফ দ্য অথর অফ দিস প্যাসেজ? কি বলছে? হোয়াট ইজ দ্য পারপাস? পারপাস শব্দের অর্থ হচ্ছে উদ্দেশ্য। কি উদ্দেশ্যে মূলত লেখক এটি লিখেছিলেন? লেখার কারণ কি? টু ফোকাস অন দ্য পজিটিভ রোল রিভার ইরোশন, রিভার ইরোশনের পজিটিভ রোলে কি তিনি গুরুত্ব মানে প্রকাশ করেছেন যে পজিটিভ রোলটা কি? কোনোভাবে এটা পজিটিভ রোল উল্লেখ করে না প্যাসেজের মাধ্যমে। টু ফোকাস অন দ্য পজিটিভ রোল অফ পলিউশন, পলিউশনের কোনো পজিটিভ রোল আছে? কখনোই না। লাস্টের দুইটা হতে পারে, তাই না? টু ফোকাস অন দ্য ব্যাড ইফেক্ট অন ট্রি প্লান্টেশন অ্যান্ড রিফরেস্টেশন, এখানে কি ট্রি প্লান্টেশন আর রিফরেস্টেশনের খারাপ প্রভাব নিয়ে আলোচনা করা হয়েছে? না, তাহলে এটাও অ্যান্সার হবে না। তাহলে বাকি থাকলো 4 নম্বর, অ্যান্সার তো এটাই হবে, তাই না? তারপরেও পড়ে দেখি। টু মেক দ্য জেনারেল ম্যাসেজ অ্যাওয়ার, গণসচেতনতা, সাধারণ গণসচেতনতা অফ দ্য কজেস অ্যান্ড ইফেক্ট। কজেস বলতে কি বোঝাচ্ছে? কারণ, আর ইফেক্ট মানে হচ্ছে ফলাফল। কিসের কারণ এবং কিসের ফলাফল? পলিউশন বা দূষণের কারণ এবং দূষণের ফলাফল নিয়ে আলোচনা করা হয়েছে। তাহলে এটাই তো হচ্ছে উদ্দেশ্য। তার উদ্দেশ্য কী ছিল? লেখক যেটা লিখেছেন সেটা লেখার উদ্দেশ্য হচ্ছে তিনি কি করবেন? জেনারেল মেসেজ মানে গণসচেতনতা বৃদ্ধি করার জন্য। এবং সেই কিসের জন্য গণসচেতনতা? এই যে কিসের কারণ? পলিউশনের কারণ এবং পলিউশনের প্রভাব তুলে ধরার জন্য তিনি মূলত এটি লিখেছিলেন। এটাই ছিল তার লেখার উদ্দেশ্য, ঠিক আছে? এখন আমরা এই পরেরটাতে যাই। এই যে দেখো, বি নম্বরে যদি আমরা একটু খেয়াল করি, বি নম্বরে কি বলেছে? টু ড্যাশ পলিউশন দ্য অথরিটি মানে হচ্ছে কর্তৃপক্ষ, শুড রিলোকেট হ্যাজার্ডাস ইন্ডাস্ট্রিজ ফার ফ্রম হিউম্যান হ্যাবিটেশন শব্দের অর্থ হচ্ছে বাসস্থান। তাহলে মানব বাসস্থান থেকে মূলত ইন্ডাস্ট্রিগুলো সরানো উচিত। কেন সরানো উচিত? টু ড্যাশ পলিউশন, আমরা সরাতে চাই কেন? পলিউশনকে কি করার জন্য? মেক দ্য বেস্ট ইউজ অফ পলিউশন, যাতে আমরা কি আমাদের এই দূষণ হয়েছে সেই দূষণটাকে ভালোভাবে ব্যবহার করতে পারি। আমরা কোনোভাবে কি কোনো দূষণকে ভালোভাবে ব্যবহার করতে পারি? এটা কখনোই সম্ভব না। তাহলে এটা আমাদের আগেই কাটা। ম্যাক্সিমাইজ মানে সর্বোচ্চ করা, আমাদের যে দূষণটা হচ্ছে এই দূষণটা যদি আরও বেড়ে যায়, এজন্য আমাদেরকে কী করতে হবে? মানব বসতি থেকে দূরে সরাতে হবে। এটা কি বাস্তব? মানব বসতি থেকে আমরা কি এই যে আমাদের যে কী বলেছে হ্যাজার্ডাস যে কি রয়েছে ইন্ডাস্ট্রিজ রয়েছে, হ্যাজার্ডাস ইন্ডাস্ট্রিজকে আমরা কি মূল বাসস্থান থেকে দূরে সরাবো। উদ্দেশ্য কি? যাতে পলিউশনটা আরও বেশি হয়। এটা কি উদ্দেশ্য ছিল? এটা কিন্তু উদ্দেশ্য নয়। তাহলে আমাদের এখানে ম্যাক্সিমাইজ বা সর্বোচ্চকরণও হবে না। এখানে ইন্টেন্সিফাই মানে বাড়িয়ে দেয়া, ইন্টেন্সিফাই মানে হচ্ছে বাড়ানো। হ্যাঁ, ইন্টেন্স মানে হচ্ছে তীব্র করা, ইন্টেন্সিফাই মানে হচ্ছে নিজের ইচ্ছায় বাড়িয়ে দেয়। আমরা কি বাড়াতে চাই? পলিউশন বাড়াতে চাই না, আমরা কি করতে চাই? এই যে পলিউশনকে কমাতে চাই। অ্যাবেট মানে হচ্ছে কমিয়ে দেয়। এখানে মনে রাখবা অ্যাবেট মানে কমানো। এটা আমি কিভাবে মনে রেখেছি দেখো, আমরা জানি কি ইট মানে খাওয়া, ইট মানে খাওয়া না, ইট মানে খেয়ে ফেলা। এখন দেখো ইটের পাস্ট ফর্ম কি? অ্যাট। হ্যাঁ, কেউ যদি কিছু খেয়ে ফেলে তাহলে সেটা পরিমাণে কমে যায় না?
ঠিক একইভাবে এই যে অ্যাবেইট শব্দের অর্থ হচ্ছে কমিয়ে ফেলা, সেটা খেয়ে কমানো হোক বা অন্য কোনোভাবে কমানো হোক, সেভাবেই আমরা মনে রেখেছি এটা অ্যাবেইট, টু অ্যাবেইট পলিউশন মানে হচ্ছে তোমার পলিউশন কমানোর জন্য। আশা করি বুঝাতে পেরেছি। সি নম্বরে চলে যাই, বাংলাদেশ ইন দ্য গ্রিপ অফ, বাংলাদেশ কিসের শিকার, ইন দ্য গ্রিপ অফ নিয়ে একটু আগে পড়লাম, গ্রিপ অফ বাংলাদেশ কিসের শিকার, অল অফ দিস হবে তাই না, এখানে সয়েল মাটি দূষণের শিকার, ওয়াটার পানি দূষণের শিকার, আর হচ্ছে এয়ার বায়ু দূষণের শিকার, সবগুলো এই জন্য অল অফ দিস, ঠিক আছে সবগুলোই। আর যদি ডি নম্বরে যাই, ব্রিক কিলস এক্সস্ট মানে বায়ু দূষণ, এই যে এখানে ব্রিক কিল ইটের ভাটা থেকে যে নির্গত হয়, যে বিষয়গুলো নির্গত হয় কি, হুইচ ইজ হার্মফুল, কি নির্গত হয়, এক্সস্টটা কোন রূপে থাকে, পানি রূপে থাকে, ব্রিক কিল থেকে কি পানি বের হয়, লিকুইড বা তরল বের হয়, সলিড বা কঠিন পদার্থ বের হয়, নাকি এয়ার বের হয়। এয়ার বলতে হচ্ছে আমরা অ্যাকুয়াস বা হচ্ছে জলীয় বাষ্প না যদিও, মানে এক কথা গ্যাসীয় পদার্থ বের হয় বা বায়বীয় পদার্থ বের হয়, এবং সেই বায়বীয় পদার্থটাই পরবর্তীতে কি হয়ে যায়, বায়ুতে মিশে যায়। এই জন্য আমাদের ইটের ভাটা থেকে কি বের হয়, যে এক্সস্ট বা হচ্ছে তোমার বিষাক্ত পদার্থ যে বের হয় নির্গত হয়, সেটাই মূলত কি বায়ু অবস্থায় বা বাতাসের সাথে মিশে যায় না, বাতাস হিসেবেই বের হয়, বায়ু অবস্থাতেই বের হয় এবং সেটা বায়ুতেই মিশে যায়। এই জন্য আমরা এখানে অ্যান্সার দিব হচ্ছে বায়ু। ই নম্বর যদি একটু দেখি, হোয়াট ইজ দ্য ক্লোজেস্ট, খুব কাছাকাছি মিনিং, সবচেয়ে কাছাকাছি মিনিং দেয় কোনটার মাধ্যমে, অফ দ্য ওয়ার্ড ইনডিসক্রিমিনেট, ইনডিসক্রিমিনেট দ্বারা আসলে কোন মিনিংটা দেয়, ইনডিসক্রিমিনেট বলতে কি মিনিং দেয়, আনপ্ল্যান্ড অপরিকল্পিত, মেথডিক্যাল পদ্ধতিগত, আনকনশাস মানে হচ্ছে অসচেতন, আর ডেফিনিট মানে হচ্ছে নির্দিষ্ট। তাহলে আমাদের এখানে অ্যান্সার কোনটা হতে পারে, এখানে অ্যান্সার হবে হচ্ছে অপরিকল্পিত। এখানে ইনডিসক্রিমিনেট শব্দের অর্থ হচ্ছে অপরিকল্পিত, কোনো ধরনের বাজ বিচার ছাড়াই বা হচ্ছে চিন্তা ভাবনা ছাড়াই যদি পরিকল্পনা করা হয় তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে ইনডিসক্রিমিনেট, ঠিক আছে, অপরিকল্পিত একটা মিনিং দিবে, ঠিক আছে, অসচেতন না। আমরা অসচেতন হয়ে আসলে কি করি না, মানে অসতর্ক হয়ে ছোট ছোট কাজ করতে পারি, বাট মানুষের বাসস্থানের আশেপাশে যদি আমরা মানে কি করি, অপরিকল্পিতভাবে ঘরবাড়ি গড়ে তুলি, এটা তো আমি জেনে শুনে করলাম তাই না, এটা কি কোনোভাবে অসচেতনতার কারণে হয় না, এটা হচ্ছে অপরিকল্পিতভাবে, মানে আমাদের পরিকল্পনার যদি কি থাকে, অভাব থাকে, তাহলে আমরা সেটা মূলত করতে পারি। তাহলে এখানে হবে হচ্ছে অপরিকল্পিত বা হচ্ছে আনপ্ল্যান্ড, অপরিকল্পিত বাজ বিচারহীনভাবে। এফ নম্বরে যদি একটু দেখি, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড হ্যাজার্ডাস মিন, হ্যাজার্ডাস বলতে কি বোঝায়, হ্যাজার্ডাস শব্দের অর্থ হচ্ছে অবশ্যই বিপজ্জনক বা ঝুঁকিপূর্ণ, হ্যাজার্ডাস শব্দের অর্থ হচ্ছে বিপজ্জনক অথবা ঝুঁকিপূর্ণ। তাহলে এখান থেকে আমাদের কি হবে, সেফ বা নিরাপদ এটা তো হবেই না, ক্লিন বা পরিষ্কার সেটাও হবে না, সিকিউর নিরাপদ এটা তো আরও হবে না, তাহলে কি হবে, রিস্কি ঝুঁকিপূর্ণ, ঠিক আছে। আমাদের হ্যাজার্ডাসের সিনোনিম হবে হচ্ছে, যদি বলে যে হ্যাজার্ডাস মিন মানে হ্যাজার্ডাস বলতে কি বোঝায়, আবার যদি বলে হ্যাজার্ডাস হোয়াট ইজ দ্য সিনোনিম অফ হ্যাজার্ডাস, তাহলে এখানে সিনোনিম বা সমার্থক শব্দ হিসেবে আসবে হচ্ছে রিস্কি, ঠিক আছে। আর যখন সিনোনিম বা মিন এটা যখন জানতে চাইবে, খেয়াল রাখবা উপরেরটা যে পার্টস অফ স্পিচে থাকবে অ্যান্সারটাও সেই পার্টস অফ স্পিচে থাকবে। ধরো এখানে হ্যাজার্ডাস হচ্ছে অ্যাডজেক্টিভ, এখানে যদি শুধু রিস্ক থাকতো, তারপর আরেকটা রিস্কিও থাকতো, তাহলে রিস্কিও থাকলো, কোনটা দাগাবো, উপরেরটা আছে অ্যাডজেক্টিভে, আমরা দাগাবো নিচেরটা রিস্ক, আর রিস্কির মধ্যে অ্যাডজেক্টিভ হচ্ছে রিস্কি, দ্যাটস ওয়াই আমরা রিস্কিকে দাগাতাম, রিস্কি আমরা কোনোভাবেই দাগাতাম না, কারণ রিস্ক হচ্ছে ভার্ব, রিস্কির সঙ্গে কি যায়, হ্যাজার্ডাস যায়, অ্যাডজেক্টিভের সঙ্গে অ্যাডজেক্টিভ মিলে, এই জন্য আমাদের অ্যান্সার হবে হচ্ছে অ্যাডজেক্টিভটা। আশা করি বুঝাতে পেরেছি। এরপরে যদি দেখি, হোয়াট ইজ অ্যাকচুয়ালি মিন্ট বাই কোপ উইথ মানে হচ্ছে তাল মিলিয়ে চলা বা খাপ খাওয়ানো, তাল মিলিয়ে চলা বা হচ্ছে খাপ খাওয়ানো। আমরা পড়েছিলাম না অ্যাডাপ্ট, তাহলে এখানে আমাদের কি হবে, মডিফাই মানে বদলানো, এটা হবে না, ঠিক আছে। এখানে হচ্ছে ইনফ্লুয়েন্স মানে প্রভাবিত করা, এটাও হবে না, বাড়ানো ইনহ্যান্স বাড়ানো। এই যে ডিল উইথ মানে হচ্ছে মানিয়ে নেওয়া বা অ্যাডাপ্ট করা, অ্যাডাপ্ট মানে হচ্ছে মানানো বা মানিয়ে নেওয়া। আশা করি বুঝাতে পেরেছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা সেট 4-এ যাব। সেট 4-এর যদি একটু খেয়াল করি, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ফার্টিলিটি শব্দের অর্থ কী, দেখবা এই যেখানে টিওয়াই আছে, টিওয়াই সিওয়াই থাকলে এগুলোর দ্বারা হচ্ছে নাউন বোঝায়, তাহলে ফার্টিলিটি শব্দের অর্থ হচ্ছে তোমার উর্বরতা, মনে রাখবা উর্বরতা। তাহলে এখন ব্যারেন মানে হচ্ছে অনুর্বর, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এখানে একটু খেয়াল করি, অনুর্বর এটা হচ্ছে মানে এক কথা উর্বরতা, আর অনুর্বর মানে এটা উর্বরতা বা ফলনশীল বলা হয়। তাহলে উর্বরতা দ্বারা বোঝাচ্ছে যেখানে ফলন হয়, আর অনুর্বর দ্বারা বোঝাচ্ছে যেখানে কখনোই ফলন হয় না। তাহলে এটা সেম মিনিং দেয় না। কি বলেছে এখানে, আনপ্রোডাক্টিভনেস, প্রোডাক্টিভ বলতে বোঝাই হচ্ছে
প্রোডাক্টিভনেস মানে হচ্ছে লাভ, শুধুমাত্র প্রোডাক্টিভ যদি থাকতো তাহলে সেটাকে আমরা বলতাম হচ্ছে লাভজনক, প্রোডাক্টিভ। আনপ্রোডাক্টিভনেস মানে হচ্ছে অলাভজনক, মানে যেখানে কোনো লাভ হয় না। তারপরে হচ্ছে ফ্লোরিশিং মানে হচ্ছে উন্নয়নশীল, আর সবার শেষে কাকে পাচ্ছে, উন্নয়নশীল। এখানে ফার্টিলিটি মানে উর্বর বোঝাচ্ছে। এগুলো আমরা কাছাকাছি যেতে পারি, কিন্তু অ্যাকচুয়াল মিনিং কোনটা, প্রোডাক্টিভিটি। এটাও নাউন, এটাও নাউন। উৎপাদনশীলতা বা হচ্ছে কি বোঝাচ্ছে, লাভজনক বোঝাচ্ছে। তাহলে এখানে আমাদের অ্যান্সারটা আসবে হচ্ছে প্রোডাক্টিভিটি। ঠিক আছে, উৎপাদনশীলতা বা যেখানে উর্বরতা বোঝায়, যেখানে উর্বর সেখানে তো উৎপাদন হবেই, তাই না? এরপরেরটাতে যদি একটু দেখি, বি নম্বরে, আমরা বি নম্বর প্রশ্নটাতে একটু দেখব। বি নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং হ্যাজ দ্য ক্লোজেস্ট মিনিং অফ দ্য ওয়ার্ড ডিসপোজড। হ্যাঁ, ডিসপোজ শব্দের অর্থ হচ্ছে, তোমাদের এখানে ডিসপোজ শব্দের অর্থ মূলত কী বোঝায় সেটা তোমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে এখানে যদি আমরা একটু খেয়াল করি, ডিসপোজড মানে হচ্ছে, এখানে বলা হচ্ছে ট্রিটেড মানে প্রয়োগ করা, অ্যারেঞ্জড মানে গোছানো, ফিনিশড মানে সমাপ্ত করা, আর রিলিজড মানে হচ্ছে মুক্ত করা। আমরা অর্থগুলো আগে বোঝার চেষ্টা করি। এখানে খেয়াল রাখবা, ডিসপোজড মানে হচ্ছে যার উপরে কোনো কিছু করা হয়। ডিসপোজড মানে যখন কোনো মানে কি আবর্জনা আমাদের সামনে আসবে, বা আবর্জনাকে আমরা যখন ডিসপোজ করতে চাইবো, মানে ওই আবর্জনাকে একদম জ্বালিয়ে পুড়িয়ে এটা করলে কিন্তু আবার বায়ু দূষণ হচ্ছে, তাই না? তাহলে আমাদের কি করতে হবে, এমন কিছু কার্যক্রম তার উপরে খাটাতে হবে বা প্রয়োগ করতে হবে যেটা বর্তমান অবস্থা থেকে স্থানান্তরিত হয়, অথবা এমন কিছু হয় তার সাথে যেটা আমাদের পরিবেশের জন্য ক্ষতিকর হয় না। সেটা বায়ুকে দূষিত করে না, মাটিকে দূষিত করে না, পানিকে দূষিত করে না। তার মানে তার সাথে কিছু একটা ট্রিট করতে হবে। হ্যাঁ, তার মানে তার উপরে কিছু প্রয়োগ করতে হবে। প্রয়োগ মানে ছিটানো না, মানে তার উপরে কোনো একটা পদ্ধতি অবলম্বন করতে হবে। তাহলে সেক্ষেত্রে আমাদের কি হবে, অ্যান্সারটা হয়ে যাবে হচ্ছে ট্রিটেড। অ্যান্সারটা কি হবে, ট্রিটেড। এটাও দেখা যাচ্ছে ডিসপোজড, এটা হচ্ছে ট্রিটেড, মানে হচ্ছে প্রয়োগকৃত, এরকম বোঝাচ্ছে। গোছানো বোঝায় না। ওইটাকে এখন আমরা আবর্জনাকে কিভাবে গোছায় রাখবো, এক জায়গায় জড়ো করে রাখলে ওইটা তো গোছানো হয়ে গেল। তাহলে ওইটাকে আমরা কি বলবো, ওইটাকে কোনোভাবে কি আমরা ডিসপোজড করা বলবো? ওটা তো আগেও যেমন ক্ষতিকর ছিল এখনও তেমনই ক্ষতিকর রয়ে গেল। একদম ফিনিশড আসলে হয় না। ফিনিশড কীভাবে করবা, তুমি হয়তো চিন্তা করবা যে স্যার এখানে মানে জায়গা আছে, এখানে হয়তো দুর্গন্ধ ছড়াচ্ছে বা হচ্ছে জায়গাটা দখল করে আছে, পুড়িয়ে দিই তাহলে শেষ হয়ে যাবে। কিন্তু পুরানোর সাথে সাথে যে বিষাক্ত গ্যাস নির্গত হবে, বায়ু দূষিত হবে, তাহলে এখানে আমরা সেটাও করতে পারবো না। আর রিলিজ মানে হচ্ছে মুক্ত করা। মুক্ত করা মানে কি, একসাথে যেখানে জড়ো হয়ে আছে, মুক্ত করা অর্থে কি আমরা ছড়িয়ে ছিটিয়ে চারদিকে ছিটাই দিব, তাহলে মুক্ত হয়ে গেল, এক জায়গায় আর থাকলো না। তাহলে সেটা কি আমাদের পরিবেশের জন্য ভালো হবে? কখনোই হবে না। তাহলে আমাদেরকে কী করতে হবে, অবশ্যই ট্রিটেড, তার সাথে এমন কিছু করা যেটা আমাদের পরিবেশের জন্য ক্ষতিকর না হয়। রাইট, এরপরের অংশটাতে চলে যাই। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, আমরা সি নম্বর যদি দেখি, ড্রেনেজ সিস্টেম। ড্রেনেজ সিস্টেম শব্দের অর্থ বোঝাচ্ছে হচ্ছে বর্জ্য নিষ্কাশন। যেভাবে আমরা দেখা যায় না, শহরে যারা থাকি তারা দেখি না, বৃষ্টির পানি উঠলে আমাদের আবর্জনা মানে পানি ভেতরে আসলে খুব একটা দূরে যায় না, বা খুব সময় লাগে আসলে পানি নেমে যেতে। কিসের জন্য? কারণ ড্রেইনের মধ্যে অনেক 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 বেশি পরিমাণ পলিথিন জমে থাকে। হ্যাঁ, এটা আসলে কখনো মানে খুব 50, 60, 100, 200 বছর পরেও আসলে এগুলো নষ্ট হয় না। তো এটা আমাদের পরিবেশের জন্য অনেক বেশি ক্ষতিকর। আমরা যদি একটু খেয়াল করি, ড্রেনেজ সিস্টেম ইজ সিরিয়াসলি, এটি মারাত্মকভাবে কি হচ্ছে, ড্যাশ বাই পলিথিন শপিং ব্যাগ। তাহলে যেখানেই ড্রেনেজ সিস্টেম সেখানেই পলিথিন ব্যাগ, তার মানে এখানে অবশ্যই ঝামেলা হচ্ছে। তাহলে এখানে কি সহায়তা পায়, ঝামেলা মানে কি সহায়তা পাওয়া না। হ্যাম্পার্ড মানে ক্ষতিগ্রস্ত হওয়া, বাধাগ্রস্ত হওয়া। ম্যানেজড নিয়ন্ত্রণ করা। তাহলে এখানে ড্রেনেজ সিস্টেম ইজ সিরিয়াসলি ম্যানেজড বাই দ্য পলিথিন শপিং ব্যাগ। তাহলে এখানে নিয়ন্ত্রণ করা মানে কি, ড্রেনেজ সিস্টেমগুলো আমরা নিয়ন্ত্রণ করছি না, এটাকে পলিথিন ব্যাগ নিজে নিয়ন্ত্রণ করতেছে। তারটা কি সত্য হলো? এটা মানে গ্রামাটিক্যালি ঠিক আছে, অর্থগতভাবে মিল নাই। তাহলে এখানে কস্ট মানে হচ্ছে ঘটে, এটা হবে না, ঘটায়। সিরিয়াসলি কস্ট, ঘটছে, এরকম না। তাহলে এখানে আমরা অ্যান্সার পাবো হচ্ছে হ্যাম্পার্ড, ক্ষতিগ্রস্ত হচ্ছে, বাধাগ্রস্ত হচ্ছে, বাধাগ্রস্ত হওয়া। প্রিয় শিক্ষার্থীরা, ডি নম্বর যদি একটু খেয়াল করি, আমরা ডি নম্বরে কী লেখা হয়েছে একটু খেয়াল করো। ডি নম্বর আমরা দেখছি রিসাইক্লিং ক্যান বি। রিসাইক্লিং মানে হচ্ছে আমরা কোনো কিছুর পুনরায় ব্যবহার বা পুনরায় উৎপাদন যেটা রয়েছে, রিইউজ না রিসাইক্লিং, পুনরায় উৎপাদন। এটা কি হতে পারে, আমরা যদি সয়েল পলিউশনকে কমাতে চাই বা সয়েল পলিউশনকে কন্ট্রোল করতে চাই, তাহলে রিসাইক্লিং অবশ্যই কি আমাদের জন্য ক্ষতিকর নয়। আমরা এটা কি ইউজলেস, এটি অকার্যকরও নয়, এটি আমাদের জন্য বিপজ্জনকও নয়, বরং এটি হচ্ছে মাটির জন্য ভালো, আমাদের জন্য ভালো। তাহলে এটা অবশ্যই কি হবে, হেল্পফুল। আমরা কোনো কিছু যদি ব্যবহার না করি বা কোনো কিছু যদি ঠিকভাবে কী বলে এটাকে কম্পোস্ট যেটাকে বললাম, ডিসপোজ যদি না করি, তাই না, যদি কোনো কিছুকে ডিসপোজ না করি তাহলে একটা সময় গিয়ে সেটা মাটিতে মিশে যায়, এটা মাটির জন্য ক্ষতিকর। তাহলে ওইটাকে আমরা কী করব, একদম ফেলে না রেখে ওইটাকে আমরা কী করতে পারি, নতুন করে তৈরি করে নিতে পারি, ওইটার থেকে আমরা নতুন পদার্থ তৈরি করে নিতে পারি। তাহলে সেটা আমাদের জন্য কী হবে, আমাদের জন্য ভালো হবে এবং মাটির জন্য ভালো হবে।
তারপরে দ্য ইউজ অফ এগ্রিকালচারাল পেস্টিসাইডস ইজ ওয়ান অফ দ্য কজেস অফ, এটি কিসের কারণ? এটি হচ্ছে দ্য ইউজ অফ এগ্রিকালচারাল পেস্টিসাইডস। এই যে আমাদের যে পেস্টিসাইডস বলতে কীটনাশক, কৃষি সংক্রান্ত যে কীটনাশকগুলো রয়েছে, কৃষিতে যে কীটনাশকের ব্যবহার করা হয়, এটি কি হচ্ছে কিসের কারণ? এটি কি সয়েল পলিউশনের কারণ, সয়েল ইরোশনের কারণ, সয়েল ফার্টিলিটির কারণ, নাকি সয়েল ডেভেলপমেন্টের কারণ? তোমরা বলো এটা কিসের কারণ হতে পারে? এটা আমরা যখন মাটি ভাঙন, এটা মাটি ভাঙন হয় হচ্ছে ক্লাইমেট চেঞ্জের কারণে, এটা আমরা জানি ক্লাইমেট চেঞ্জের কারণে। এখানে সয়েল পলিউশন, আমরা যখন মাটিতে কোনো অতিরিক্ত সার ব্যবহার করছি অথবা কোনোভাবে যদি এই যে কৃষি সংক্রান্ত যে কীটনাশকগুলো রয়েছে, কীটনাশক যখন আমরা ব্যবহার করি তখন সেটি কি হচ্ছে আমাদের মাটিতে দূষণ ঘটাচ্ছে, কারণ এটি সরাসরি মাটিতে পড়ছে। তা মাটিতে পড়লে অতিরিক্ত ব্যবহার হলে সেটা প্রথমত মাটি দূষণ করে, এবং মাটি দূষণের ফলে বৃষ্টি হলে সেটা পানি দূষণ করে। তাহলে যেহেতু আমাদের এখানে পানি নিয়ে কোনো প্রশ্ন নেই, তাহলে আমরা এখানে পানিটা অপশনে নাই, আমরা পানি নেটিং দা করবো না, আমাদের মাটির দূষণ ঘটে। এখানে অ্যান্সার হবে হচ্ছে মাটি দূষণ। এরপর যদি দেখি এফ নম্বর কি বলছে? কাটিং ডাউন ট্রিজ। এখানে কাটিং ডাউন ট্রিজ, গাছ কেটে ফেলা ইনডিসক্রিমিনেটলি, মানে বাছবিচারহীনভাবে বা হচ্ছে একদমই চিন্তাভাবনা ছাড়া, প্ল্যানিং না করে, মানে এক কথা গাছ কাটাটাই হচ্ছে একটা বাজে কাজ, কজেস, এটি ঘটায়। কি ঘটায়? সয়েল ফার্টিলিটি মানে কি মাটির উর্বরতা ঘটায় বা মাটির উর্বরতা কি বাড়ায়? এটার কারণে কি মাটির উর্বরতা বাড়ে? কখনোই না। তাহলে এটা আমাদের অ্যান্সার হবে না। দ্য ইনক্রিজ অফ ফুড প্রোডাকশন, গাছ কেটে ফেললে কি ফুড প্রোডাকশন বা খাদ্যের উৎপাদন বেড়ে যায়? কখনোই হবে না। প্ল্যান্ট গ্রোথ, এটি কি যখন আমরা গাছ কেটে ফেলি, একদম এখানে মনে রাখতে হবে, এখানে কি কাটিং ডাউন ট্রিজ মানে একদম গোড়া থেকে কেটে ফেলা, এরকম না। আমরা পেঁপে গাছকে দেখি বা কলা গাছকে দেখি যে ফলন একটু কম হলেই আমরা কি করি, মাঝখান থেকে কেটে দিই, মানে ওইখান থেকে আবার নতুন করে গাছ জন্ম নেয়। ওইটা কিন্তু কাটিং ডাউন না। কাটিং ডাউন মানে হচ্ছে একদম গোড়া থেকে শেষ করে ফেলা, উপড়ে ফেলা। তাহলে এটা যদি হয়, তাহলে এটার কারণে কি আমাদের প্ল্যান্ট মানে গ্রোথ হয়, আমাদের যে উদ্ভিদটা কি আরও বেশি বড় হয়, তাড়াতাড়ি বড় হয়? কখনোই না, এটা ভুল। তাহলে এখানে বাকি থাকলো কি? দ্য লস অফ সয়েল ফার্টিলিটি, সয়েল ফার্টিলিটি কমে যায়, সয়েল ফার্টিলিটি কমে যায়। আমাদেরকে এই বিষয়টা কিন্তু বুঝে পড়তে হবে এবং খেয়াল রাখতে হবে। এরপরের অংশে যদি আমরা যাই, সেট 5-এ চলে যাচ্ছি, দুঃখিত, এখানে সেট জি নম্বর, আমাদের এখানে জি নম্বর একটা বাদ রয়ে গেল। টু প্রিভেন্ট সয়েল ইরোশন, প্রিভেন্ট মানে আটকানো বা রক্ষা করা, হ্যাঁ, প্রিভেন্ট মানে এটা হচ্ছে রোধ করা। টু প্রিভেন্ট সয়েল ইরোশন, আমরা যেটা মাটি ভাঙন বা হচ্ছে মাটি দূষণ হবে না, এটা হচ্ছে মাটি ভাঙন বা ভূমিধস যদি আমরা কি করতে চাই, আটকাতে চাই, ড্যাশ ইজ নেসেসারি, আমাদেরকে অবশ্যই কি করতে হবে? ডিফরেস্টেশন মানে হচ্ছে বন উজাড়, মানে গাছ কেটে ফেলা। তাহলে গাছ কেটে ফেললে তো এমনিতেই তো গাছের কারণেই কিন্তু মাটি আরও বেশি শক্ত হয় বা মাটি কিন্তু ভাঙন হয় না। তাহলে এখানে আমরা বন উজাড় করে ফেললে সয়েল ইরোশন আরও হয়ে যাবে। তা আমরা তো সয়েল ইরোশন ঘটাতে চাচ্ছি না, আমরা এটাকে রক্ষা করতে চাচ্ছি। তাহলে আমাদের আরও বেশি গাছ রোপণ করতে হবে। তাহলে এখানে কাটিং ট্রিজ এটাও হবে না। এখানে রাসায়নিক সারের ব্যবহারের কথা বলা হয়েছে। রাসায়নিক সারের ব্যবহার কখন করে? যখন আমরা কোনো পণ্য, মানে এক কথায় কোনো কিছুর ভালো চাষাবাদ চাই বা ভালো ফল আসুক এরকম চাই, তখনই মূলত আমরা কি করব? রাসায়নিক সার ব্যবহার করব। আমাদের এখানে রাসায়নিক সারের ব্যবহার নেসেসারি না, আমাদেরকে রাসায়নিক সার ব্যবহার করলে উদ্ভিদের ফলন ভালো হয়, কিন্তু তাই বলে যে এটা মাটি দূষণ রোধ করে বিষয়টা এরকম না। তাহলে এখানে আমরা এটা অ্যান্সার হবে না। অ্যাফরেস্টেশন, মনে রাখবো, অ্যাফরেস্টেশন, বেশি ট্রি প্লান্টেশন, দুইটাই কারেক্ট অ্যান্সার। ট্রি প্লান্টেশন, আমরা যদি ট্রি প্লান্টেশন করি মানে হচ্ছে অ্যাফরেস্টেশন করি, তাহলে অবশ্যই কি হবে? আমাদের এখানে তোমার কি মাটি দূষণ রোধ পাবে বা হচ্ছে মাটি ধস, যেটা ভূমিধস, এটা রোধ পাবে। আমরা তো সেটাই চাচ্ছি, আমাদের উদ্দেশ্য তো সেটাই, তাই না? আমরা সেট 5-এ যাব। সেট 5-এ কি বলেছে দেখো? দ্য মিসম্যানেজমেন্ট মানে অব্যবস্থাপনা অফ হাউসহোল্ড ওয়েস্ট, মানে হচ্ছে আমাদের গৃহস্থালির যে বর্জ্যগুলো রয়েছে, যেগুলো আমরা প্রতিদিন বাসা বাড়িতে তৈরি হয়, তাই না? মানে দেখা যাচ্ছে আমরা খাবার খাচ্ছি, খাবারের উচ্ছিষ্ট অংশ, মাছের কাঁটা, ডিমের খোসা, এই যে জিনিসগুলো আমরা এগুলো কি করি? অবশ্যই মানে বাইরে ফেলার চেষ্টা করি, তাই না? এগুলো তো আমরা বাসায় রাখি না। তো বাইরে ফেলার যে বিষয়টা আছে, এটা যদি আমরা নিয়ম মেনে পরিকল্পনা মাফিকভাবে না করি এবং সেটাকে যদি কি করা হয়, পরবর্তীতে আমরা ঠিকভাবে যদি ডিসপোজ না করা হয়, তাহলে সেটা পরবর্তীতে কি করে দেখো, এটি বাড়ায় কি? সয়েল পলিউশনকে কি করে? লেসেন মানে হচ্ছে কমিয়ে দেয়। সয়েল পলিউশন কমায়? কখনোই না। ডিক্লাইন মানে হচ্ছে কমিয়ে দেয়া, এটাও হবে না। ডিমিনিশ মানে কমায়, এটাও হবে না। এই যে দেখো, এই যে তিনটা, এখানে কিন্তু তুমি সিনোনিম হিসেবে শিখে রাখতে পারো। কি শিখে রাখতে পারো? আমরা কি পেয়েছি? ডিক্রিজ মানে কমানো, লেসেন মানে কমানো, ডিক্লাইন মানে কমানো, আবার ডিমিনিশ মানেও কমানো। কিন্তু আসলে কি করে? এটা মূলত ডিপ মানে গভীর,
আরও গভীর বোঝায়, মানে আরও বেশি বোঝায়। ডিপ মানে বেশি, ডিপ, ডিপার, ডিপেস্ট মানে আরও গভীরে বোঝায়, মানে কোনো কিছু আরও বেশি হওয়া বোঝায়। তাহলে এটা মূলত কী হবে আমাদের, কি এই যে সয়েল পলিউশনকে বাড়িয়ে দিবে। একটু মনে রাখবা, হ্যাঁ। হুইচ অফ দ্য ফলোয়িং, এই বি নম্বরে আছি আমরা, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ইনক্লুডেড ইনটু ডোমেস্টিক ওয়েস্ট, মানে গৃহস্থালির বর্জ্যের মধ্যে মূলত কোনগুলো রয়েছে। গৃহস্থালির বর্জ্য, দেখো গৃহস্থালির বর্জ্য মানে কি, মানে আমরা বাসা বাড়িতে আমরা নিজেরা ব্যবহার করি, কোনটা ব্যবহার করি, দেখো পলিব্যাগ রয়েছে, অয়েল তেল রয়েছে, তাই না। তারপরে আমরা যদি আরও দেখি কি কি রয়েছে, পেস্টিসাইডস আর হচ্ছে কম্পোস্ট। কম্পোস্ট মানে জৈব সার, এটা হবেই না। তেল, এটা তেল আমাদের বর্জ্য না, তেল কিন্তু বর্জ্য না, তেল তো আমরা খেয়ে ফেলি। এটা আমরা খেয়ে ফেলি বলতে আমরা ব্যবহার করে ফেলি, যেটা ব্যবহার করে ফেলি এবং খাওয়ার মাধ্যমে শেষ হয়ে যায়, তাহলে সেটা আমাদের বর্জ্য হতে পারে না, তাহলে এটাও অ্যান্সার হবে না। কীটনাশক কি আমরা ঘরে ব্যবহার করি, ঘরে বলতে আমরা বাজার সদাই করতে গেলে বা হচ্ছে এটা তো আমাদের নিজেদের জন্য ব্যবহার করি না, তাই না, এজন্য এটাও আমাদের গৃহস্থালির বর্জ্য হবে না। তাহলে পলিথিন ব্যাগ, যেটা আমরা দৈনন্দিন ব্যবহার করছি, শপিং করলেই নিয়ে আসতেছি, তাই না, বাজার করলেই নিয়ে আসতেছি, নিয়ে এসে সেটাকে আমরা ঘরে কিছু সময়ের জন্য হয়তো সাময়িক সময়ের জন্য জমা রাখি, কিন্তু পরবর্তীতে সেটা কিন্তু একটা সময় ফেলেই দেওয়া হয়, তাই না। এজন্য এই পলিথিন ব্যাগটা হবে হচ্ছে আমাদের ডোমেস্টিক ওয়েস্ট বা গৃহস্থালির বর্জ্য। প্রিয় শিক্ষার্থীরা, সি নম্বরটা একটু পড়ে দেখি কি বলেছে। হুইচ অফ দ্য ফলোয়িং, নিচের কোন কথাটি ইজ ট্রু, নিচের কোন কথাটি সত্য অ্যাবাউট দ্য কজ অফ সয়েল পলিউশন, মানে সয়েল পলিউশনের কারণ হিসেবে নিচের কোনটি সত্য, কোনটি হচ্ছে তোমার সয়েল পলিউশন ঘটাচ্ছে বা হচ্ছে মাটি দূষণ ঘটাচ্ছে। দ্য অ্যাডভেন্ট অফ গেস্ট বার্ড, অ্যাডভেন্ট মানে হচ্ছে আসা, আবির্ভাব হওয়া, তাহলে আমাদের অতিথি পাখি আসলে এটাকে আসা কোনোভাবে এটি মাটি দূষণ ঘটায় না। দ্য হর্ন অফ ভেহিকেলস, এই যে শব্দ যেটা আছে, হর্ন মানে শব্দ, মানে যানবাহনের শব্দ, এটা তো হচ্ছে শব্দ দূষণ করে, এটি কোনোভাবে মাটি দূষণ করে না। দ্য অ্যানর্মাস ভলিউম মানে হচ্ছে তীব্র মাত্রায় ঘটা এমন কিছু। ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট, আমাদের যে ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট ঘটে, তাহলে এখন ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট যেটা আছে এটার কারণে কি হতে পারে, মানে এটা যদি ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্টের পরিমাণ যদি অনেক বেশি বেড়ে যায় সেটা কি একটা কারণ হতে পারে। আর তার সবার শেষে পাচ্ছি দ্য কনস্ট্রাকশন অফ দ্য হাই রাইজ বিল্ডিং, মানে হচ্ছে উঁচু উঁচু বিল্ডিং তৈরি হওয়া, এটার মাধ্যমে কি হতে পারে, এটার মাধ্যমে কি কোনোভাবে এই যে উঁচু উঁচু বিল্ডিংগুলো তৈরি হওয়া, এগুলোর যে কনস্ট্রাকশন বা এগুলো তৈরি করা যায়, এটার মাধ্যমে কি হতে পারে, এখানে ওরা বলেছে সয়েল পলিউশন হতে পারে কিনা, মাটি দূষণ হতে পারে কিনা, না এটা মানে সরাসরিভাবে এটি মাটি দূষণ ঘটাচ্ছে না, বা মাটি দূষণের কারণের মধ্যে এটাকে আমরা পাইনি। তাহলে আমরা ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্টের পরিমাণ বেশি বেশি বেড়ে যাওয়ার কারণে কি হয়, মাত্রাটা বেড়ে যায়, তাই না। কিসের মাত্রা বেড়ে যায়, এখানে মূলত তোমার অ্যানর্মাস ভলিউম অফ ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট, মানে এই যে কলকারখানার যে বর্জ্য আছে এই বর্জ্যগুলোর যত বেশি বাড়তে থাকে মাটি দূষণের কারণ হিসেবে এটাকে আমরা ধরে নিতে পারি। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে 3 নম্বরটা, সি এর আমরা 3 নম্বরটাকে নিতে পারি। ডি নম্বরে যদি আমরা একটু যাই, ন্যাচারাল ফার্টিলাইজড, এখানে ফার্টিলাইজড, আচ্ছা এটা হচ্ছে ফার্টিলাইজার হবে। ন্যাচারাল ফার্টিলাইজার বা হচ্ছে প্রাকৃতিক যে সারগুলো রয়েছে শুড বি ইউজড, এটাকে ব্যবহার করা উচিত কেমিক্যাল ওয়ান্স, মানে হচ্ছে রাসায়নিক সারের প্রাকৃতিক, মানে কেমিক্যাল ওয়ান্স মানে এক কথায় রাসায়নিক সারের পরিবর্তে কি প্রাকৃতিক সার ব্যবহার করা উচিত, এটা বোঝাচ্ছে। রাসায়নিক সার যেটা রয়েছে সেটার পরিবর্তে কি ব্যবহার করা উচিত, আমাদের হচ্ছে প্রাকৃতিক সার ব্যবহার করা উচিত। তাহলে পরিবর্তে যদি আমরা লিখতে চাই তাহলে যে এখানে ইন অ্যাডিশন টু সাথে, তাহলে সাথেই যদি ব্যবহার করি তাহলে কেমিক্যাল সার ব্যবহার করাই বেটার। তাহলে এখানে আমরা ইন অ্যাডিশন টু একসাথে ব্যবহার করা যাবে না, ইন ফেভার মানে পক্ষে, একটার পক্ষে আরেকটা, এটা বোঝাচ্ছে, একটার পক্ষে কি একটা, এটা বোঝাচ্ছে না। ইন প্লেস টু মানে স্থলে, মানে একটার পরিবর্তে আরেকটা, আর সবার ছিল ইন কেস অফ ক্ষেত্রে। এখানে আমরা মানে কি বলেছে, ক্যান বি ইউজড ইন কেস অফ কেমিক্যাল ওয়ান্স, এখানেও না, মানে বিষয়টা এরকম তোমার মনে হতে পারে যে একটার ক্ষেত্রে আরেকটা ব্যবহার করা মানে কি একটার পরিবর্তে আরেকটা, না। এখানে ইন প্লেস টু মানে কি, ইন প্লেস মানে হচ্ছে পরিবর্তে, মনে রাখবা, এটাই মনে রাখবা, ইন প্লেস টু মানে হচ্ছে পরিবর্তে, ফেভারও না কেসও না, ঠিক আছে। তাহলে এখানে ইন প্লেস অফ কেমিক্যাল ওয়ান্স, যখনই কেমিক্যাল সার ব্যবহারের কথা আসবে তখন কেমিক্যাল সারের পরিবর্তে আমরা প্রাকৃতিক সারকে বা হচ্ছে ব্যবহার করব। হোয়াট কান্ট বি মেড কি রিইউজেবল, নিচের কোনটি কোনোভাবেই পুনরায় ব্যবহার করা সম্ভব নয়, নিচের কোনটিকে পুনরায় ব্যবহার করা সম্ভব নয়, বলো তো নিচের কোনটাকে পুনরায় ব্যবহার করা যাবে না। অয়েল মানে তেল, এখানে প্লাস্টিককে পুনরায় ব্যবহার করা যাবে না, সিরামিককে পুনরায় ব্যবহার করা যাবে না, নাকি পেপার। দেখো এখানে পেপার, সিরামিক যেটা রয়েছে, সিরামিকের আমরা অনেক সময় কি বলি তৈজসপত্র দেখতে পাই, তাই না। তারপরে রয়েছে প্লাস্টিক, এই সবগুলোকেই কিন্তু আমরা কি করতে পারি, পুনরুৎপাদন করতে পারি, কিন্তু তেলকে পুনরায় উৎপাদন করা যায় না, এটা হচ্ছে নন রিনিউয়েবল এনার্জি,
এটাকে নিজেরা তৈরি করা যায় না। বিশেষ করে খাবার তেল বলো বা হচ্ছে কলকারখানায় ধরো যেগুলো ব্যবহার করা হয়, এগুলো আমরা কোনোভাবেই পুনরায় তৈরি করতে পারি না। এই জন্য তৈরি করতে পারি না, পুনরায় ব্যবহার করাও যায় না। একটা কাজ করার পরে সেটাকে ওই একই কাজের জন্য নতুন করে আবার ব্যবহার করা যায় না, ঠিক আছে? এটা দূষিত পদার্থ হয়ে যায়। এজন্য অয়েলকে আমরা কি ওয়েস্ট হিসেবে ধরে নিব। একবার ব্যবহারের পরে সেটা কি হয়ে যাবে? ওয়েস্ট বা বর্জ্য পদার্থ। এটাকে আমরা পুনরায় ব্যবহার করতে পারবো না, ঠিক আছে? প্লাস্টিককে একবার নষ্ট হয়ে গেলে সেটাকে আর পুনরায় মানে এক কথায় রিসাইকেল করার আগে আর ব্যবহার করা যাবে না। সিরামিকটাও তাই, পেপারটাও তাই, নতুন করে তৈরি করতে হবে। তাহলে যেহেতু এইগুলো পুনরায় তৈরি করার প্রয়োজন হচ্ছে, কিন্তু এইটাকে তো আর নতুন করে পুনরায় তৈরি করা সম্ভব না। যেহেতু পুনরায় তৈরি করা সম্ভব না, তাহলে আমরা দেখব যে পুনরায় তৈরি করা ছাড়া কি ব্যবহার করতে পারি না? কেন করতে পারি না? কারণ এইগুলো যে বর্জ্য, এগুলো যদি বর্জ্যের রূপ নেয় তাহলে সেগুলোকে নতুন করে তৈরি করে আবার ব্যবহার করা যায়, কিন্তু এইটা একবার ব্যবহার করলে সে বর্জ্য হয়ে যায়, এটাকে আর নতুন করে তৈরি করা যায় না। এই যেহেতু এটাকে রিনিউয়েবল না, এটা নন রিনিউয়েবল এনার্জি, সেহেতু এটা প্রথমবার ব্যবহারের পরে সেটা কী হিসেবে কাজ করবে? আমাদের কাছে বর্জ্য পদার্থ হয়ে যাবে। আর এটাকে যেহেতু রিসাইকেল করা সম্ভব না, এই জন্য আমরা এটাকে রিইউজেবল বলবো না, এটাকে পুনরায় ব্যবহার করা সম্ভব নয়। এরপরে দ্য ওয়ার্ড গ্রিপ, গ্রিপ রেফার্স টু, গ্রিপ বলতে কি বোঝায়? আমরা গ্রিপ বলতে বুঝি যারা ক্রিকেট খেলা তারা ব্যাটের যে উপর যে অংশটুকুতে ধরা হয় সেটাকে হচ্ছে সেখানে ওটাকে গ্রিপ বলে, আঁকড়ে ধরা বোঝায়, ঠিক আছে? তাহলে এখানে গ্রিপ শব্দের অর্থ মুক্ত করে দেয়া, ছেড়ে দেয়া না, ডিসচার্জ করা, ছেড়ে দেয়া না। হসপিটাল থেকে ছেড়ে দেওয়া অর্থে কিন্তু আমরা ডিসচার্জ বলি, তাই না? আবার গ্রাস মানে হচ্ছে আঁকড়ে ধরা, এই যে আমরা হাত দিয়ে যখন মুষ্টিবদ্ধ করে ধরি সেটাকে বলা হচ্ছে গ্রাস্প করা। আর সবার শেষে হচ্ছে গ্রুপ মানে হচ্ছে দলবদ্ধ করা। তাহলে আমরা অবশ্যই কি করব? এখানে আমাদের খেয়াল রাখতে হবে গ্রিপ মানে হচ্ছে আঁকড়ে ধরা। ভার্ব হিসেবে গ্রিপ যখন বসবে তখন এই গ্রিপের অর্থ হচ্ছে আঁকড়ে ধরা। আর সবার শেষে জি নম্বরে যদি আমরা একটু যাই, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড হ্যাবিটেশন? হ্যাবিটেশন সেন্টেন্সের মধ্যে এই যেখানে TION SION, হ্যাঁ, এইগুলো থাকলে সেটা কি হয়ে যায়? বেশিরভাগ ক্ষেত্রেই এটা নাউনের কাজ করে। হ্যাবিটেশন মানে হচ্ছে বাসস্থান। এই যে দেখো, হ্যাবিট মানে অভ্যাস, যেখানে লিভলাইহুড বলতে জীবিকা বোঝায়, স্থান বোঝায় না। কিন্তু ডিসার্টিফিকেশন মানে হচ্ছে মরুকরণ, এটাও হবে না। আর অ্যাবোর্ড মানে হচ্ছে বাসস্থান। অ্যাবোর্ড শব্দের অর্থ হচ্ছে বাসস্থান, মানে স্থানকে বোঝাচ্ছে। হ্যাবিটেশন মানে যেমন বাসস্থান বোঝায়, অ্যাবোর্ড শব্দের অর্থ হচ্ছে বাসস্থান বোঝায়। এটা কিন্তু এটা নিজেও নাউন, নিজেও নাউন, কিন্তু এখানে যদি অ্যাবাইড থাকতো তাহলে কিন্তু এটা আর হতো না, কারণ এটা কিন্তু আর নাউন থাকে না, এটা কিন্তু তখন ভার্ব হয়ে যায়। তাহলে তোমাকে খেয়াল রাখতে হবে অ্যাবোর্ড এটা কোন ফর্মে রয়েছে? অ্যাবোর্ড হচ্ছে নাউন ফর্মে রয়েছে, এই জন্য আমরা এটাকে ইউজ করতে পারি বা অ্যান্সার হিসেবে লিখতে পারি। তাহলে এক্ষেত্রে আমাদের অ্যান্সারের রুলস অনুসারে নাউনের অ্যান্সার নাউনে হবে, এই জন্য আমাদের এখানে অ্যান্সার আসবে অ্যাবোর্ড, ঠিক আছে? প্রিয় শিক্ষার্থীরা, আমরা 1 নম্বর প্রশ্নের শেষ করেছি, এখন আমরা 2 নম্বরে যাব। অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন ইন ইউর ওয়ার্ডস। এক কথায় বলতে গেলে তোমার নিজের ভাষায় প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। আমরা যদি সেট 1-এর দিকে একটু দেখি, প্রথম প্রশ্ন কী ছিল? হোয়াট ডাজ ওয়াটার পলিউশন মেইনলি অকিউর? এক কথায় বলতে গেলে ওয়াটার পলিউশন, পানি দূষণটা মূলত কোথায় হয়? পানি দূষণটা মূলত কোথায় ঘটে, তাই না? স্থানকে চেয়েছে, প্লেসকে চেয়েছে। প্রথমত দেখতে হবে, সবার আগে যেটা বলি যে টেন্সে প্রশ্ন করবে তোমাকে সেই টেন্সে উত্তর দিতে হবে। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, দ্যাট মিনস আমরা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অ্যান্সার করব। তাহলে এটার অ্যান্সার আমাদের কি দেওয়া আছে? মূলত পানি দূষণ প্রধানত কোথায় কোথায় হয় আমরা দেখেছি। প্রশ্নটা যদি একটু পড়ে শোনাই, দেখো, ওয়াটার পলিউশন মেইনলি অকিউরস, এই যেখানে কোথাও হয়, এটি মূলত হয়ে থাকে। এই যেখানে ডাস ছিল এই জন্য ভার্বের সঙ্গে এস অথবা ইয়েস যুক্ত হয়েছে। ওয়াটার পলিউশন মেইনলি অকিউরস কোথায়? ইন ওশান, সমুদ্রে হতে পারে, রিভার নদীতে হতে পারে, রিভার্স প্লুরাল করতে হবে, হ্যাঁ, নির্দিষ্ট তো কোনো নদী নয়, তাই না? অনেক নদীতেই হতে পারে, দ্যাটস ওয়াই আমরা এটাকে প্লুরাল করব। লেকস হ্রদে হতে পারে, পন্ডস পুকুরে হতে পারে, আন্ডারগ্রাউন্ডস রিজার্ভার্স মানে হচ্ছে ভূগর্ভস্থ জলাধার মানে মাটির নিচের যে পানি জমে আছে সেই জায়গাগুলোতে মূলত পানি দূষণ হতে পারে। আমরা প্রথম প্রশ্নের উত্তর এভাবে দিব, ওয়াটার পলিউশন মেইনলি অকিউরস ইন ওশানস, রিভার্স, লেকস, পন্ডস অ্যান্ড আন্ডারগ্রাউন্ড রিজার্ভার্স। ওকে, 2 নম্বর প্রশ্নটা যদি একটু দেখি, 2 নম্বর প্রশ্নে কি আছে? আমাদের 2 নম্বর প্রশ্ন করেছে হোয়াই ক্যান ওয়াটার পলিউশন স্পিড কুইকলি? কেন পানি, হোয়াই ক্যান মানে হচ্ছে পারা, হোয়াই ক্যান ওয়াটার পলিউশন স্পিড কুইকলি? এখানে যদি একটু গ্রামাটিক্যাল এক্সপ্লানেশন দিই, এই যে এটা হচ্ছে মডেল ভার্ব, এটা হচ্ছে ওয়াটার পলিউশন, এটা একটা নাউন ফ্রেজ, এটা সাবজেক্ট হিসেবে কাজ করেছে, আর স্পিডটা হচ্ছে মেইন ভার্ব। তাহলে আমাদেরকে প্রশ্ন উত্তর করার সময় প্রথমত যেটা করতে হবে, সাবজেক্টটাকে ফার্স্টে বসাতে হবে। তাহলে ওয়াটার পলিউশনকে আমরা আগে বসাবো, তারপরে হচ্ছে সাহায্যকারী ভার্বকে বসাবো, তাহলে ওয়াটার পলিউশন ক্যান, আর স্পিড হচ্ছে
তারপরে বসবে ক্যানের পরে, তাহলে ওয়াটার পলিউশন ক্যান স্প্রেড, রাইট। তাহলে এখানে আমাদের কেন দ্রুত ছড়াতে পারে সেই কারণটা আমরা অ্যান্সারের মধ্যে লিখে দিব। তাহলে আমাদের অ্যান্সারটা কি আসছে? অ্যান্সারটা আসছে ওয়াটার পলিউশন ক্যান স্প্রেড। দেখেছো এই যে স্পিডের সঙ্গে কিন্তু এসিএস আইএনজি কোনো কিছু যুক্ত হবে না, ক্যানের পরে ভার্বের বেস ফর্ম দিতে হবে। ক্যান কুইকলি, স্পিড কুইকলি, দ্রুত ছড়িয়ে পড়তে পারে। কেন? বিকজ ডিফারেন্ট ওয়াটার সোর্সেস ফ্লো টুগেদার, কারণ পানির যে বিভিন্ন উৎস আছে, বিভিন্ন নদী একসঙ্গে এসে যুক্ত হচ্ছে, তাই না? বা হচ্ছে তোমার বৃষ্টির পানির মাধ্যমে হয়তো মানে বৃষ্টির পানি হয়তো তোমার কি বৃষ্টির পানি না, ধরো পুকুরের পানি মানে একদম বৃষ্টির কারণে হয়তো ভরে গেছে, এখন পুকুরের পানি যদি কি হয় কি বলা যায় এটাকে, যদি দূষিত হয় তাহলে বৃষ্টির পানি সেখানে মেশার ফলে পানির উচ্চতা বেড়ে গেল, ওইটা উপচে পড়ে আশেপাশের পুকুরে মিশে যাবে, এতে আশেপাশের পুকুরের পানিও কি হয়ে যেতে পারে, এটা দূষিত হয়ে যেতে পারে। প্লাস সমুদ্রের পানি বা হচ্ছে সমুদ্রের পানি তো একবার যদি দূষিত হয়ে যায় তাহলে সেটা ছড়িয়ে পড়াটা খুব স্বাভাবিক, তাই না? নদীর পানিও একই অবস্থা, কারণ সবগুলো কি যে এই যে আমাদের যে ওয়াটার সোর্সেস, যে পানির উৎসগুলো, এগুলো ফ্লো টুগেদার মানে একসাথে বয়ে চলে। তো একসাথে এখন পদ্মা নদী যদি দূষিত হয়, মেঘনা নদী মানে পদ্মার সাথে যে কুশিয়ারা নদী বা যে যে নদীগুলো কানেক্টেড, সেই নদীগুলো দূষিত হবে, ঠিক আছে? তো যার কারণে যেটা বুঝাতে চাচ্ছি যে এটা ছড়ানোর একমাত্র কারণ হচ্ছে বিভিন্ন পানির উৎসগুলো কেমন একসাথে বাহিত হয়, ঠিক আছে, ফ্লো টুগেদার। ওকে, এরপরে যদি একটু দেখি সি নম্বর প্রশ্নটা কি ছিল? সি নম্বর প্রশ্নটা ছিল হচ্ছে, আচ্ছা সি নম্বরে হাউ ইজ ওয়াটার পলিউটেড, হাউ ইজ ওয়াটার পলিউটেড, পানি কিভাবে দূষিত হয়, কিভাবে পানি দূষিত হয়, এই যে এটা হচ্ছে ভার্ব, ঠিক আছে, এই ওয়াটার তারপরে ইজটা এখানে চলে আসবে, ওয়াটার ইজ পলিউটেড কিভাবে দূষিত হয়, আমরা যে প্যাসেজে যে পড়েছিলাম সেই প্যাসেজের মধ্যে মূলত পড়া হয়েছিল, সেখানে কিভাবে পড়েছিলাম, এই যে এখানে এই যে ওয়াটার পলিউশন ডিউ টু, হ্যাঁ এখানে ওয়াটার পলিউশন ডিউ টু, এখানে লিখবা হচ্ছে হ্যাঁ ওয়াটার পলিউশন ডিউ টু ইনক্রিজড সেডিমেন্ট ফ্রম সয়েল, ইরোশন, ইমপ্রপার ওয়েস্ট ডিসপোজাল অ্যান্ড লিটারিং ইন অর্গানিক ম্যাটেরিয়াল দ্যাট ডিকে ইন ওয়াটার সাপ্লাইজ, মানে এই বিষয়গুলো, সয়েল মানে হচ্ছে সেডিমেন্ট ফ্রম সয়েল, মাটির যে আস্তরণ আছে, তাই না, মানে এক কথায় আমরা যে মাটির আর বালির মানে মাটি এবং পানির সংযোগস্থলের যে আস্তরণ সেটা, ইরোশন এই যে ভূমিধস, ইমপ্রপার ওয়েস্ট ডিসপোজাল, আমরা যদি কি করতে পারি বর্জ্যের সঠিক মানে কি সঠিকভাবে যদি বর্জ্যের কি না হয়, ডিসপোজাল না হয়, তাহলে সেক্ষেত্রে হতে পারে লিটারিং ইন অর্গানিক ম্যাটেরিয়াল, এই যে মানে ক্ষয়ে যাওয়া যে জৈব ধাতব পদার্থগুলো রয়েছে সেগুলো যদি কি হয় দ্যাট ডিকে, যেটা মূলত ক্ষয়ে যায়, ইন ওয়াটার সাপ্লাইজ, এগুলো হচ্ছে ঘটে থাকে, তাই না? আমরা এখানে প্রশ্নটাকে এভাবে লিখতে পারি, এখানে ডিউ টু এর পরে ওয়াটার পলিউশন, এখানে একটু অ্যাড করবা ওয়াটার পলিউশন ইজ কস্ট বা ওয়াটার ইজ পলিউটেড ডিউ টু, এই কথাটা লিখে নিবে, ওয়াটার পলিউশন বা ওয়াটার ইজ পলিউটেড ডিউ টু ইনক্রিজড সেডিমেন্ট ফ্রম সয়েল, ইরোশন, ইমপ্রপার ওয়েস্ট ডিসপোজাল অ্যান্ড লিটারিং ইন অর্গানিক ম্যাটেরিয়ালস দ্যাট ডিকেই ইন ওয়াটার সাপ্লাইজ, আমাদের কোশ্চেনের অ্যান্সারটা হয়ে যাবে। আমরা কিন্তু প্যাসেজের মধ্যে থেকেই অ্যান্সারটা নিয়ে নিতে পেরেছি, তাই না? একটুখানি নিজের অংশ যুক্ত করতে হবে, এটাই স্বাভাবিক। আমরা ডি নম্বর প্রশ্নে যদি যাই, ডি নম্বরে কি বলছে, ডু ইউ থিঙ্ক দ্য পিপল শুড বি অ্যাওয়ার টু প্রিভেন্ট ওয়াটার পলিউশন, ডু ইউ থিঙ্ক তুমি কি মনে করো, তাহলে এই প্রশ্নের উত্তর যখনই ডু ইউ থিঙ্ক আসবে প্রথমে ইয়েস অথবা নো কথাটা লিখে নিবা, ইয়েস অথবা নো লিখে একটা ফুল স্টপ দেবে, ইয়েস অথবা নো, হ্যাঁ, দ্য পিপল শুড বি অ্যাওয়ার, ডু ইউ থিঙ্ক তুমি কি মনে করো দ্য পিপল শুড বি অ্যাওয়ার টু প্রিভেন্ট ওয়াটার পলিউশন, তাহলে এইখানে ডু ইউ থিঙ্কের অ্যান্সার আসবে শুধু হচ্ছে ইয়েস অথবা নো, তারপরে দ্য পিপল থেকে শুরু করবা, ঠিক আছে? কেন মানে মানুষের সচেতন হওয়া উচিত, আর যদি উচিত হয় তাহলে সেটা কেন উচিত? আমরা জানি যে সচেতন না হলে আমাদের এই যে দূষণের পরিমাণ বাড়তে থাকবে, আর দূষণের পরিমাণ বাড়লে ধীরে 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 আমরা ক্লাইমেট চেঞ্জটা বাড়তে থাকবে, আর ক্লাইমেট চেঞ্জ হলে আমরা তো জানি যে কী সমস্যা হতে পারে, তাই না? প্রশ্নের মধ্যে পড়লাম না, এই যে দেখো কি বলেছে, ইয়েস, এই যে প্রথমে হচ্ছে ইয়েস, এই যে এখানে আই থিঙ্ক কথাটা না থাকলে ফুল স্টপ দিয়ে শেষ করে দিত, আই থিঙ্ক পিপল শুড বি অ্যাওয়ার, আই থিঙ্ক আমি মনে করি, এখানে কেউ যদি তুমি একটা দ্যাট বসাতে চাও তাহলে বসাতে পারবে, ইয়েস আই থিঙ্ক দ্যাট আমি মনে করি যে পিপল শুড বি অ্যাওয়ার অফ, মানুষের উচিত সচেতন হওয়া, এখানে ইউজিংকে অবশ্যই দিবা, কারণ এই যে অফটা যে আছে, অফ হচ্ছে প্রিপোজিশনের পরে তুমি যদি ভার্বকে বসাও তাহলে সেটাকে অবশ্যই আইএনজি করতে হবে, ঠিক আছে? পিপল শুড বি অ্যাওয়ার অফ ইউজিং পেস্টিসাইডস, কীটনাশক ব্যবহারের ক্ষেত্রে সচেতন হওয়া উচিত, বিকজ দে ওয়াশ ইনটু, তারা কি ধুয়ে চলে যায় কোথায়, ইনটু দ্য ওয়াটার বডিজ, মানে হচ্ছে পানির যে আধার বা জলাধারের মধ্যে মিশে যায়, এবং মিশার ফলে অ্যান্ড পলিউটেটার, এবং পানিকে দূষিত করে ফেলে, ঠিক আছে?
এই শুধুমাত্র এই একটা কারণে আমাদের কি সচেতন হওয়া উচিত। মানে এক কথায় বলতে গেলে মানুষ কিভাবে দূষণ করে, মানুষ মূলত আমরা জানি যে আমরা কীটনাশক বেশি ব্যবহার করি, আর কীটনাশকের বেশি ব্যবহারের কারণে আমাদের এই কীটনাশকগুলো পরবর্তীতে ধুয়ে কোথায় চলে যাচ্ছে, ধুয়ে ওয়াশ হয়, মানে হচ্ছে অন্য মানে ধুয়ে বা হচ্ছে ভেসে যেভাবেই হোক এটা আশেপাশের ওয়াটার বডিসে মিশে যাচ্ছে, তাই না? যার কারণে মানে জমির আশেপাশে যে পুকুরগুলো থাকে সেগুলোতে মিশে গেলে পানি দূষিত হয়। এজন্য আমাদেরকে সচেতন হওয়া উচিত। এই ছোট্ট একটা কথা দিয়ে তুমি মূলত এই কোশ্চেনটা অ্যান্সার করতে পারো। তবে এখানে হাইলাইট করে দিচ্ছি, কেউ যদি চাও আই থিঙ্ক দ্যাট, ইয়েস আই থিঙ্ক দ্যাট এটাও লিখতে পারো, অথবা শুধু ইয়েস আই থিঙ্ক এটাও লিখতে পারো, অথবা ইয়েস আই ডু লিখে ফুল স্টপ দিয়ে তারপরে পিপল শুড বি অ্যাওয়ার অফ এটা দিলেও তোমার অ্যান্সারটা হয়ে যাবে। ঠিক আছে, আমরা নম্বর প্রশ্নে যাচ্ছি। নম্বর প্রশ্নে কি বলেছে? নম্বর প্রশ্নে দেয়া আছে হোয়াট মেজার্স শুড বি, মেজার্স মানে হচ্ছে পদক্ষেপ, হোয়াট মেজার্স শুড বি টেকেন মানে কি পদক্ষেপ নেওয়া উচিত টু প্রিভেন্ট ওয়াটার পলিউশন। ওয়াটার পলিউশন মানে হচ্ছে পানি দূষণ রক্ষা করার জন্য বা রোধ করার জন্য, পানি দূষণ রোধ করার জন্য, প্রিভেন্ট মানে হচ্ছে রোধ করা। কি পদক্ষেপ নেওয়া উচিত? আমরা জানি কি করলে আসলে পানি দূষিত হয়, এটা আমরা পড়েছি না? তার আগে গ্রামাটিক্যাল একটু এক্সপ্লেনেশন দিয়ে দিই। এই সেন্টেন্সের মধ্যে মেজার্স আছে, শুড বি টেকেন আছে, এই যে শুড বি টেকেন এটা এই ফর্মেই থাকবে। এখানে লিখতে পারে সাম মেজার্স শুড বি টেকেন টু প্রিভেন্ট ওয়াটার পলিউশন সাচ অ্যাজ, বা লাইক দ্যাট, বা হচ্ছে লাইক লিখে আমরা হয়তো বা অ্যান্সার শুরু করতে পারবো। কিভাবে শুরু করতে পারি দেখো, উই ক্যান টেক সাম মেজার্স, আমরা কিছু পদক্ষেপ নিতে পারি। উই ক্যান টেক আমরা নিতে পারি সাম মেজার্স কিছু পদক্ষেপ টু প্রিভেন্ট ওয়াটার পলিউশন, কি রক্ষা করতে? ওয়াটার পলিউশনকে মানে আটকাতে আমরা কিছু পদক্ষেপ নিতে পারি। এই যে লাইক, হ্যাঁ লাইক দ্বারা বোঝাচ্ছে যেমন, এই লাইক মানে কিন্তু পছন্দ করা নয়, এই লাইক দ্বারা কি বোঝায়? যেমন বা উদাহরণ বোঝায়। ঠিক আছে, সরাসরি এখানে ফর এক্সাম্পল দেওয়া যায়, ওয়াটার পলিউশন ফুল স্টপ দিয়ে তুমি ফর এক্সাম্পল দিতে পারো, অথবা যদি ফুল স্টপ না দাও তাহলে এইভাবেই থাকবে, উই ক্যান টেক সাম মেজার্স টু প্রিভেন্ট ওয়াটার পলিউশন লাইক, কীভাবে? নট ডিসপোজিং ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্টেজ। এই যে এখানে কী করবো আমরা? কোনোভাবে ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্টেজ মানে বর্জ্য পদার্থগুলো মানে এক কথা ডিসপোজ করব না। কোথায়? ইন ওয়াটার, ইন রিভার অর লেকস, মানে এইখানে আমরা মানে আমাদের যে বর্জ্য পদার্থ সেটার শেষ করি কিভাবে? হয়তো পুকুরে ফেলে দিই, হয়তো কোথাও মানে জ্বালিয়ে দিই, এই কাজগুলো আমরা করব না। আর এটা কোনোভাবেই রিভার লেকস এগুলোতে আমরা মিশাবো না, আমরা বিইং কেয়ারফুল, মানে এটা একটা উদাহরণ চলে গেল। ঠিক আছে, লাইক হচ্ছে প্রিপোজিশন, এরপরে ভার্বের আইএনজি, আবার এই যেখানে কমা শেষ, এখানে কমার পরে আমরা আবার প্রথম থেকে শুরু করব। এই লাইকের পরে যেমন আইএনজি হবে এখানেও ঠিক তেমন আইএনজি, মানে উদাহরণ যতবার আসবে ততবার আইএনজি। তাহলে বিইং কেয়ারফুল সচেতন হওয়ার মাধ্যমে, অ্যাবাউট ডিসপোজিং হাউসহোল্ড ওয়েস্টেজ মানে আমরা বাসাবাড়িতে যেগুলো ব্যবহার করি না, বাসাবাড়িতে যে বর্জ্য পদার্থগুলো আছে সেগুলোর ব্যবহারের ক্ষেত্রেও আমরা কি করব? সচেতন হব, ডিসপোজ করার ক্ষেত্রেও সচেতন হব। আবার কমা, আবার আইএনজি। ঠিক আছে, মানে এই লাইকের কারণেই বারবার আইএনজি আসছে। বিইং অ্যাওয়ার অফ ইউজিং পেস্টিসাইডস মানে আমরা যখন কীটনাশক ব্যবহার করব তখনও মূলত আমরা সচেতন হব। ঠিক আছে, এখন যতবার এই প্রিপোজিশনের পরে ভার্ব আসছে আমরা ততবারই কী করছি? ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে দিচ্ছি। এই বিষয়গুলো তোমরা অ্যান্সার করার সময় অবশ্যই খেয়াল রাখবে। ঠিক আছে, ওকে, আমরা 2 নম্বর প্রশ্নে চলে যাই। মানে সেট 1 শেষ, আমাদের সেট 2-তে যাই। আমরা সেট 2-তে কি দেখতে পাচ্ছি? হু আর দ্য ওর্স্ট সাফারার অফ মেইন পলিউশন, মানে মেইন পলিউশন, এই যে এখানে যে দূষণ ঘটছে এই দূষণের ওর্স্ট সাফারার কারা? সবচেয়ে বাজেভাবে ভুক্তভোগী, মানে যারা মূলত এগুলোর আশেপাশে থাকে, তাই না? তারাই মূলত এটা সবচেয়ে বাজেভাবে ভুক্তভোগী। এখানে হু দ্বারা প্রশ্ন আছে, হু দ্বারা প্রশ্ন করলে আগে সেই এই হু এর অ্যান্সারটাই হবে সাবজেক্ট, এইটার সাবজেক্টটা মানে হু এর অ্যান্সার। ধরো আমি ভুক্তভোগী, তাহলে আমি লিখবো আই অ্যাম দ্য ওর্স্ট সাফারার। ধরো তুমি ভুক্তভোগী, তাহলে লিখবো ইউ আর দ্য ওর্স্ট সাফারার। তাহলে অ্যান্সার যেটা সেটাকে আমরা সাবজেক্টের জায়গায় বসিয়ে দিব। ঠিক আছে, হুয়ের ক্ষেত্রে হুয়ের অ্যান্সারটাই হবে আমাদের কোশ্চেনের সাবজেক্ট, অ্যান্সারের সাবজেক্ট। আচ্ছা, আমরা যদি প্রশ্নে চলে যাই, প্রশ্নে গেলে কি আছে দেখো, এই যে দেখো প্রথমে কি লিখেছে, এই যে দেখো, এই যে এইটুকু অংশ তো কিন্তু প্রশ্নেই দেওয়া আছে, তাই না? শুধুমাত্র এই অংশটুকু আমরা নতুন অ্যাড করেছি, তার মানে এইটুকুই হচ্ছে কি আমাদের সেই হুয়ের অ্যান্সার। কারা ওর্স্ট সাফারার? দ্য পিপল অফ দ্য আরবান এরিয়াস, যারা মূলত শহুরে জীবনে বসবাস করে বা শহুরে এলাকায় থাকে, শহর এলাকায় থাকে, তাই না? সিটি পিপল এক কথায় বলতে গেলে প্রশ্নে যেভাবে দেওয়া আছে আমরা প্যাসেজে পড়েছি সেভাবেই লিখলাম, দ্য পিপল অফ দ্য আরবান এরিয়াস, তারপরে প্রশ্নে যা আছে তাই, আর দ্য ওর্স্ট সাফারার অফ দ্য পিপল অফ দ্য মেইন পলিউশন, মানে হচ্ছে প্রধানত মানে যে দূষণ যে ঘটে সেই দূষণের প্রধান মানে সবচেয়ে বাজেভাবে ভুক্তভোগী হচ্ছে কারা? যারা মূলত এই শহুরে জীবনে বসবাস করছে। শহুরে জীবনে আসলে পলিউশনটা সবচেয়ে বেশি হয়।
আশা করি বুঝাতে পেরেছি। হু এর অ্যান্সারটাই হবে সাবজেক্ট, অ্যান্সারের সাবজেক্ট। যতবার হু আসবে হু এর অ্যান্সারটাই আমরা অ্যান্সারের সাবজেক্ট হিসেবে বসিয়ে দিব। এরপরটা দেখো, হোয়াট হ্যাজ ক্রিয়েটেড সিগনিফিক্যান্ট এনভায়রনমেন্ট। আচ্ছা, হোয়াট হ্যাজ ক্রিয়েটেড সিগনিফিক্যান্ট এনভায়রনমেন্ট প্রবলেমস ইন বাংলাদেশ। মানে বাংলাদেশে কোন বিষয়টি, হোয়াট হ্যাজ কোন বিষয়টি, কোন বিষয়টি একটি বিষয়, এখানে হ্যাজ দ্বারা সিঙ্গুলার বোঝাচ্ছে, তার মানে অ্যান্সারটা অবশ্যই সিঙ্গুলার হবে। হোয়াট হ্যাজ ক্রিয়েটেড সিগনিফিক্যান্ট এনভায়রনমেন্ট মানে হচ্ছে সিগনিফিক্যান্ট মানে উল্লেখযোগ্য, এখানে আমরা মেনশনেবল বলতে পারি, উল্লেখযোগ্য প্রবলেম, সিগনিফিক্যান্ট এনভায়রনমেন্ট প্রবলেম ইন বাংলাদেশ, বাংলাদেশে উল্লেখযোগ্য পরিবেশ দূষণ সৃষ্টি করছে কোন জিনিসটি, কোন বিষয়টি। তাহলে এখানে যদি আমরা একটা কাজ করি, হোয়াটের অ্যান্সারটা যদি ফার্স্টে বসিয়ে দিই তাহলে আমাদের অ্যান্সারটা খুব ইজিলি শেষ হয়ে যায়, তাই না? তুমি চাইলে যদি ইজিলি শেষ করতে চাও তাহলে হোয়াটের জায়গায় শুধু অ্যান্সারটাকে বসিয়ে দিবা, দেখবে অ্যান্সারটা আমাদের খুব সহজেই শেষ হয়ে গিয়েছে। যে যেমন ধরো এখানে এই যে দেখো, এই অংশটুকু কিন্তু আগের থেকেই দেয়া আছে, এই যে অংশটুকু হ্যাজ ক্রিয়েটেড সিগনিফিক্যান্ট। আর এখানে কি বলেছে, ইন বাংলাদেশ দ্য ইনডিসক্রিমিনেট অ্যান্ড আনপ্লান্ট ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ওভার দ্য পাস্ট ডিকেডস, মানে এখানে মূল কথা হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। কি তাহলে আমাদের সেই প্রধান সমস্যাটি হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, মানে আমাদের বাংলাদেশে যত্রতত্র এবং অপরিকল্পিতভাবে নগরায়ন গড়ে তোলা, ঠিক আছে? নগরায়ন বা শিল্পায়ন করা, নগরায়ন বলবো না, এটাকে শিল্পায়ন বলা হয়। ইন্ডাস্ট্রিয়ালাইজেশন শব্দের অর্থ হচ্ছে শিল্পায়ন, যেখানে সেখানে কলকারখানা, শিল্প কারখানা গড়ে তোলা ওভার দ্য পাস্ট ডিকেডস, বিগত কয়েক বছর ধরে এই চলে আসছে যেটা, সেটাই মূলত কি এই সিগনিফিক্যান্ট একটা এনভায়রনমেন্ট পলিউশন মানে প্রবলেম তৈরি করছে, এনভায়রনমেন্টাল প্রবলেম তৈরি করেছে। তাহলে এই অংশটুকু কিন্তু আমরা প্রশ্নের মধ্যেই ছিল, আমরা জাস্ট এইটুকু লিখেছি প্রশ্নটুকু, উত্তরটুকু ইন বাংলাদেশ দ্য ইনডিসক্রিমিনেট আর হচ্ছে অ্যান্ড আনপ্লান্ট। ইনডিসক্রিমিনেট এটা নিজেই অ্যাডজেক্টিভ, এই যে দেখো অ্যান্ডের এই পাশেও অ্যাডজেক্টিভ বসছে, এই পাশেও অ্যাডজেক্টিভ বসছে, খেয়াল রাখবা এই বিষয়গুলো। অ্যান্ডের উভয় পাশে একই ধরনের পার্টস অফ স্পিচ বসাতে হয়, ঠিক আছে? ক্রিয়েটেড সিগনিফিক্যান্ট এনভায়রনমেন্টাল প্রবলেমস। ওকে, আমাদের বি নম্বর অ্যান্সার শেষ। এখন সি নম্বরে যদি যাই, সি নম্বরে কি বলেছে, হোয়াট আর দ্য মেইন সোর্সেস অফ এয়ার পলিউশন ইন আওয়ার কান্ট্রি। হোয়াট আর দ্য মেইন সোর্সেস, হোয়াট আর দ্য মেইন সোর্সেস অফ এয়ার পলিউশন ইন আওয়ার কান্ট্রি। আমাদের দেশে বায়ু দূষণের প্রধান উৎস কোনগুলো, বায়ু দূষণের উৎসগুলো জানতে চেয়েছে। তাহলে সি নম্বরে কি হবে, বায়ু দূষণের উৎসগুলো হচ্ছে এই যে দেখো, হোয়াট থাকলে এই যে এখানে আমরা শুধু অ্যান্সারের অংশটুকু লাস্টে, হ্যাঁ, যেটা প্রশ্নে দেওয়া ছিল, বাকি যে অ্যান্সারটুকু আছে সেটা কিন্তু আমাদের কোথায় বসছে, সেটা অবশ্যই কিন্তু আমরা সেন্টেন্সের ফার্স্টের অংশ বসিয়ে দিয়েছি। এই যে দেখো, পয়জনাস এক্সহাস্ট ফ্রম ইন্ডাস্ট্রিয়াল প্লান্টস, মানে হচ্ছে এই যে বিষাক্ত যে নির্গমন ঘটে, হ্যাঁ, বিষাক্ত যে বিষয়গুলো নির্গমন হয় ফ্রম ইন্ডাস্ট্রিয়াল প্লান্টস, মানে শিল্প কারখানা থেকে যেটা নির্গত হয়। ব্রিক কিলন আছে, ইটের ভাটা, ওল্ড অ্যান্ড আনফিট ভেহিকেল, ওল্ড মানে হচ্ছে পুরনো, আনফিট মানে হচ্ছে মানে সঠিকভাবে মেরামত নয়, ঠিক আছে, মানে চালানোর জন্য ঠিকঠাক না, এমন ভেহিকেলস অ্যান্ড ডাস্ট ফ্রম রোডস অ্যান্ড কনস্ট্রাকশন সাইট। এটা আমরা প্যাসেজের মধ্যে পেয়েছিলাম, ওরা সহজ, ওইখানে একটু পেঁচানো ছিল, এখানে আমরা সহজ ভাষায় উল্লেখ করে দিয়েছি। এই বিষয়গুলো হচ্ছে বাংলাদেশে এয়ার পলিউশনের জন্য দায়ী, বা এরাই হচ্ছে এয়ার পলিউশনের সোর্স বা উৎস, ঠিক আছে? আমাদের তাহলে এখানে হোয়াট দ্বারা প্রশ্ন করা হয়েছিল, হোয়াট বাদে বাকি অংশটুকু আমরা লাস্টে দিয়েছি, আর হোয়াটের অ্যান্সার যা হবে সেই অংশটুকু আমরা প্রথম অংশে লিখে দিয়েছি, তাহলে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে, ঠিক আছে? সি নম্বর শেষ করলাম। আমরা যদি ডিতে যাই, ডিতে দেখো কি বলেছে, ডি নম্বরে দেখো কি বলেছে, ডি নম্বর প্রশ্ন হচ্ছে হাউ ক্যান উই রিডিউস এয়ার পলিউশন। তাহলে আমাদের দেশে প্রধান উৎস, আমাদের বায়ু দূষণের প্রধান উৎস এইগুলো, তাহলে আমরা কিভাবে বায়ু দূষণ কমাতে পারি, বায়ু দূষণ কমানোর যে সিস্টেমটা, সেই বায়ু দূষণ কমানোর সিস্টেম হচ্ছে এখানে ডি নম্বর আছে। এই যে দেখো, উই ক্যান রিডিউস, এখানে কিন্তু হাউ দেয়া ছিল, এজন্য আমরা হাউ থাকলে ওইটার অ্যান্সার আমরা ফার্স্টে বসাইনি, মানে আমরা দেখলাম হু অথবা হোয়াট থাকলে সেইটার উত্তরটাকে সাবজেক্ট বানাতে হয়, ঠিক আছে? এখানে দেয়া আছে হাউ, আমরা কিভাবে করতে পারি, আমরা লিখব উই ক্যান রিডিউস এয়ার পলিউশন, আমরা এয়ার পলিউশন রিডিউস করতে পারি বা কমাতে পারি কিভাবে, বাই রিডিউসিং দ্য ইউজ অফ মোটর ভেহিকেল, মানে এই এয়ার পলিউশনকে কমাইতে হলে প্রথমে মোটর ভেহিকেলের ব্যবহারকে কমাতে হবে, মোটর ভেহিকেল বা মোটর ইঞ্জিন চালিত যে যানবাহন সেটার ব্যবহার কমাতে হবে, অ্যাভয়েড করতে হবে আনফিট অর পোরলি সার্ভিসড ভেহিকেল, একদমই আনফিট যে গাড়িগুলো, এবং পোরলি সার্ভিসড বলতে কি বোঝায়, খুবই মানে সামান্য
খুব একটা যত্ন সহকারে যেগুলো কি করা হয় না, যে যানবাহনগুলোকে সার্ভিস করা হয় না বা তোমার মেরামত করা হয় না সেগুলো। পাশাপাশি অ্যান্ড ইউজিং প্রপার লুব্রিকেন্ট, এবং পাশাপাশি ইউজিং প্রপার লুব্রিকেন্ট আমরা কি করতে হবে, অবশ্যই প্রপার লুব্রিকেন্ট বা সঠিক লুব্রিকেন্টের ব্যবহার করতে হবে ফর ভেহিকেলস। ঠিক আছে, লুব্রিকেন্টের ব্যবহার মূলত আমাদের বায়ু দূষণ কমাতে পারে। তাহলে আমাদের এখানে উই ক্যান রিডিউস এয়ার পলিউশন, বা এইটুকু অংশ কিন্তু আমরা প্রশ্ন থেকে নিয়েছি, বাকিটুকু আমি আমার জ্ঞানে লিখেছি। বাই রিডিউসিং দ্য ইউজ অফ মোটর ভেহিকেলস, কমা এখানে বাই আছে, এই বাই প্রিপোজিশনের কারণে এটা রিডিউসিং হয়ে গেছে, কমার পরে আবার এই বাইয়ের কারণে অ্যাভয়েডিং হয়ে যাবে, আইএনজি যুক্ত হবে। আবার যতবার কমা দিব, এই যে এখানে কমা অথবা অ্যান্ড দিয়েছি, অ্যান্ড দেওয়ার কারণে এই বাইয়ের কারণে আবার কি হয়ে যাবে, এই যে ভার্বের আইএনজি দিয়েই শুরু হবে, বাই ইউজিং প্রপার লুব্রিকেন্টস ফর ভেহিকেলস। আশা করি বুঝাতে পেরেছি, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এগুলো তো আমরা প্যাসেজের মধ্যেই পড়েছি। আমরা ই নম্বর প্রশ্নে দেখি, ই নম্বর প্রশ্নে কি বলেছে, আমাদের ডি নম্বরটা শেষ, আমাদের এখান থেকে 4টা প্রশ্ন শেষ হয়ে গেল, 1 2 3 4। আমরা 5 নম্বর প্রশ্নে আসছি। হাউ মেনি কাইন্ডস অফ পলিউশন, হাউ মেনি কাইন্ডস অফ পলিউশন আর মেনশনস হেয়ার। এই যে প্যাসেজটা ছিল, এই প্যাসেজে কয় ধরনের পলিউশন সম্বন্ধে বলা হয়েছে। ডু ইউ থিঙ্ক দেয়ার আর সাম আদার ফর্মস অফ পলিউশন টু, তুমি কি মনে করো এগুলোর বাইরেও পলিউশন রয়েছে, যদি হয় তাহলে সেগুলো কোনগুলো, হোয়াট আর দে, সেগুলো কোনগুলো। এখানে টোটাল কয় ধরনের প্যাসেজ সম্বন্ধে মানে পলিউশন সম্বন্ধে বলা হয়েছে, দেখো 3 কাইন্ডস অফ পলিউশন হ্যাভ বিন মেনশনড হিয়ার ইন দ্য প্যাসেজ। কয় ধরনের, এক কথায় আগে বললা 3 ধরনের প্যাসেজ সম্বন্ধে বলা হয়েছে। কি কি ছিল, হ্যাঁ, আই থিঙ্ক দেয়ার আর সাম আদার ফর্মস অফ পলিউশন টু, আরও কিছু পলিউশন রয়েছে। 3 ধরনের পলিউশনের ব্যাপারে বলা হয়েছে উপরে, এবং এই পলিউশনের বাইরেও আরও কিছু পলিউশন রয়েছে। ইয়েস আই থিঙ্ক, এটা হচ্ছে প্রথম প্রশ্নের উত্তর, যে 3 কাইন্ডস অফ পলিউশন। এরপরের প্রশ্নটা হচ্ছে যে এর বাইরেও কি কোনো পলিউশন রয়েছে, তখন তুমি দিলা ইয়েস, হ্যাঁ আই থিঙ্ক, আমি মনে করি। এই যে যদি এখানে দ্যাট দাও তাহলে আর এই কমাটা দেয়া লাগবে না, আর যদি দ্যাট না দাও তাহলেও কমা তুলে দিতে পারো, সমস্যা নাই। আই থিঙ্ক এটাও হয়, আর কমা দিলে এটা একটু বেশি সুন্দর হয়। আই থিঙ্ক দেয়ার আর সাম আদার ফর্মস অফ পলিউশন টু, আরও কিছু পলিউশন রয়েছে। তারপরে দেয়ার আর সাউন্ড পলিউশন, সাউন্ড পলিউশন নিয়ে প্যাসেজে কথা বলা হয়নি। ওডোর পলিউশন, হ্যাঁ, এটার দ্বারা হচ্ছে ব্যাড স্মেল বোঝায়। এটা দ্বারা কি বোঝায়, ব্যাড স্মেল বোঝায়, মানে হচ্ছে আমাদের যে বাতাসের মাধ্যমে যে বাজে স্মেল ছড়ায় সেই পলিউশনকে বলা হচ্ছে ওডোর পলিউশন। ঠিক আছে, এই দুইটা পলিউশন নিয়ে আসলে কিন্তু প্যাসেজের মধ্যে কথা বলা হয়নি, তাই না? তাহলে এই দুইটাকে আমরা অ্যাড করে দিলাম। এরপরে যদি আমরা একটু দেখি, প্যাসেজ 2 আমাদের শেষ, আমরা প্যাসেজ 3 মানে সেট 3 প্রশ্নে যাই। হোয়াই শুড, কেন, উই বি অ্যাওয়ার, হোয়াট শুড উই বি অ্যাওয়ার। এখানে বিটা হয়েছে কি কারণে, এই শুডের কারণে ভার্বের বেস ফর্ম বসছে। হ্যাঁ, হোয়াট শুড উই বি অ্যাওয়ার অফ ইউজিং পেস্টিসাইডস, আমাদের কীটনাশক ব্যবহারের ক্ষেত্রে কেন সচেতন হওয়া উচিত। কেন, হোয়াই দ্বারা প্রশ্ন করলে আমরা এই সাবজেক্ট থেকে শুরু করব। উই শুড বি অ্যাওয়ার অফ ইউজিং পেস্টিসাইড বিকজ পেস্টিসাইডস, বিকজ এভাবে শুরু করব। এখানে যদি হু থাকতো, এখানে যদি হোয়াট থাকতো, তাহলে আমরা প্রথমে উত্তরটা লিখে ফেলতাম, কিন্তু আমরা সেটা পারবো না, কারণ হুয়াই আছে। আমাদেরকে এই উই দিয়ে শুরু করতে হবে। উই, এরপরে মডাল ভার্ব শুড, তারপরে মেইন ভার্ব বি। উই শুড বি অ্যাওয়ার অফ ইউজিং পেস্টিসাইডস, এটা লিখে তারপরে আমাদের মেইন অ্যান্সারটুকু লিখতে হবে। এই যে দেখো, এই যে উই শুড বি অ্যাওয়ার অফ ইউজিং পেস্টিসাইডস লেখার পর বিকজ, কেননা, এই যে এখান থেকে আমার মূলত সেন্টেন্সের অ্যান্সার শুরু। কেন আমাদের সচেতন হওয়া উচিত, দে মে সিরিয়াসলি পলিউট, তারা সিরিয়াসলি ঘটাতে পারে, মানে মারাত্মকভাবে ঘটাতে পারে, হ্যাঁ মারাত্মকভাবে ঘটাতে পারে বা দূষণ ঘটাতে পারে, দূষিত করতে পারে আওয়ার রিভার্স, আমাদের নদীগুলোকে, ক্যানালস আমাদের খাল বিলগুলোকে, লেকস হচ্ছে হ্রদগুলোকে। শেষ, আমাদের যেহেতু এই জায়গাগুলোকে দূষিত করতে পারে, এই জন্য আমরা পেস্টিসাইডসকে ব্যবহারে সচেতন হব। ঠিক আছে, আমাদের আশেপাশে তো খাল বিল আছে, হ্রদ আছে, বা হচ্ছে রিভার্স আছে, এখানে পন্ডসও অ্যাড করে দিতে পারো, পন্ডস এটসেট্রা, এটা অ্যাড করে তারপরে হচ্ছে তুমি অ্যান্সার শেষ করতে পারো। তাহলে আমরা কিভাবে অ্যান্সার করতে হবে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু বারবার আলোচনা করা হচ্ছে, আশা করি কোনো সমস্যা হবে না পুরো ক্লাস দেখার পরে। আমরা সেট বিতে চলে যাই, দুঃখিত, এটা সেট 3 এর বি নম্বর প্রশ্ন চলে যাই। কি বলছে দেখো, হোয়াট ইজ দ্য মোস্ট সিগনিফিক্যান্ট, হোয়াট দ্বারা প্রশ্ন করেছে, তাহলে এখানে হোয়াট দ্বারা, হোয়াটের অ্যান্সারটা আগে বসাবো, তারপরে বাকিটুকু লিখবো। হোয়াট ইজ দ্য মোস্ট সিগনিফিক্যান্ট কজ অফ সয়েল পলিউশন, মাটি দূষণের সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণটা কি, মাটি দূষণের সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণটি কি। তাহলে আমরা সাধারণত প্যাসেজে পড়েছিলাম যে মাটির যে দূষণ ঘটে, এই মাটি দূষণের সবচেয়ে প্রধান কারণ হচ্ছে কি, আনডিসপোজড ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট, মানে এক কথা মাটি দূষিত হয় যে কারণে,
তোমাদের প্রচুর পরিমাণে মানে ডিসপোজ করা হয় না বা সুষ্ঠুভাবে তোমার বর্জ্যকে নিষ্কাশন করা হয় না, এইটার কারণেই মূলত মাটি সবচেয়ে বেশি দূষিত হয়। এখানে অ্যান্সার করা হয়েছে, দেখো এই যে মোস্ট সিগনিফিক্যান্ট কজেস অফ সয়েল পলিউশন, এইখানে দেখো এই যে এই অংশটুকু কিন্তু আমাদের অ্যান্সার। তাহলে হোয়াট থাকলে প্রথমে অ্যান্সারটাকে বসাতে হবে। দ্য হিউজ অ্যামাউন্ট অফ আনডিসপোজড, যেটা ডিসপোজ করা হয়ে গেছে সেটা হচ্ছে ডিসপোজ এসই যদি থাকে তাহলে সেটা করা হয়ে গেলে হয়ে যাবে ডিসপোজড। আর যখনই কি হবে ডিসপোজ করা হয়নি তখন সেটা বোঝাতে হবে হচ্ছে আনডিসপোজড। ঠিক আছে, আনডিসপোজড দ্য হিউজ অ্যামাউন্ট অফ, প্রচুর পরিমাণে আনডিসপোজড ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট, কলকারখানার যে অপরিকল্পিত যে বর্জ্যগুলো রয়েছে যেগুলো সুষ্ঠুভাবে কি করা হয় না, ধ্বংস করা হয় না, ইজ ওয়ান অফ দ্য, এটাই হচ্ছে মেইন কারণ, ইজ ওয়ান অফ দ্য মোস্ট সিগনিফিক্যান্ট কজেস অফ সয়েল পলিউশন। এখানে তোমাকে খেয়াল রাখতে হবে এই ওয়ান অফ এর পরে সবসময় এই নাউনের প্লুরাল হয়, এই জন্য কজেস বসবে। ঠিক আছে, কিন্তু এই যে এখানে কাকে বোঝাচ্ছে, এটা মূলত ইন্ডাস্ট্রিয়াল এই যে ওয়েস্টকে বোঝাচ্ছে, এই ওয়েস্ট হচ্ছে এখানে কি সিঙ্গুলার, এই জন্য ভার্বটা কিন্তু সিঙ্গুলার বসবে, কোনোভাবেই কিন্তু ভার্বটাকে প্লুরাল বসানো যাবে না। তাহলে আমাদের অ্যান্সারটা কি দাঁড়ালো, আমাদের অ্যান্সারটা দাঁড়ালো দ্য হিউজ অ্যামাউন্ট অফ আনডিসপোজড ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট ইজ ওয়ান অফ দ্য মোস্ট সিগনিফিক্যান্ট কজেস অফ সয়েল পলিউশন। এখান থেকে প্রচুর যে পরিমাণটা, অ্যামাউন্টটা, এই যে এখানে ভার্বটা কার জন্য বসছে, যদিও এখানে আমরা ভার্বটাকে ওয়েস্টকে দেখিয়ে বসানোটা ঠিক না, এখানে বসাতে হবে হচ্ছে অ্যামাউন্টকে দেখে, পরিমাণকে দেখে। এই অ্যামাউন্টস যদি থাকতো তাহলে এখানে আর হতো, এখানে যেহেতু আমরা অ্যামাউন্টকে পাচ্ছি সিঙ্গুলার তখন আমরা এটা দেখে বসাবো। এটা মনে রাখার সহজ উপায় হচ্ছে একটা সেন্টেন্সের মধ্যে যখন কি থাকে, সেন্টেন্সের মধ্যে যখন প্রিপোজিশন থাকে তখন প্রায় 95% ক্ষেত্রে সেই প্রিপোজিশনের আগের নাউনটাকে দেখে মূলত আমরা এই পাশের ভার্বটাকে বসিয়ে দিব। ঠিক আছে, তাহলে এখানে অ্যামাউন্ট হচ্ছে সিঙ্গুলার, এজন্য এখানে সিঙ্গুলার বসছে, কিন্তু ওয়ান অফ এর পরে সবসময় যে নাউনটা থাকবে সেই নাউনের প্লুরাল ফর্ম কজেস বসাতে হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। বি নম্বর শেষ করলাম, আমরা হচ্ছে সিতে যাই। হুইচ ক্যান বি সেফ সাবস্টিটিউশন ফর কেমিক্যাল ফার্টিলাইজার। হ্যাঁ, তাহলে যে হুইচ দ্বারা প্রশ্ন করলেও অ্যান্সারটা ফার্স্টেই বসবে। কোন জিনিসটি হতে পারে সেফ সাবস্টিটিউশন মানে হচ্ছে বিকল্প, সারের নিরাপদ বিকল্প কি হতে পারে, তাই না? আমরা কম্পোস্ট সার নিয়ে পড়েছিলাম, আমরা প্রাকৃতিক সারকে নিয়ে পড়েছিলাম প্যাসেজের মাঝখানে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা যদি সি নম্বর প্রশ্নের অ্যান্সারটা দেখি, সি নম্বর প্রশ্নে কী দেওয়া আছে, এই যে দেখো ন্যাচারাল ফার্টিলাইজার, প্রাকৃতিক যে সার, ন্যাচারাল ফার্টিলাইজার অ্যান্ড কম্পোস্ট, গোবর সার, এই দুইটার প্রথমে এই দুইটা অ্যান্সারকে আমরা বসাবো এবং বসানোর পরে এই যে ক্যান বি সেফ সাবস্টিটিউশন ফর কেমিক্যাল ফার্টিলাইজার, এই যে ক্যানটা হচ্ছে মডেল ভার্ব, বিটা হচ্ছে মূল ভার্ব। সবসময় আমরা প্রশ্ন অ্যান্সার করার ক্ষেত্রে দেখব সাবজেক্ট আগে বসবে, তারপরে সাহায্যকারী ভার্ব বা মডেল ভার্ব এবং তারপরে মেইন ভার্ব বসবে। এই সিকোয়েন্সটা বজায় রাখলে আমাদের প্রশ্নের অ্যান্সার করাটা খুবই ইজি হয়ে যাবে। তোমরা এই বিষয়টা কোনোভাবেই ভুল করবে না। তাহলে এখানে ন্যাচারাল ফার্টিলাইজার অ্যান্ড কম্পোস্ট ক্যান বি সেফ সাবস্টিটিউশন ফর কেমিক্যাল ফার্টিলাইজার। এখন আমাদের এইখান থেকে এই অংশটুকু কিন্তু ক্যান বি সেফ, এই অংশটুকু কিন্তু দেয়া ছিল, আমরা শুধু এই যে এই অংশটুকু মুখস্থ লিখেছি, তাই না? তাহলে আমরা বুঝলাম হোয়াট, হু এবং হুইচ, এই প্রশ্নের অ্যান্সারগুলো সবসময় সাবজেক্টের জায়গায় বসাতে হবে, মানে এগুলোর অ্যান্সার দিয়ে মূলত সেন্টেন্সটা শুরু করতে হবে। এরপরে আমরা যদি আবার একটু দেখি হুইচ ক্যান বি সেফ সাবস্টিটিউশন, এটা তো পড়ানো হলো। এরপরে হচ্ছে হোয়াট ডাজ ডিফরেস্টেশন কজ টু সয়েল, হোয়াট ডাজ ডিফরেস্টেশন মানে বননিধন, কজ মানে ঘটায়, টু সয়েল মাটিতে কি ঘটায়, মানে বন উজাড়করণ বা নিধনের কারণে মাটিতে মূলত কি ঘটতে পারে। তাহলে আমাদের এখানে অ্যান্সারটা কি আসবে, কি ঘটতে পারে, কি ঘটবে, এই যে দেখো ডিফরেস্টেশন কজেস কি ঘটায়, ডিফরেস্টেশনের কারণে কি ঘটছে, ইরোশন ঘটছে, তাই না? বন ধস মানে এক কথায় হচ্ছে ভূমিধস ঘটছে, ইরোশন ভূমিধস, পলিউশন মানে দূষণ ঘটছে, অ্যান্ড লস অফ ফার্টিলিটি আমাদের মূলত উর্বরতা ধ্বংস হচ্ছে বা উর্বরতা নষ্ট হচ্ছে ইন দ্য টপ সয়েল মানে হচ্ছে মাটির উপরি অংশে, মানে হচ্ছে ভূপৃষ্ঠে আমরা তো ভূপৃষ্ঠ বলতে যেখান দিয়ে আমরা হাঁটা চলাচল করি, হ্যাঁ, মাটির উপরের অংশে হাঁটা চলাচল করি না, এই অংশটুকু হচ্ছে ভূপৃষ্ঠ, এটাকে টপ সয়েল বলা হয়। মানে উপরের যদি মনে করো যে 5 ফিট 10 ফিট জায়গায় যদি উর্বরতা নষ্ট হয়ে যায়, নিচের দিকে যতই উর্বরতা থাক, উপরের অংশে যদি উর্বরতা না থাকে তাহলে আমি কি ধান চাষ করতে পারবো, গম চাষ করতে পারবো, আমি কি মাটির নিচে গর্ত করে মাটির থেকে 10 ফুট নিচে ধান রোপণ করব? কখনোই না, উপরের অংশেই তো রোপণ করা হবে। এজন্য টপ সয়েলের
ফার্টিলিটি লস খুবই মারাত্মকভাবে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করতে পারে। আর এটা ঘটে থাকে হচ্ছে ডিফরেস্টেশনের কারণে বা বন নিধনের কারণে, গাছ কেটে ফেলার কারণে মূলত আমাদের সঙ্গে এটা ঘটতে পারে। এরপর দেখি আমরা ডি নম্বর শেষ করেছি, চলে যাই ই নম্বরে। সবই কিন্তু পড়ানো প্রশ্ন। হোয়াট ডু দ্য পলিথিন শপিং ব্যাগস কজ? কেন পলিথিন শপিং ব্যাগগুলো কেন ঘটায়, কি ঘটায়? সিরিয়াস থ্রেট। হ্যাঁ, এটা কেন থ্রেট হচ্ছে বা হুমকি হচ্ছে, কার জন্য? টু দ্য সয়েল অ্যান্ড ড্রেনেজ সিস্টেম, মানে হচ্ছে আমাদের বর্জ্য নিষ্কাশন যে ব্যবস্থা রয়েছে, আমাদের ড্রেইনগুলো যেগুলো আমরা দেখতে পাই, বর্জ্য বের হয়ে যাওয়ার যে একটা ওয়ে বা পদ্ধতি, মানে রাস্তা আর কি, তো সেইখানে বর্জ্য নিষ্কাশন ব্যবস্থার জন্য মারাত্মক হুমকি হিসেবে কেন পলিথিনের শপিং ব্যাগকে মূলত দায়ী করা হয়? তো দায়ী করার কারণ হচ্ছে, যেহেতু হাউ বলা হচ্ছে, তাহলে এখানে আমরা হাউ এর অ্যান্সারটা প্রথমে দিব না, আমরা দ্য পলিথিন শপিং ব্যাগস, এখানে কজ আছে, এখানে ডু আছে, তাই না? এখানে কজ দিয়ে শুরু, এই পর্যন্ত হবে সিরিয়াস থ্রেট টু সয়েল অ্যান্ড ড্রেনেজ সিস্টেম বিকজ, এভাবে আসবে। কিভাবে বানানো? হোয়াই থাকলে বিকজ হয়, আমরা এখানে কিভাবে লিখতে পারি দেখো, কি লিখেছে? অ্যাজ মানে যেহেতু, অ্যাজ মানে হচ্ছে যেহেতু বা কারণে, দ্য পলিথিন শপিং ব্যাগস ডু নট ডিকে, এটি কোনোভাবে কি হয় না, ক্ষয়ে যায় না। আর ডিকম্পোজ মানে এটি কোনোভাবে কি হয় না, ডিকম্পোজ মানে একটা সময় হচ্ছে আমরা কি করি না, ধ্বংস হয়ে যাওয়া, মাটিতে মিশে যাওয়া, এরকম বোঝায়। হ্যাঁ, ন্যাচারালি, যেহেতু কোনোভাবে এটি কি হচ্ছে না, ক্ষয়প্রাপ্ত হচ্ছে না, বা এটি হচ্ছে মাটিতে মিশে যাচ্ছে না, এক কথায় করে এটি মাটির সাথে কোনো রাসায়নিক বিক্রিয়া করতেছে না। তো যেহেতু রাসায়নিক বিক্রিয়া করছে না, রাসায়নিক বিক্রিয়া না করার কারণে সে নিজে কখনোই ধ্বংস হয় না, মানে সে সবসময় থেকে যায়। আর যার কারণে দে রিমেইন আনচেঞ্জড, তার মানে এগুলো কখনোই পরিবর্তন হয় না। বিক্রিয়া না হলে তো কোনো উৎপাদের, মানে এক কথায় বিক্রিয়কের কোনো পরিবর্তন হয় না, তাই না? যেহেতু সে পরিবর্তন হচ্ছে না, তার মানে সে থেকে যাচ্ছে। দাস, তাই দাজের পরিবর্তে তুমি সো ব্যবহার করতে পারো। সো দে রিডিউস, এটি কমিয়ে দিচ্ছে দ্য সয়েল ফার্টিলিটি, মাটির উর্বরতাকে কমিয়ে দিচ্ছে। অ্যান্ড ব্লক, এটি ব্লক মানে আটকে দিচ্ছে দ্য ড্রেনেজ সিস্টেম, মানে ড্রেনেজ সিস্টেমের মধ্যে পানি বা হচ্ছে বোতল বা যাই ফেলা হয় না কেন, সেটা যখন ফেলে দেওয়া হয়, ওইটা যাওয়ার পথে ওই পলিথিনের যে ব্যাগ আছে সেটাতে আটকে যায় বা হচ্ছে পানি চলাচলে একটা বাধার সৃষ্টি করে। এজন্য এখানে বলা হচ্ছে যে এটি মূলত ড্রেনেজ সিস্টেমকে ব্লক করে দিচ্ছে। ঠিক আছে, পরবর্তীতে দেখা যায় কোনো এলাকায় ধরো অনেক দিন ধরে পানি জমে আসে, যাচ্ছে না, পরে সেই পলিথিন যেটা আছে ওইটাকে যদি ছিঁড়ে দেওয়া হয় বা হচ্ছে কি বলা হয় ওটাকে পুশ করে যদি সামনে সরিয়ে দেওয়া হয়, তবেই পানি যেতে পারে। পানি অনেক সময় কি করে, আমরা ড্রেনের যে পানির কথাটা দেখি, এই পানির কিন্তু ফ্লো বা হচ্ছে স্রোত খুব একটা বেশি না। ঠিক আছে, যে এত বেশি স্রোত যে সামনের সব কিছুকে ভাসিয়ে নিয়ে যাবে, বিষয়টা কিন্তু এরকম না। তো যার কারণে এই পলিথিন, সামান্য পলিথিন ব্যাগ বা হচ্ছে এই বিষয়গুলোই মূলত ড্রেনেজ সিস্টেমে অনেক বড় প্রবলেম করতে পারে। আশা করি এই পর্যন্ত, আশা করি সমস্যা নেই। আমরা ডি নম্বর সেট 4-এ যাই। সেট 4-এ কি বলেছে দেখো, হাউ, কিভাবে, রিসাইক্লিং হেল্প আস, রিসাইক্লিং হেল্প আস, হাউ দিয়ে কি সাবজেক্ট শুরু হয়, হাউ এর অ্যান্সার দিয়ে সাবজেক্ট শুরু হবে না, আমাদের লিখতে হবে রিসাইক্লিং। এখানে ডাজ আছে, ডাজের কারণে এস অথবা ইএস ভার্বের সাথে যুক্ত হবে, সেই এস অথবা ইএস আসবে হেল্পের কাছে, এটা হয়ে যাবে এস, তখন আর এই ডাজটা থাকবে না। রিসাইক্লিং হেল্পস আস, কিভাবে, হেল্পস আস বাই, এভাবে লেখা শুরু করবো আমরা, রিসাইক্লিং হেল্পস আস। এই যে দেখো আনসারটা কীভাবে লিখেছে, এই যে রিসাইক্লিং হেল্পস আস, আমাদেরকে সাহায্য করে, রিসাইক্লিং আমাদেরকে মূলত সাহায্য করে। কিভাবে সাহায্য করে, হেল্পের পরে মূলত ভার্বের বেস ফর্মও বসানো যায়, টু এর পরে ভার্বের বেস ফর্মও বসতে পারে। তবে আই থিঙ্ক এইটা দেওয়াটা বেটার, ভার্বের বেস ফর্ম দেওয়াটা বেটার, কারণ হেল্প হচ্ছে বেয়ার ইনফিনিটিভ, তো এটার পরে মানে হেল্পের পরে মূলত বেয়ার ইনফিনিটিভ বসে, টু বসে না। এজন্য আমরা মূলত রিসাইক্লিং হেল্পস আস প্রিভেন্ট, টু প্রিভেন্ট না দেওয়াটাই ভালো, শুধুমাত্র ভার্বের বেস ফর্ম দিবা। হেল্পস আস আমাদেরকে সাহায্য করে, প্রিভেন্ট সয়েল পলিউশন, এই যে পানি মাটির দূষণ আটকাতে, বাই রিডিউসিং কমানোর মাধ্যমে, দ্য অ্যামাউন্ট অফ প্লাস্টিক, কিসের পরিমাণ, প্লাস্টিকের পরিমাণ কমানোর মাধ্যমে, পেপার অ্যান্ড আদার রিফিউজ, পেপার কমানোর মাধ্যমে, আর হচ্ছে মানে এখানে আমরা প্লাস্টিক, এখন আমরা যদি রিসাইকেল করি, কাকে কাকে রিসাইকেল করতে পারি, প্লাস্টিককে রিসাইকেল করা যায়, পেপারকে রিসাইকেল করা যায়। এখন এই যে যেগুলোকে রিসাইকেল করতে পারছি, তাহলে রিসাইকেল করলে আমরা হয়তো ব্যবহার করছি, ব্যবহার করার পরে সেই জিনিসগুলো আমরা পুনরায় রিসাইকেল করলাম, তাহলে ওগুলোকে কিন্তু নতুন করে তৈরি করার কোনো প্রয়োজন হলো না। নতুন করে তৈরি করতে গেলে কিন্তু প্রচুর পরিমাণ কাঁচামালের প্রয়োজন হয়, পাশাপাশি অনেক বেশি পরিমাণ তাপশক্তি তৈরি হয়, যেটা আমাদের পরিবেশে বৈশ্বিক উষ্ণায়নের জন্য খুব বেশি
ক্ষতিকারক। ঠিক আছে, বৈশ্বিক উষ্ণায়ন ঘটে থাকে যেটা ক্লাইমেটে অনেক প্রভাব ফেলে, ক্লাইমেটে চেঞ্জ নিয়ে আসতে পারে। যেহেতু আমরা নতুন করে তৈরি করছি না সেহেতু আমাদের সে ভয়ও নাই। এর জন্য প্লাস্টিক, পেপার অ্যান্ড আদার রিফিউজ মানে অন্য অন্য যেগুলো বিষয়গুলো মূলত কী করা যায়, যে রিসাইকেল করা যায়, সেটার পরিমাণটা কি থাকলো, মানে কম থাকলো, নতুন করে আর তৈরি করা হলো না। নতুন করে তৈরি করা বলতে কি বোঝায়, একদম কলকারখানা একদম প্রথম থেকে হ্যাঁ কাঁচামালগুলো দিয়ে তৈরি করা। আর এগুলোকে আমরা রিসাইকেল বলতে বোঝাচ্ছি যেগুলো ব্যবহার করা হয়েছে সেগুলোই শুধু কালেক্ট করে ওই প্লাস্টিকের যে বা পেপারগুলো আছে সেগুলোকে গলিয়ে আবার প্রথম থেকে তৈরি করা। তার মানে যেগুলো আগে ছিল সেগুলো থেকে তৈরি করা আর একদম একবারে প্রথম থেকে শুরু করা, দুইটা কিন্তু আলাদা জিনিস, তাই না? একটা হচ্ছে ব্যবহৃত পণ্য থেকে আবার নতুন পণ্য তৈরি করা, আর একটা হচ্ছে কাঁচামাল থেকে পণ্য তৈরি করা। আমরা ব্যবহৃত পণ্য থেকে পণ্য তৈরি করলে সেটাকে বলবো হচ্ছে রিসাইক্লিং, আর যখন কাঁচামাল থেকে তৈরি করা হবে সেটাকে বলা হবে হচ্ছে একদম প্রথম থেকে তৈরি করা। তো আমরা প্রথম থেকে তৈরি করব না, আমরা পণ্য থেকে পণ্য তৈরি করব। এটার মাধ্যমে আমরা মূলত কী করতে পারছি, সয়েল পলিউশনকে রিডিউস করতে পারছি। আচ্ছা, বি নম্বর থেকে যদি আবার একটু দেখি, এখানে কি বলেছে, ডিসক্রাইব, তাই না? ডিসক্রাইব মানে বর্ণনা করো, ব্রিফলি মানে সংক্ষিপ্তভাবে। কি বর্ণনা করতে বলা হয়েছে? বর্ণনা করতে বলা হয়েছে মেইন পারপাস, প্রধান উদ্দেশ্য কি, কার প্রধান উদ্দেশ্য, দ্য রাইটার অফ দ্য প্যাসেজ, এই প্যাসেজটা যিনি লিখেছেন তার এইটা লেখার প্রধান উদ্দেশ্যটা কি ছিল। অবশ্যই আমাদেরকে সচেতন করা এবং এটার যে বাজে প্রভাব আছে, আমরা সচেতন না হলে যেটার বাজে প্রভাব আমাদের উপরে কতটা বাজে হতে পারে সেটা মূলত তুলে ধরা, তাই না? এই যে দেখো কি বলেছে, দ্য মেইন পারপাস অফ দ্য রাইটার ইজ টু, এই যে টু হাইলাইট, তার মেইন উদ্দেশ্য কি, হাইলাইট করা, তাই না? ইজ টু হাইলাইট দ্য মেইন কজ, প্রধান কারণটাকে তুলে ধরা, অফ ডিফারেন্ট পলিউশনস, অফ ডিফারেন্ট পলিউশনস, বিভিন্ন দূষণের প্রধান কারণগুলো তুলে ধরা, অ্যান্ড টু শো এবং দেখানো। এই যে এখানে ইজের পরে টু বসছে, ইজের পরে টু একবার বসছে এবং অ্যান্ডের পরে আবার একবার টু বসবে, তোমরা লেখার সময় একটু খেয়াল রাখবা। হচ্ছে টু হাইলাইট মানে কি, উল্লেখ করা, মানে এক কথায় টু ইজের পরে আমরা ইনফিনিটিভকে তুলে ধরেছি, ইজের পরে আমরা ইনফিনিটিভ করেছি, তাহলে এখানে মেইন ভার্বের পরে ইনফিনিটিভ, আবার এখানে কি বলছি, অ্যান্ডের পরেও ইনফিনিটিভ। দেখানো, কি দেখানো, প্রবেবল মানে সম্ভবত, প্রবেবল সলিউশন, সমাধানগুলো কী কী, কি এখানে সম্ভাব্য সমাধানগুলো কী কী, কী কী সম্ভাব্য সমাধান রয়েছে, দ্যাট ক্যান হেল্প রিডিউস, যেটি মূলত হেল্প করতে পারে। এই যে আবার রিডিউস, দেখছো হেল্পের পরে কিন্তু টু রিডিউস দেওয়া হয় না, হেল্পের পরে সবসময় ভার্বের বেস ফর্ম দিয়ে দিবা। দ্যাট ক্যান হেল্প, যেগুলো আমাদের জন্য হেল্প হতে পারে কি করতে, রিডিউস বা কমাতে এবং কন্ট্রোল করতে, দিস পলিউশন, তাহলে এই সমস্যাগুলো সমাধান করতে আমাদেরকে সাহায্য করে, সেই সম্ভাব্য যে সমাধান রয়েছে সেই সমাধানগুলো দেখানো, এবং পাশাপাশি যা যা ঘটছে আমাদের মানে পরিবেশের সঙ্গে বা পরিবেশ দূষণ কিভাবে ঘটছে এবং সেই ঘটার কারণগুলো কি সেইগুলো হাইলাইট করার জন্যই মূলত লেখক এই প্যাসেজটা মূলত লিখেছেন। আশা করি কোনো সমস্যা নেই, তোমরা একটু ক্লিয়ারলি যদি দেখো প্রথম থেকে তাহলে বিষয়টা আবার ভালো করে বুঝতে পারবে। আমরা প্যাসেজ সিতে চলে যাই, মানে প্রশ্ন সি চলে যাই। হাউ ক্যান উই রিডিউস হাউ ক্যান উই রিডিউস সয়েল পলিউশন, আমরা কীভাবে সয়েল পলিউশনকে কী করতে পারি, কমাতে পারি, কিভাবে কমাতে পারি, মাটি দূষণ কিভাবে হ্রাস করতে পারি। মাটি দূষণ হ্রাস করার অপশন হচ্ছে উই ক্যান রিডিউস সয়েল পলিউশন, আমরা সয়েল পলিউশনকে রিডিউস করতে পারি বাই ইউজিং, এই যে কিসের মাধ্যমে, ইউজিং ন্যাচারাল ফার্টিলাইজার্স, বাই ইউজিং ন্যাচারাল ফার্টিলাইজার্স মানে প্রাকৃতিক সারগুলো ব্যবহার করার মাধ্যমে, এবং কম্পোস্ট অ্যাজ ওয়েল অ্যাজ প্লান্টিং ট্রিজ, এই যে অ্যাজ ওয়েল অ্যাজ হচ্ছে অ্যান্ডের মতো কাজ করে, অ্যাজ ওয়েল অ্যাজের জায়গায় কেউ যদি অ্যান্ড দাও তাহলে এটাতে কোনো সমস্যা নেই, ঠিক আছে? তাহলে আমরা মাটি দূষণ কমাতে পারি ন্যাচারাল ফার্টিলাইজার ব্যবহারের মাধ্যমে, কম্পোস্ট সার ব্যবহারের মাধ্যমে, এবং পাশাপাশি প্লান্টিং ট্রিজ, এই যে দেখো বাইয়ের পরে যেমন ভার্বের আইএনজি বসছে একইভাবে এই যে এখানে প্লান্টিং কথাটার সঙ্গেও প্লান্ট কথাটার সঙ্গেও আইএনজি বসছে। এইখানে অ্যান্ড দ্বারা দুইটা আলাদা আলাদা পদার্থকে, দুইটা নাউনকে বোঝানো হচ্ছে, কিন্তু এইখানে অ্যাজ ওয়েল অ্যাজ বসানোর পরে এখানে কিন্তু নাউন, সরাসরি নাউন ব্যবহার না করে প্রথমে ভার্ব ব্যবহার করা হচ্ছে, তারপরে আইএনজি যুক্ত করে সেটাকে প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে দেখানো হচ্ছে। প্লান্টিং ট্রিজ, গাছ লাগানোর মাধ্যমে মূলত আমরা পরিবেশকে রক্ষা করতে পারি। বাংলার দিকে মনোযোগ, উপরে পড়ার সময় বাংলার দিকে মনোযোগ দিবা, আর যখন অ্যান্সার লিখবে তখন গ্রামারের দিকে বেশি মনোযোগ থাকবে, ঠিক আছে? বাংলাটা মাথায় নিয়ে গ্রামাটিক্যালি মেনে তারপর অ্যান্সার লিখবা। এটাতে মার্কস তোলার অপশনই হচ্ছে গ্রামার ভালো করে বোঝা। এরপরে যদি আমরা একটু দেখি পরের প্রশ্নটা, হোয়াই ইজ দ্য সয়েল বিইং পলিউটেড, হোয়াই ইজ দ্য সয়েল বিইং পলিউটেড, মাটি কেন দূষিত হচ্ছে, মাটি কেন দূষিত হচ্ছে, সয়েল বিইং পলিউটেড, মাটি কেন দূষিত হচ্ছে, ডেসক্রাইব ইন ব্রিফ, সংক্ষেপে বর্ণনা করো।
ঠিক আছে, মাটি কেন দূষিত হচ্ছে? এই প্রশ্নের অ্যান্সারটা আমরা এর আগেও পড়ছি মনে হয়, তাই না? মাটি দূষণের কারণগুলো কি কি? দ্য সয়েল ইজ বিং পলিউটেড, মাটি দূষিত হচ্ছে কিসের কারণে? বিকজ অফ, কি কারণে? বিকজ অফ দ্য এনর্মাস ভলিউম অফ ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্টেজ অ্যান্ড হাউসহোল্ড ওয়েস্টেজ। এখানে কি বলেছে? এনর্মাস ভলিউম মানে কি? মাত্রাতিরিক্ত পরিমাণে ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট শব্দের অর্থ কি? কলকারখানার যে বর্জ্য, এবং হাউসহোল্ড ওয়েস্টেজ মানে হচ্ছে গৃহস্থালির বর্জ্যের কারণে মূলত আমাদের সয়েলটা বেশি পরিমাণে দূষিত হচ্ছে। দ্য ইউজ অফ এগ্রিকালচারাল পেস্টিসাইডস, ওইটা ছাড়াও আরও আছে, সেটা হচ্ছে কৃষিতে ব্যবহার্য যে কীটনাশক রয়েছে সেটা, অ্যান্ড কেমিক্যাল ফার্টিলাইজার, এবং রাসায়নিক যে ফার্টিলাইজার রয়েছে সেই ফার্টিলাইজার, ঠিক আছে, সার আর কি। ফুয়েল লিকেজ মানে জ্বালানির যে লিকেজ ফ্রম অটোমোবাইলস, মানে যানবাহন। অটোমোবাইলস বলতে কিন্তু আমার মোবাইলকে বোঝায় না, এটা কিন্তু যানবাহন বোঝায়, ভেহিকেলকে বোঝায়। তার মানে যানবাহন থেকে যে কি ঘটে? জ্বালানি যেটা রয়েছে, হ্যাঁ, সেই জ্বালানিগুলোর যে লিকেজ মানে হচ্ছে নিঃসরণ ঘটে, সেটার মাধ্যমে হতে পারে। ডিফরেস্টেশন আর অলসো দ্য কজেস অফ সয়েল পলিউশন। তাহলে এখানে মূলত কি বোঝানো হচ্ছে? ডিফরেস্টেশন মানে বননিধন। এই বননিধনটাও মানে গাছপালা কেটে ফেলা, এটাও মূলত সয়েল পলিউশনের বড় কারণ হিসেবে দেখানো হচ্ছে। 2 নম্বরে আশা করি কোনো সমস্যা নেই। হ্যাঁ, তোমাদের কি কোনো সমস্যা আছে? আশা করি এখানে কোনো সমস্যা হওয়ার কথা না। অ্যান্সারটা একটু বুঝে লিখবা। ই নম্বরে কি লিখেছে? হাউ ডাজ, কিভাবে ডিফরেস্টেশন হেল্প আস? রিফরেস্টেশন মানে হচ্ছে কি? পুনরায় বনায়ন। এটাকে অ্যাফরেস্টেশন বলা হয় অবশ্য। অ্যাফরেস্টেশন বললেও আবার তোমরা ভুল করো না। অ্যাফরেস্টেশন, তাহলে এখানে অ্যাফরেস্টেশন বা ডিফরেস্টেশন, প্রশ্নে যেটা দেওয়া থাকবে সেটা দিয়ে লিখবে। আবার তুমি বেশি পাকনামি করতে গিয়ে দেয়া আছে রিফরেস্টেশন, তুমি অ্যাফরেস্টেশন লিখো না, যেটা দেয়া আছে সেটাই আমরা লিখে দিব, ঠিক আছে? তাহলে এখানে আমরা কি করতে পারি? রিফরেস্টেশন, এই যেখানে ডাজ আছে, ডাজের কারণে এখানে এই ডাজটা যখন উঠে যাবে, ডাজ তো এমনিতে উঠে যাবে, কারণ আমরা এটাকে অ্যাফার্মেটিভে যদি অ্যান্সার করি তাহলে আমাদের এখানে ডাজের কোনো প্রয়োজন নেই, তখন এখানে কি আসবে? এস আসবে। রিফরেস্টেশন হেল্প আস, এদি আমাদেরকে সাহায্য করে কিভাবে? হেল্পের পরে ভার্বের বেস ফর্ম বসাবা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ই নম্বর প্রশ্নে চলে আসছি। ই নম্বর প্রশ্নটা যদি একটু দেখি, ই নম্বর প্রশ্নে আমাদের কি ছিল? ই নম্বর প্রশ্নে ছিল হোয়াট ডাজ রিফরেস্টেশন, আমরা যদি একটু খেয়াল করি, হোয়াট ডাজ রিফরেস্টেশন হেল্প আস, মানে রিফরেস্টেশন বিষয়টা আমাদেরকে কিভাবে সাহায্য করে। প্রথমত আমরা জানবো রিফরেস্টেশন কি। রিফরেস্টেশনের পরিবর্তে আমরা অ্যাফরেস্টেশন কথাটাকেও লিখতে পারি। অ্যাফরেস্টেশন শব্দের অর্থ হচ্ছে বনায়ন, মানে পুনরায় গাছ রোপণ করা বা হচ্ছে চারা গাছ রোপণ করা। হ্যাঁ, এটা আমরা যদি করি তাহলে এটা আমাদেরকে কিভাবে সাহায্য করে? এটা যখন অ্যান্সার করব আমাদের এই ডাসটা কি থাকবে? থাকবে না, কিন্তু ডাস চলে গেলেও এই যে চিহ্ন রেখে যাবে, মানে এসটা রেখে যাবে, সেই এসটা কার কাছে বসবে? হেল্পসের কাছে বসবে। তাহলে আমরা এইভাবে লিখব, রিফরেস্টেশন হুইচ মিনস প্লান্টিং স্যাপলিংস বা প্লান্টিং ট্রিজ হেল্পস আস, এইভাবে শুরু করব। তাহলে এখানে আমরা কি করতে হবে? যে রিফরেস্টেশন হুইচ মিনস প্লান্টিং ট্রিজ, যেটা দ্বারা মূলত কি বোঝায়? গাছ রোপণ করা বা স্যাপলিং রোপণ করা। স্যাপলিং শব্দের অর্থ হচ্ছে চারা গাছ রোপণ করে না আমরা কি স্বয়ং সম্পূর্ণ একটা বড় গাছ রোপণ করি নাকি চারা গাছ রোপণ করি? আমরা মূলত চারা গাছ রোপণ করি। সো এখানে স্যাপলিং দিলেও বেশি অ্যাকিউরেট হবে। তাহলে রিফরেস্টেশন হুইচ মিনস প্লান্টিং ট্রিজ, এই অংশটুকু আমরা এখানেই শেষ, মানে বলার পরে এটা নিয়ে আর ভাববো না। তাহলে এটা লেখার পরে আমরা চিন্তা করব রিফরেস্টেশন একটা কাজ, এজন্য এখানে কি বসছে? ভার্বের সাথে এসিএস বসছে। রিফরেস্টেশন হেল্পস টু প্রোটেক্ট সয়েল, এটি মাটিকে রক্ষা করে কি থেকে? ফ্রম ইরোশন, এটি কি থেকে রক্ষা করে? ভূমিধস থেকে রক্ষা করে, এটা নাউন। অ্যান্ড পলিউশন, এবং দূষণ থেকেও রক্ষা করে। অ্যান্ডের উভয় পাশে দুইটা নাউন, তাই না? আগে যেটা থাকবে পরে সেটা বসাবো। কি থেকে রক্ষা করছে? দূষণ থেকে রক্ষা করছে এবং ভূমিধস থেকে রক্ষা করছে। এরপরে যদি দেখি অ্যান্ড, মানে এই অংশটুকুর কাজও শেষ। এখন অ্যান্ডের পরে আমরা আবার রিফরেস্টেশনকে নিয়ে আবার লিখছি যে অ্যান্ড রিফরেস্টেশন কিপস, এটি রাখে দ্য টপ সয়েল ফার্টাইল বলতে বোঝাচ্ছে মাটির ওপরের অংশের যে মানে মাটির ওপরের দিকের যে মাটিটা, উপরিভাগটা, এই মাটির উপরিভাগটাকে মূলত উর্বর রাখে। তাহলে আমরা যদি বেশি বেশি গাছ রোপণ করি তাহলে সেক্ষেত্রে গাছ রোপণ করার ক্ষেত্রে কি হবে? আমাদের মাটিকে রক্ষা করা হবে ভূমিধস থেকে, পাশাপাশি পলিউশন থেকে আমরা রক্ষা করতে পারি। এবং এই যে আমরা বেশি বেশি বনায়ন করব বা হচ্ছে
নতুন নতুন করে গাছ লাগাবো, এটা মূলত আমাদের মাটির উপরিভাগকে মূলত উর্বর রাখবে। আর এই উপরিভাগকে উর্বর রাখলে দেখা যাচ্ছে যে কি আমরা মাটির যে উপরিভাগেই তো চাষাবাদ করি, উপরিভাগেই তো আমরা দেখা যাচ্ছে গাছ রোপণ করি, চারা গাছ রোপণ করি, তাই না? তো উপরের ভাগে যদি ফার্টাইল বা উর্বর থাকে, ব্যারেন বা মানে অনুর্বর যদি না হয়, তাহলে আমাদের চাষাবাদের পরিমাণটা আশাবাদ হবে, বা যতটুকু আমরা আশা করি আশাপূর্ণ হবে। আমরা ততটুকু যতটুকু আশা নিয়ে আমরা গাছ রোপণ করি, আশা করা যায় যে আমাদের আশাপূর্ণ হবে বা ফলন ভালো হবে। যাই হোক, পুরো প্রশ্ন এই আমাদের যে স্ক্যান করে এই অংশটুকুর যে ক্লাস ছিল সেই অংশটুকু সুন্দরভাবে পড়িয়ে দেওয়া হয়েছে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। পরবর্তী আরও একটি ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আসসালামু আলাইকুম।